তারপরে জি, আমরা এখন অন রেকর্ড আছি। বিসমিল্লাহ। তোহা ভাই আমাদেরকে আজকের সেশনটা এগিয়ে নিয়ে যান। আসসালামু আলাইকুম। আমি এর আগে কখনো এই ধরনের ক্লাস নেই সুতরাং প্রথম। আশা করি কারো বুঝতে হলে কোনো সমস্যা হলে অথবা আমার কথা বুঝতে সমস্যা হলে করে বলবেন। আমি যেই কাজটা করবো সেটা হচ্ছে মূলত আমার যে বইটা সেটাতে আমি যে কাজটা করার চেষ্টা করছি যে একেবারে শুরু থেকে খুবই সহজ ভাষায় ফিলিস্তিনি সংকটটা কিভাবে শুরু হয়েছে সেখান থেকে শুরু করে কিভাবে এই পর্যন্ত আসছে, অপারেশন লাক্সা ফ্লাড পর্যন্ত আসছে, সেটা খুব সংক্ষেপে খুব সহজভাবে ব্যাখ্যা করছি। তো আমার মনে হয় আমি সেটা ফলো করলেই মোটামুটি চলবে। কিন্তু বইয়ের টপিক অনেক বিস্তারিত। আমি যদি একটু শেয়ার করি এখানে। আ বইয়ে আমি ১০ টা চ্যাপ্টার আমি দেখাইছি। আমি যদি একটু উইন্ডোটা দেখাই। আ উইন্ডোটা আচ্ছা, এটা আমার আবার একটু ট্রাই করতে হবে। আ আচ্ছা, আমি পরে ট্রাই করব। ওই যে আ নিচে দেখেন আপনার শেয়ার একটা অপশন আছে। হাত তোলার শেয়ার আইকনের অপশনটা পাচ্ছি পাশেই কিন্তু ওইখানে প্রেজেন্ট শেয়ার অপশন অপশনটা আছে। দেখতে পাচ্ছি কিন্তু এখানে আমার প্রেজেন্টেশন কোথা থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা কিভাবে দেখাবো সেটা আসছে না। পাওয়ার পয়েন্টটা আপনার ফুল স্ক্রিন ভিউ এ গেলে হবে না। আপনার ওকে, ভিউটা ওকে, মনে হ্যাঁ, হয় বাদ দিয়ে ওকে, শুধু ওকে, পাওয়ার পয়েন্টটা ওকে, আসবে। মনে হয় দেখা যাচ্ছে এখন। আসতে শুরু করছে। একটু সময় নিচ্ছে। আসছে, ওকে, চলে আসছে। জি, ওকে। জি তো আসছে। এটা হচ্ছে আমার বই দ্য রোড টু অপারেশন আল আকসা ফ্লাড, এবং এখানে মোটামুটি আমি ১০ টা চ্যাপ্টারে ভাগ করছি এবং একদম জায়নিজমের শুরু থেকে ফাতাহর উত্থান থেকে একটু গাজার জুম করে ইতিহাস। দিয়েন ভাই, তাহলে একটু সুবিধা হবে আরকি। আচ্ছা। জি, এভাবে হ্যাঁ, একটু কষ্ট করে। আ একদম গাজার ইতিহাস থেকে শুরু করে জায়নিজম, গাজার ইতিহাস, ব্রাদারহুডের উত্থান, সেখান থেকে ব্রাদারহুডের পতন, হামাসের উত্থান, বিস্তারিত। তো এই প্রেজেন্টেশনে যেহেতু এত আ টাইম পাওয়া যাবে না, সেজন্য আমি সেখান থেকে কিছু বাদ দিয়ে সংক্ষেপে মোটামুটি আমি এইভাবে দেখানোর চেষ্টা করব যে গাজা ভূখণ্ডের ইতিহাস, হামাসের উত্থান, হামাসের নির্বাচনী বিজয়, গাজার অবরোধ, ৭ অক্টোবরের প্রেক্ষাপট এবং ৭ অক্টোবরের সাফল্যের নেপথ্যে। মোটামুটি এই ফরম্যাটটা আমি ফলো করতে চাচ্ছি। তো ১ম এ আমি শুরু করতে চাই যে গাজা ভূখণ্ডটা কি? আ গাজা গাজা ভূখণ্ড যেটা বাংলায় কেউ অনেক সময় বলে যে গাজা স্ট্রিপকে বলা হয় গাজা উপত্যকা, যদিও সেটা ভুল। মূলত গাজা স্ট্রিপ, যেটা বাংলা হবে যে গাজা একটা ভূখণ্ড, ক্ষুদ্র একটা ভূখণ্ড। সবসময় সেরকম ছিল না। গাজা একসময় বিশাল একটা এরিয়া ছিল। আমি যদি এই ম্যাপটা দেখাই, এখানে অবশ্যই পুরোপুরি দেখা যাচ্ছে না। উম আমি আমি এখানে দেখাই এভাবে। বর্তমানে যে গাজা ভূখণ্ড সেটা হচ্ছে এই যে এই ছোট্ট এরিয়াটা, এটা হচ্ছে গাজা স্ট্রিপ। এই পুরোটুকু ফিলিস্তিন। দেখতে পাচ্ছেন আশা করি। ভাই এই পুরোটুকু ইয়েটা হচ্ছে আসতেছে ফিলিস্তিন। না, সরি। ও ফুল স্ক্রিন ভিউটা এখানে শেয়ারে আসতেছে না। আপনার ওই ফাইলের ভিতর থেকেই জুম করে দেখাতে হবে আরকি। ও আচ্ছা। প্রেজেন্টেশন ভিউটা শেয়ারে নিচ্ছে না ফর সাম রিজন। তো এখানে ওকে, আপনাকে একটু মাউস দিয়ে জুম করে, করে একটু দেখাতে হবে কষ্ট করে। ওকে, আচ্ছা। হ্যাঁ, আ এবার দেখা এইখানে যাচ্ছে। হ্যাঁ, এইখানে যেটা দেখা যাচ্ছে এই পুরোটুকু হচ্ছে ফিলিস্তিন। এর আচ্ছা। মধ্যে আমরা জানি যে ফিলিস্তিনের ২ টা অংশ। একটা হচ্ছে পশ্চিম তীর। এই অংশটা হচ্ছে পশ্চিম তীর এখানে। আ এটা ওয়েস্ট ব্যাংক লেখা এটুক। আর এইখানে যে ছোট্ট একটা অংশ দেখা যাচ্ছে সেটা হচ্ছে গাজা স্ট্রিপ। কিন্তু সবসময় গাজা স্ট্রিপটা তো আর গাজা স্ট্রিপ এতটুকু ছিল না। একসময় ছিল গাজা স্ট্রিপ এই যে এখান থেকে আশদোদ, যেটা দেখা যাচ্ছে আশদোদের আরো পর থেকে শুরু করে এইদিকে এই বিশাল ভূখণ্ড নিয়ে এই মরুভূমির অংশ পর্যন্ত এই বিশাল এলাকা ছিল গাজা এলাকা। পুরা গাজা যেই প্রভিন্স ছিল অটোমান আমলে, সেটা ছিল এই বিশাল এলাকা। পরে যখন ব্রিটিশরা আসলো তখন তারা মানে ইয়ে করার জন্য, তারা শাসন করার জন্য কিছু এরিয়াতে ভাগ করলো। তখন মোটামুটি গাজা ভূখণ্ডের চেহারা দাঁড়ালো, গাজা যে আ ডিস্ট্রিক্ট সেটার চেহারা দাঁড়ালো। এখানে যে ২য় ছবিটা দেখা যাচ্ছে অনেকটা তার কাছাকাছি। এই যে এখান থেকে শুরু হলো, এখানে। এখান থেকে এটা বর্তমান ইসরায়েলের আশদোদ থেকে শুরু করে এদিকে বীরশেবা পর্যন্ত। তারপরে বিশাল একটা এরিয়া। কিন্তু ১৯৪৮ সালে যখন ব্রিটিশরা যখন আ বলল যে আমরা ফিলিস্তিনকে ভাগ করব।
ফিলিস্তিনকে আরবদের মধ্যে এবং ইহুদিদের মধ্যে ভাগ করে দিব, আ তখন যেটা হলো যে আম এটা বন্ধ হয়ে গেছে না? ওকে। তখন যেটা জি, হলো জি। যে আ আ আ যেদিন ব্রিটিশরা উইথড্র করলো ফিলিস্তিন থেকে, আ এখানে তাহলে আরেকটু বলে রাখি যে আ ১ম বিশ্বযুদ্ধ পর্যন্ত ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে। ১ম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা আসলো, আ অটোমান সাম্রাজ্যের বিশাল অংশ দখল করে নিল এবং জেরুজালেম, গাজা সহ সমগ্র ফিলিস্তিন দখল করে নিল। এবং এরপর তারা ফিলিস্তিনে যে ম্যান্ডেট শাসন চালু করল। ম্যান্ডেট মানে হচ্ছে যে আ শুধুমাত্র ফিলিস্তিন না, তারা পুরো আরব বিশ্বে বা বিজিত ভূখন্ডগুলোতে তারা ম্যান্ডেট শাসন চালু করল। যার অর্থ হচ্ছে যে এই এলাকার মানুষ এরা এখনো গণতন্ত্রের উপযোগী না, স্বাধীনতার উপযোগী না। সুতরাং আমরা এদেরকে শাসন করব যতক্ষণ পর্যন্ত না এরা নিজেদেরকে শাসন করার মতো উপযোগী। বেসিক কথা হচ্ছে যে এরা হচ্ছে অসভ্য, আমরা এদেরকে সভ্য করব। এটা হচ্ছে তাদের ভাষ্য। এটা হচ্ছে মূলত তাদের যেই আ উম আ কলোন উম কলোনিয়ালিজম ছিল সেটার একটা সভ্য রূপ। ১ম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত যে যেই ভূমি দখল করতে চাইতো সেটাই দখল করত। দখল করে ইচ্ছামত লুটপাট করত। কিন্তু ১ম বিশ্বযুদ্ধের পরে দেখা গেল যে সেটা আর সম্ভব হবে না। তখন তারা এই সিভিল ওয়ে আবিষ্কার করল যে ঠিক আছে, আমরা আনুষ্ঠানিকভাবে আমরা এভাবে ম্যান্ডেট শাসনের অধীনে তাদেরকে শাসন করব। বাস্তবে তারা যেটা করল যে নিজেদের ইচ্ছামত ভূখণ্ডগুলো কাটাছেঁড়া করল, সম্পত্তিগুলো লুট করল। কিন্তু সেটা অনেকটা আনুষ্ঠানিক উপায়ে। তো ফিলিস্তিনে তারা এই কাজটা করল যে ফিলিস্তিন তারা আ দখল করল এবং সেখানে তারা ম্যান্ডেট শাসন চালু, এবং এই ম্যান্ডেট শাসন অবস্থায় তারা বিপুল সংখ্যক ইহুদিদেরকে আ ইউরোপের বিভিন্ন ভূমি থেকে, বিশেষ করে পূর্ব ইউরোপ থেকে যেসব ইহুদি নির্যাতিত হয়ে বিতাড়িত হচ্ছিল, তাদেরকে ধীরে, ধীরে ফিলিস্তিনে এনে স্থান দেওয়া শুরু করল। ইহুদিদের সমস্যা হচ্ছে যে ইহুদিদের ইয়া ইউরোপে ইহুদিদের উপর প্রচন্ড নির্যাতন চলত। কারণ ইহুদিদেরকে সেখানে ভিন্ন একটা জাতি হিসেবে বিবেচনা করা হতো। খ্রিস্টানদের সাথে ইহুদিদের সবসময় বড় ধরনের একটা সংকট ছিল। খ্রিস্টানরা ইহুদিদেরকে আ মানে শত্রু হিসেবে বিবেচনা করত। যিশু খ্রিস্টের হত্যাকারী হিসেবে বিবেচনা করত। তারপর যেহেতু ইহুদিরা সুদের কাজকর্ম করত, সেজন্য অর্থনীতির একটা বড় অংশের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। সেজন্য সবসময় খ্রিস্টানরা ইহুদিদেরকে সন্দেহ করত, ইহুদিদেরকে আ আ অপছন্দ করত, একটা ভিন্ন জাতি হিসেবে বিবেচনা করত। তো ১ম বিশ্বযুদ্ধের কাছাকাছি সময় বা অষ্টাদশ শতাব্দীর দিকে যখন পুরো ইউরোপ জুড়ে জাতীয়তাবাদের উত্থান ঘটতে থাকে, যে সবাই নিজেদেরকে একটা আলাদা জাতি হিসেবে বিবেচনা করতে থাকে, তখন এই ইউরোপীয়রা ইহুদিদেরকেও একটা আলাদা জাতি হিসেবে চিহ্নিত করে যে এরা হচ্ছে আমাদের মতো ইউরোপিয়ান খ্রিস্টান না। এরা ভিন্ন একটা জাতি, ইহুদি। এদেরকে আমরা আমাদের মধ্যে রাখতে চাই না, এদেরকে আমরা বের করে দিতে চাই। তো তখন রাশিয়া এবং বিভিন্ন পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলোতে ইহুদিদের উপর নির্যাতন শুরু হয়ে যায়। এবং সে সময় এই ব্রিটিশরা দেখতে পায় যে এটা হচ্ছে একটা সুযোগ। এই বিতাড়িত ইহুদিদেরকে আমরা চাইলে আ ফিলিস্তিনে নিয়ে স্থান দিতে পারি। যেহেতু ইহুদিদের সাথে ফিলিস্তিনের একটা কানেকশন আছে। একটা সময় আ খ্রিস্টান, ইহুদি, মুসলমান সবাই এই ফিলিস্তিনে ছিল। এই ধর্মগুলো উৎপত্তি হয়েছে এই ফিলিস্তিন থেকে। আ সুতরাং একটা আন্দোলন গড়ে উঠলো ইহুদিদের মধ্যেও এবং খ্রিস্টানদের মধ্যেও। ইহুদিদের মধ্যে থেকে তারা মনে করল যে আমাদের একটা ভূখণ্ড দরকার। আমরা যেখানে রাষ্ট্র গঠন করব, তাহলে আর আমাদেরকে এভাবে নির্যাতিত হতে হবে না। সুতরাং আমরা আমাদের জন্য সেই রাষ্ট্রটা হতে পারে ফিলিস্তিনে, যেহেতু আমাদের একটা কানেকশন আছে সেখানে। কিন্তু একেবারে ১ম দিকে এটাও খুব একটা জরুরি ছিল না। তারা এমনকি ফিলিস্তিনের পরিবর্তে উগান্ডার কথা বিবেচনা করছিল যে আমরা ইচ্ছা করলে আমাদেরকে যদি উগান্ডাতে, যেহেতু উগান্ডাও ছিল ব্রিটিশ শাসনের অধীনে, সেজন্য আ উম ইহুদিরা অনেকে বলল যে ঠিক আছে, আমাদেরকে যদি ব্রিটিশরা উগান্ডার কিছু জমি দেয়, আমরা ইচ্ছা করলে সেখানে গিয়েও একটা রাষ্ট্র তৈরি করতে পারি। আ আর্জেন্টিনার কথা উঠলো যে আর্জেন্টিনাতে জমি দিলে আমরা সেখানেও রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, সেগুলো আসলে খুব একটা যৌক্তিক না। তার চেয়ে যদি আমরা ফিলিস্তিনে যাই, সেটা যেহেতু সেখানে ধর্মের একটা কানেকশন আছে, সেহেতু আমরা সেটাকে আরো বেশি জোরালোভাবে প্রচার করতে পারবো মানুষের মধ্যে। আ সেটা একটা কারণ। এবং ব্রিটিশরা দেখলো যে আ যদি ফিলিস্তিনে জায়গা দেওয়া হয়, তাহলে তারা অটোমানদের কাছ থেকে ফিলিস্তিনকে কেড়ে নিতে পারবে এবং সুয়েজ খালের পাশে একটা ইহুদি রাষ্ট্র স্থাপন করতে পারলে তারা সেখানে তাদের নিয়ন্ত্রণ খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবে। তো সেজন্য তারা সবার স্বার্থ একত্রিত হয়ে গেল যে ইহুদিদের স্বার্থ এবং ব্রিটিশদের স্বার্থ, খ্রিস্টানদের স্বার্থ। তো সেজন্য তারা সিদ্ধান্ত নেয় যে ওকে, ফিলিস্তিনের মধ্যেই আমরা একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করব। তো মোটামুটি ১ম বিশ্বযুদ্ধের আগে থেকেই শুরু হয়েছিল। আ আ ইহুদিরা ফিলিস্তিনে আসা শুরু করেছিল। কিন্তু ১ম বিশ্বযুদ্ধের পর যখন ব্রিটিশরা এর নিয়ন্ত্রণ নিল ফিলিস্তিনের, তখন তারা বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে এখানে আনা শুরু করল। এবং এরপরে ধীরে, ধীরে যখন ইহুদিদের সংখ্যা মোটামুটি উল্লেখযোগ্য, একটা সময় যখন ছিল ইহুদিদের সংখ্যা ফিলিস্তিনে ছিল মাত্র ১০%।
সেটা মাত্র কয়েক দশকের মধ্যে 30% এসে উন্নত হলো। তো তখন ব্রিটিশরা প্রস্তাব দিল যে আমরা এটাকে ফিলিস্তিনকে আমরা ২ ভাগে ভাগ করব। একটা হচ্ছে আ আ স্থানীয় আদিবাসীদের জন্য, স্থানীয় আরবদের জন্য সেটা হবে ফিলিস্তিন। আর বহিরাগত এই ইহুদিদের জন্য আমরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করব, সেটার নাম হবে ইসরাইল। তো তারা মোটামুটি এই যে আ আমি যদি স্ক্রিনটা আবার দেখাই। সুতরাং এখানে যে ১ম ছবিটা দেখা যাচ্ছে ১৯৪৬, এটা হচ্ছে ২য় বিশ্বযুদ্ধের আগে, যখনও ফিলিস্তিন বিভাজিত হয়। এই যে পুরো সবুজ ভূমি দেখা যাচ্ছে, এই পুরোটুকু ছিল ফিলিস্তিন এবং এই সবুজ ভূমির সবগুলো এলাকায় ছিল আরবদের বসবাস। মাঝখানে যেই ছোট, ছোট সাদা অংশগুলো দেখা যাচ্ছে, সেগুলি ছিল ইহুদিদের বসবাস। সে সময় ইহুদিরা মোটামুটি ৩০% ছিল জনসংখ্যায়, বাইরে থেকে ইউরোপ থেকে এসে। কিন্তু তাদের হাতে তাদের নিয়ন্ত্রণে ছিল মাত্র ৬% ভূমি। এই সাদা এলাকাগুলো হচ্ছে সেই ৬% ভূমি। কিন্তু ব্রিটিশরা বলল যে, "না, আমরা এই ফিলিস্তিনকে ২ ভাগে ভাগ করব" এবং তারা প্রস্তাব দিল এই যে ২য় যে ম্যাপটা, সেরকম প্রস্তাব দিল তারা যে, এই সবুজ ভূমিটা হবে ফিলিস্তিন আর সাদা ভূমিটা হবে ইসরাইল। এখানে এই সবুজ ভূমিটা হচ্ছে মাত্র ৪৫% আর সাদা ভূমিটা হচ্ছে প্রায় ৫৫%। অর্থাৎ ফিলিস্তিনরা তখন সংখ্যায় বেশি, প্রায় ২/৩, ইহুদিরা মাত্র ১/৩। এবং যদি ভূমির কথা হিসাব করা হয় তাহলে ৯৪% ভূমি হচ্ছে ফিলিস্তিনদের হাতে, আরবদের হাতে। আর ৬% ভূমি হচ্ছে মাত্র ইহুদিদের হাতে। কিন্তু তারপরেও ব্রিটিশরা প্রস্তাব দিল যে, "না, আমরা এইভাবে ভাগ করব। ইহুদিদেরকে আমরা বেশি জমি দিব, আর আরবদেরকে আমরা অল্প একটু জমি দিব।" তো এটা স্বাভাবিকভাবেই ফিলিস্তিনিদের মানার কোনো কারণ নেই। সুতরাং যখন যেদিন ব্রিটিশ ম্যান্ডেট শাসনের অবসান ঘটল, সেদিন আ আ ফিলিস্তিনদের পরিকল্পনা ছিল যে তারা এটার বিরুদ্ধে প্রতিরোধ করবে। কিন্তু যেদিন ফিলিস্তিনের ব্রিটিশ শাসনের ম্যান্ডেটের অবসান ঘটল, সেদিন ফিলিস্তিনিরা কিছু করার আগেই ইহুদিরা এই তাদের যে সাদা এলাকাগুলো, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা সেই সবগুলো গ্রামে একত্রিতভাবে আক্রমণ শুরু করল। এবং মাত্র কয়েক মাসের মধ্যে, এটা হচ্ছে ১৯৪৭ সালে আ ব্রিটিশরা ফিলিস্তিন ছাড়ল। এবং এর মাত্র ১৯৪৭ সালের মে মাসে, এবং এর মাত্র ৫ মাসের মধ্যে আ ডিসেম্বর নাগাদ, জানুয়ারি নাগাদ তারা আ এই বিশাল ভূমি থেকে ফিলিস্তিনদেরকে পুরোপুরি উচ্ছেদ করল। মোট ৫৩৭ টা গ্রাম থেকে ফিলিস্তিনদেরকে তারা পুরোপুরি উচ্ছেদ করে দেয়। এবং এর ফলে যুদ্ধের শেষে যখন ১৯৪৯ সালে যখন আ যুদ্ধ পুরোপুরি শেষ হলো, একটা মানে আ যুদ্ধবিরতি হলো, তখন দেখা গেল যে ৩য় মানচিত্রটা, তখন ফিলিস্তিনের মানচিত্র হলো এরকম যে, এই সাদা অংশ পুরোটুকু চলে গেল ইহুদিদের হাতে, অর্থাৎ নবগঠিত ইসরায়েল রাষ্ট্রের হাতে। আর এই সবুজ ভূমি ২ প্রান্তে ২ টা, একদিকে মাঝখানে হচ্ছে পশ্চিম তীর, এই মোটামুটি বড় একটা ভূমি, এবং এই বাম পাশে যে ক্ষুদ্র একটা ভূমি দেখা যাচ্ছে, টুকরো দেখা যাচ্ছে, এটা হচ্ছে গাজা ভূখণ্ড। তো এই যে বাম পাশে যেই ২য় যে চিত্রটা আমি দেখালাম, সেখানে গাজা ডিস্ট্রিক্ট ছিল এই বিশাল এলাকা। আর সেখান থেকে এই যুদ্ধের পরে এইমাত্র একটা টুকরো অবশিষ্ট রইল। এটা হচ্ছে গাজা স্ট্রিপ। এবং আ বাকি অন্যদিকে কিন্তু দেখেন যে আ পশ্চিম তীরের আয়তন মোটামুটি খুব বেশি চেঞ্জ হয়নি। ওইদিকে কিছু অংশ চলে গেছে। কিন্তু মাঝখানে যে ভূমিটা, সেটা মোটামুটি আগের মতই আছে। একটু ছোট হয়েছে, কিন্তু মোটামুটি আগের মতই আছে। কিন্তু গাজা ভূখণ্ড প্রায় পুরোটুকুই, গাজা ডিস্ট্রিক্ট যেটা, সেটা প্রায় পুরোটুকুই ইসরায়েল দখল করে নিয়েছে। এবং শুধুমাত্র খুব ছোট একটা ভূমি, এটার আয়তন হচ্ছে মাত্র ৩৬৫ বর্গ কিলোমিটার। এটা রয়ে গেছে ফিলিস্তিনদের হাতে। আমি যদি পরের মানচিত্রটা দেখাই, এখানে এই যে এখানে দেখা যাচ্ছে যে গাজার পরে যে এলাকাটা আশকেলন, এটা হচ্ছে আসকালন ফিলিস্তিনদের আরবিতে। এরপরে হচ্ছে আশদোদ, এটা হচ্ছে আসদোদ। এই এলাকাগুলো একসময় ছিল পুরো ফিলিস্তিনদের বসবাস, আরবদের বসবাস। এগুলো থেকে যুদ্ধের সময় বিপুল সংখ্যক শরণার্থী এই ছোট্ট ক্ষুদ্র ভূখণ্ড গাজা স্ট্রিপে চলে আসে। ফলে দেখা যায় যে যুদ্ধ যখন শেষ হয়, তখন যুদ্ধের আগে ১৯৪৭ সালে যখন যুদ্ধ শুরু হয়েছিল, তার আগে গাজার জনসংখ্যা ছিল মাত্র ৮০,০০০। আর যুদ্ধ যখন শেষ হলো ১৯৪৮-৪৯ সালে, তখন দেখা গেল এই আশেপাশের আশকেলন, আশদোদ এই এলাকাগুলো থেকে ফিলিস্তিনিরা বাস্তুচ্যুত হয়ে, হাজার, হাজার শত, শত গ্রাম থেকে ফিলিস্তিনের বাস্তুচ্যুত হয়ে এই ছোট্ট গাজা স্ট্রিপে এসে আশ্রয় নিল, এবং তাদের সংখ্যা হচ্ছে ২,০০,০০০। অর্থাৎ যুদ্ধের আগে ছিল জনসংখ্যা ছিল ৮০,০০০, যুদ্ধের পরে সেই জনসংখ্যা হলো ২,৮০,০০০। এই ক্ষুদ্র একটা ভূমি। এবং এর মধ্য দিয়ে গাজা পরিণত হলো বিশ্বের সর্ববৃহৎ
শরণার্থী শিবির, যেখানে জনগণের ৮০% হচ্ছে শরণার্থী। এখন পর্যন্ত আমরা যেই গাজা ভূখণ্ডকে আমরা চিনি, সেটার মোটামুটি সেই ৮০% হচ্ছে সেই শরণার্থীদের বংশধররা। সেই শরণার্থীদের ছেলেরা, তাদের নাতি-নাতনিরা এরকম। মাত্র ২০% হচ্ছে অরিজিনাল গাজার অধিবাসী। তো সেজন্যে ফিলিস্তিনের যদি প্রতিরোধের আমরা ইতিহাস দেখি, তাহলে আমরা দেখব যে ফিলিস্তিনের সবগুলো বড়, বড় আন্দোলন, সবগুলো বড় বিদ্রোহ সব গাজা থেকে শুরু হয়েছে। হামাসের উত্থান কোথা থেকে? গাজা থেকে। হামাসের আগে যেই ফাতাহ একসময় সবচেয়ে মানে প্রধান ফিলিস্তিনের প্রধান মানে প্রতিরোধ সংগঠন ছিল, সেই ফাতাহর প্রতিষ্ঠাও কিন্তু গাজা থেকে। ইয়াসির আরাফাত হচ্ছে ফাতাহর প্রতিষ্ঠাতা। ইয়াসির আরাফাতের বাবা-মায়ের জন্মস্থান হচ্ছে গাজায়। ফাতাহর যেই প্রধান সংগঠক যারা, যাদেরকে নিয়ে ইয়াসির আরাফাত আ আ ফাতাহ প্রতিষ্ঠা করেছে, আবু আইয়াদ এবং আবু জিহাদ, তারাও গাজার অধিবাসী এবং তারা বেসিক্যালি এই আস্কেলন, আশদোদ থেকে উচ্ছেদ হওয়া এই শরণার্থী। সেজন্যে অ্যা কেন সেটা খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে পশ্চিম তীরের অধিবাসীরা মোটামুটি তাদের মানে তারা সেখানকারই অধিবাসী। আশপাশের কিছু এলাকা থেকে অল্প কিছু মানুষ এসেছে। কিন্তু তারা অধিকাংশই মোটামুটি সেখানকার অধিবাসী। সেজন্য তারা আ গাজার মতো এত বিপর্যয়ের মধ্যে দিয়ে যায়। কিন্তু গাজাতে যেটা হয়েছে ৮০% মানুষ হচ্ছে শরণার্থী। তাদের থাকার জায়গা নাই, তাদের খাওয়ার অবস্থা নাই। জাতিসংঘ তাদেরকে সাহায্য করছে খাবারের জন্য। তাদের মানে ২ বেলা খাবার জোটে না যদি জাতিসংঘ তাদেরকে খাবারের ব্যবস্থা না করে, এরকম অবস্থা। তো সেজন্য একেবারে ১ম দিন থেকেই, যুদ্ধ শেষ হওয়ার ১ম দিন থেকেই এই ৮০% শরণার্থী, তাদের প্রধান প্রচেষ্টা হচ্ছে কিভাবে তারা এই গাজা ভূখণ্ড থেকে বের হয়ে তাদের পূর্বপুরুষের ভিটেমাটিতে ফেরত যাবে। এই আস্কালনে ফেরত যাবে, আশদোদে ফেরত যাবে, রামলায় ফেরত যাবে। যে এলাকাগুলো থেকে তাদের বাবা-মারা আ মানে উচ্ছেদ হয়ে এখানে এসেছে। তো সেজন্য দেখা যাচ্ছে যে গাজার একেবারে শুরু থেকেই গাজার মানুষের মধ্যে প্রতিরোধের এবং নিজেদের আবাসভূমিতে ফিরে যাওয়ার যে প্রবণতাটা, সেটা অন্য যেকোনো এলাকার চেয়ে অনেক বেশি। এবং সেজন্যই আমরা দেখতে পাই যে গাজার ইতিহাসটা ফিলিস্তিনের অন্যান্য এলাকার ইতিহাস থেকে ভিন্ন। তো এটা হচ্ছে মোটামুটি গাজা ভূখণ্ডের ইতিহাস। এরপরে আমি যদি যাই হামাসের উত্থানে যাওয়ার আগে আ খুব সংক্ষেপে ফাতার উত্থানটা বলতে হবে। যে আ যখন হামাস যখন আ যুদ্ধ শেষ হলো, আ গাজায় ফিলিস্তিনিরা অবরুদ্ধ হয়ে গেল। সে সময়ে এই গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণে ছিল মিশরীয় সেনাবাহিনী। আ এখানে তাহলে খুব সংক্ষেপে আরেকটা ব্যাপার বলতে হয় যে যুদ্ধ যখন শুরু হয় আ ১৯৪৭ সালে, তখন আশেপাশের আরব দেশগুলো মোটামুটি ৫ টা বা ৭ টা আরব রাষ্ট্র তাদের সেনাবাহিনী পাঠায় ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য বা ফিলিস্তিনকে মুক্ত ইহুদিদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য। কিন্তু এই সবগুলো রাষ্ট্র আ তাদের সেনাবাহিনী খুবই দুর্বল ছিল। কারণ তখন কত সাল? ১৯৪৭ সাল। অধিকাংশ আরব রাষ্ট্র তখন মাত্র স্বাধীনতা অর্জন করেছে, মাত্র কয়েক বছর আগে। এর আগে দীর্ঘদিন পর্যন্ত, কয়েক দশক পর্যন্ত তারা সবাই ব্রিটিশ অথবা ফরাসি শাসনের অধীনে ছিল, উপনিবেশের অধীনে ছিল। সুতরাং তাদের যেই সেনাবাহিনী তৈরি হওয়ার কথা, সেটা কখনো তৈরি হতে পারেনি। তাদের যে স্বাধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার, সেগুলি কখনো তৈরি হতে পারেনি। তাদের আ সম্পত্তি উপনিবেশ শাসনরা লুট করে নিয়ে গেছিল। সুতরাং তারা নামে স্বাধীন হয়েছিল মাত্র, কিন্তু বাস্তবে তাদের কারো আ যুদ্ধ করার মতো কোন সামর্থ্য ছিল না। এমনকি যে ফিলিস্তিনিরা তাদের নিজেদেরকে যে রক্ষা করবে ১৯৪৭ সালে, সেটাও তাদের সম্ভব ছিল না। কারণ ব্রিটিশরা যখন ১৯১৭ সালে ১ম বিশ্বযুদ্ধের পরে ফিলিস্তিন দখল করে নেয়, এরপরে তারা যে কাজটা করে, তারা ইহুদিদেরকে সব ধরনের সহায়তা করে মিলিশিয়া গঠন করার জন্য, সেনাবাহিনী গঠন করার জন্য। কিন্তু বিপরীতে ফিলিস্তিনিদেরকে পুরোপুরি শোষণ করে। এবং এর প্রতিবাদে ১৯৩৬ সালে ফিলিস্তিনিরা যখন ১ম বিদ্রোহ করে শেখ আইজুদ্দিন আল কাসামের নেতৃত্বে, তখন ব্রিটিশরা ফিলিস্তিনিদেরকে পুরোপুরি ধ্বংস করে দেয়। সেই প্রতিরোধ পুরোপুরি ধ্বংস করে দেয়। তারা বিমান বাহিনী থেকে বোমা বর্ষণ করে এলোপাথাড়ি, এখন যেরকম ইসরায়েল যেরকম বম্বিং করছে, এলোপাথাড়িভাবে স্কুলের উপর, বাড়িঘরের উপর, সে সময় ব্রিটিশরা সেই একই কাজ করে। এবং ব্রিটিশদের সেই আগ্রাসনের ফলে তখন ফিলিস্তিনের আ পুরুষ জনসংখ্যার ১০% আ হয় নিহত অথবা আহত অথবা দেশান্তরী হতে বাধ্য। তো একটা দেশের পুরুষ জনসংখ্যা যদি ১০% মানে বেসিক্যালি অকার্যকর হয়ে যায়, তাদের তো আর প্রতিরোধের কোনো সক্ষমতা থাকে না। ফলে ১৯৪৭ সালে যখন যুদ্ধ শুরু হয়, ফিলিস্তিনরা চেষ্টা করে। কিন্তু তাদের পক্ষে আসলে সেই ব্রিটিশদের দ্বারা প্রশিক্ষিত এবং ইউগোস্লাভিয়া, রাশিয়া থেকে অস্ত্র পাওয়া এই অত্যাধুনিক ইসরায়েলি সেনাবাহিনীর সামনে দাঁড়ানো তাদের পক্ষে আসলে সম্ভব ছিল না। তাদেরকে সাহায্য করার জন্য ইরাক সেনাবাহিনী পাঠায়। কিন্তু ইরাক ছিল ততদিন ব্রিটিশদের অধীনে। সেই একই অবস্থা। ইরাকের বিদ্রোহ পুরোপুরি দমন করে ব্রিটিশরা।
সিরিয়ার একই অবস্থা। প্রত্যেকটা রাষ্ট্র ছিল খুবই দুর্বল। একমাত্র মোটামুটি শক্তিশালী ছিল মিশরীয় সেনাবাহিনী। তারা তুলনামূলকভাবে আগে স্বাধীনতা পেয়েছিল। কিন্তু তারপরেও সেই স্বাধীনতা পুরোপুরি সত্যিকার অর্থে স্বাধীনতা ছিল না। কারণ সেই স্বাধীনতা ছিল আলোচনা ভিত্তিক স্বাধীনতা। ব্রিটিশরা আ মিশরীয়দেরকে স্বাধীনতা দিয়েছিল। কিন্তু তারপরেও মিশরের বিভিন্ন জায়গায় ব্রিটিশ সেনাবাহিনীর ঘাঁটি ছিল। ফলে মিশরের যে সরকার ছিল রাজা ফারুকের সরকার, তারা ব্রিটিশদের অনুমতি ছাড়া খুব বেশি কিছু করতে পারত না। ফলে মিশর সেনাবাহিনী পাঠায় কিন্তু সেই সেনাবাহিনীও খুব একটা কার্যকর ছিল না। তারপরেও মিশর যে কাজটা করে তারা গাজা ভূখণ্ডকে আ গাজা ভূখণ্ডের কিছু অংশ তারা স্বাধীন রাখতে সক্ষম হয়। অন্যদিকে জর্ডান তারা আ পশ্চিম তীরকে রক্ষা করতে সক্ষম হয়। কিন্তু সেটা আসলে যুদ্ধ করে না, অনেকটা নেগোশিয়েশন এর মধ্য দিয়ে জর্ডানের বাদশা তখনকার বাদশা আব্দুল্লাহ সে ইসরায়েলি নেতাদের সাথে গোপনে ষড়যন্ত্র করে যে তোমরা আমার পশ্চিম তীরের দিকে নজর দিও না। পশ্চিম তীর আমি দখল করে নিব। কারণ জর্ডান যে রাষ্ট্রটা সেটা আসলে ব্রিটিশদের সৃষ্টি এবং তারা এমনভাবে জর্ডান রাষ্ট্রটা সীমারেখা তৈরি করেছিল যে জর্ডানের পক্ষে আসলে একা টিকে থাকা সম্ভব ছিল না। জর্ডানের কোনো মানে রিসোর্স নাই, কোনো আ মা মানে কোনো প্রাকৃতিক সম্পদ নাই। পুরো দেশের অধিকাংশই হচ্ছে মরু। সুতরাং জর্ডানকে টিকে থাকতে হলে হয়তো এই ব্রিটিশদের তখনকার ব্রিটিশ এবং পরবর্তীতে আমেরিকার দাম নিয়ে টিকে থাকতে হবে। অথবা জর্ডানের বাদশার দৃষ্টিতে সেটা ছিল যে আমি যদি ফিলিস্তিনের কিছু অংশ দখল করে আমার নিজের দেশের সাথে নিয়ে নিতে পারি, তাহলে ফিলিস্তিনের ওই অংশগুলো হচ্ছে কিছুটা সবুজ ভূমি, আমার মতো মরুভূমি না। তাহলে আমি হয়তো রাষ্ট্র হিসেবে কিছুটা টিকে থাকতে পারব। সুতরাং জর্ডান যে কাজটা করে, জর্ডান একেবারে ১ম থেকেই জর্ডান ইসরায়েলের সাথে আ আ যেটাকে বলে আতাত করে যে, "তোমরা জেরুজালেমের দিকে নজর দিও না, এই পশ্চিম তীরের দিকে নজর দিও না। বিনিময়ে আমি তোমাদের উপর আক্রমণ করব না। আমি সেনাবাহিনী পাঠাবো, যুদ্ধ করার ভান করব, কিন্তু বাস্তবে আমি তোমাদের উপর আক্রমণ করব না।" তো শেষ পর্যন্ত এটাই হয় যে জর্ডানের সাথে ইসরায়েলের খুব ছোট্ট একটা এলাকা, শুধুমাত্র জেরুজালেমের জন্য একটু যুদ্ধ হয়। কিন্তু বাকি এলাকা মোটামুটি যুদ্ধ ছাড়াই জর্ডানের নিয়ন্ত্রণে রয়ে যায়। সুতরাং যুদ্ধ যখন শেষ হয় তখন ফিলিস্তিন যেটা, সেই ফিলিস্তিনটা কার্যকর অর্থে ২ ভাগে ভাগ হয়ে যায়। একদিকে হচ্ছে পশ্চিম তীর, অন্যদিকে হচ্ছে গাজা। পশ্চিম তীর চলে যায় জর্ডানের নিয়ন্ত্রণে এবং জর্ডানের বাদশা ঘোষণা দেয় যে এখন পশ্চিম তীর নামে আলাদা কিছু নাই। পশ্চিম তীর হচ্ছে জর্ডানের অংশ। জর্ডানের ২ টা অংশ, পূর্ব তীর এবং পশ্চিম তীর। এই ২ টা মিলে হচ্ছে জর্ডান। আর অন্যদিকে গাজা চলে যায় মিশরীয় সেনাবাহিনীর অধীনে। তারা গাজাকে পুরোপুরি মিশরের সাথে নেয় নাই। কিন্তু মোটামুটি তারা গাজাকে শাসন করে। এটা হচ্ছে ১৯৪৭-৪৮ সালের কাহিনী। আ আপনারা যদি যেকোনো আরব বিশ্বের প্রতিরোধ আন্দোলনগুলো দেখেন, তাহলে দেখবেন যে প্রতিটা প্রতিরোধ আন্দোলনে প্রধান ভূমিকা পালন করে মুসলিম ব্রাদারহুড। কারণ তারা হচ্ছে আ ১ম সংগঠন যারা সত্যিকার অর্থে সংগঠিত হয়েছে আ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। সেজন্য তখন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা আরব বিশ্বে যতগুলো বড়, বড় আন্দোলন হয়েছে, প্রায় সবগুলো হয়েছে মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বে। ১৯৪৭ সালে যখন ফিলিস্তিনিরা প্রতিরোধ করার চেষ্টা করে, তখনও মুসলিম ব্রাদারহুডের স্বেচ্ছাসেবীরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন এলাকায় যুদ্ধে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু তাদের অস্ত্রশস্ত্র খুব বেশি ছিল না। সেজন্য তারা খুব বেশি সফল হয়নি। আ যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে গাজায় যেটা হয় যে মুসলিম ব্রাদারহুডের স্বেচ্ছাসেবীরা তারা চেষ্টা করে সংগঠিত হতে। বিভিন্ন জায়গায় তারা ট্রেনিং সেন্টার স্থাপন করে যে সেখান থেকে ট্রেনিং নিয়ে তারা ইসরায়েলের ভিতরে ঢুকে আক্রমণ করবে এবং একটু করে এলাকা মুক্ত করার চেষ্টা করবে। যেই শরণার্থীরা ইসরায়েল থেকে বা সাবেক ফিলিস্তিন থেকে উচ্ছেদ হয়েছিল তাদের বাড়িঘরে ফিরে যাওয়ার চেষ্টা করবে এরকম। কিন্তু যেটা হয় যে অল্প কিছুদিনের মধ্যেই ১৯৫২ সালেই মিশরের সেনাবাহিনী তৎকালীন যে বাদশাহ ফারুক তাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে নেয়। এবং সে সময় থেকেই মিশরের সেনাবাহিনীর সাথে ব্রাদারহুডের এক ধরনের সংঘর্ষ শুরু হয়ে যায়। আ ব্রাদারহুডের এক সদস্য আ আ মিশরের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছিল। সে কারণে ব্রাদারহুডের উপর নিষেধাজ্ঞা আসে। এরপরে যখন গামাল আব্দুল নাসের যখন মিশরের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেয় এবং মিশর রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেয়, তখন ব্রাদারহুডের সাথে তার আরো বেশি সংঘর্ষ শুরু হয়ে যায়। ব্রাদারহুডের আরেক সদস্য অভিযোগ করা হয় যে নাসেরকে হত্যার চেষ্টা করে এবং এর ফলে নাসের ব্রাদারহুডকে পুরোপুরি নিষিদ্ধ করে। শুধুমাত্র মিশরে না, গাজাতেও। এবং এর প্রভাব ছিল ভয়াবহ। যে গাজার যতগুলো ব্রাদারহুড এর সেন্টার ছিল, সবগুলো পুরোপুরি বন্ধ হয়ে যায়। আ মুসলিম ব্রাদারহুড যেসব কর্মীরা ছিল, নেতারা ছিল তারা পালিয়ে যায়। মুসলিম ব্রাদারহুড পুরোপুরি বলা যায় বিলুপ্ত হয়ে যায়। এবং তখন সে সময় নাসেরের যে আরব জাতীয়তাবাদী আ ভাবাদর্শে অনুপ্রাণিত বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন নেতার উদ্ভব ঘটতে থাকে। তো আ সে সময় পিএলও তৈরি হয় এবং তার বিপরীতে আ মিশরে আ যারা পড়াশোনা করছিল যেসব ছাত্ররা, তার মধ্যে একজন ছিল আ ইয়াসির আরাফাত।
যদিও ইয়াসির আরাফাত পুরোপুরি নাসেরপন্থী ছিল না, কিন্তু তারপরেও তার মানে আদর্শ ছিল যে সে ফিলিস্তিনদেরকে নিয়ে একত্রিত হবে, আ ফিলিস্তিন স্বাধীন করার চেষ্টা করবে। তখন সে আ মিশর থেকে পড়াশোনা শেষ করে কুয়েতে গিয়ে সেখানে আ ফাতাহ গঠন করে। এরপরে বেশ কয়েক বছর ফাতাহর গেরিলারা বেশ বড় ধরনের ভূমিকা রাখে ফিলিস্তিনকে স্বাধীন করার প্রচেষ্টায়। তারা ইসরায়েলের উপর আক্রমণ করে। বেশ কিছু বড় ধরনের আক্রমণ করে। বেশ কিছু বড়, বড় যুদ্ধে অংশগ্রহণ করে। কিন্তু ধীরে, ধীরে হয় কি একের পর এক বিভিন্ন দেশে তারা মার খেতে থাকে। ১ম এ জর্ডানে তারা স্থানীয় জর্ডানের যে প্রশাসন তাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। এরপরে সেখান থেকে বিতাড়িত হয়ে তারা লেবাননে গিয়ে আশ্রয় নেয়। সেখানে লেবাননে ইসরায়েলের ইন্ধনে লেবাননের খ্রিস্টান মিলিশিয়াদের সাথে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। সেখানে তারা বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়। এরপরে সেখান থেকে উচ্ছেদ হয়ে তারা তিউনিসিয়া চলে যায়। এখন তিউনিসিয়ার সমস্যা হচ্ছে তিউনিসিয়া হচ্ছে এর আগে জর্ডান এবং লেবানন দুটাই ছিল ফিলিস্তিনের একেবারে সীমানা ঘেঁষে। সুতরাং সেখান থেকে তারা খুব সহজেই বর্ডার দিয়ে ফিলিস্তিনের উপর বা ইসরায়েলের উপর আক্রমণ করতে পারত। কিন্তু জর্ডানে ১ম এ জর্ডানে এবং এরপর লেবাননে পরাজিত হওয়ার পর ফাতাহ যখন তিউনিসিয়া গিয়ে আশ্রয় নেয়, তখন সেখান থেকে আসলে তাদের পক্ষে আর আ মানে ইসরায়েলের উপর আক্রমণ করা সম্ভব ছিল না। এটা হচ্ছে মোটামুটি ৮০ র দশকের ৮২ সালের ঘটনা। ৮২ সালে ৮২ থেকে ৮৩-৮৪ এই সময়ের ঘটনা। তো তখন মোটামুটি পরিষ্কার হয়ে যায় যে ফাতাহর দিন শেষ হয়ে আসছে। ফাতাহ দুর্বল হয়ে যাচ্ছে। সে সময় আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এটা হচ্ছে হামাসের উত্থানের পটভূমি। একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আ সে সময় মোটামুটি গাজার ভেতরে মুসলিম ব্রাদারহুড যেটা হয় যে ১৯৬৭ সালে যখন আ একটা বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের পর এই যে আমরা এতক্ষণ দেখলাম যে একদিকে পশ্চিম তীর এবং একদিকে গাজা। পশ্চিম তীর ছিল জর্ডানের দখলে এবং গাজা ছিল মিশরের দখলে। কিন্তু ৬৭ সালে একটা বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয় এবং মাত্র ৬ দিনের যুদ্ধে ইসরায়েল এই একদিকে জর্ডানকে এবং অন্যদিকে মিশরকে পরাজিত করে এই পুরো ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তো যেটা বলেছিলাম যে এর আগে গাজা যখন নাসারের নিয়ন্ত্রণে ছিল, মিশরের নিয়ন্ত্রণে ছিল, তখন সেখানে মুসলিম ব্রাদারহুড কোন কার্যক্রম পরিচালনা করতে পারেনি। কিন্তু যখন ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যায়, তখন তাদের উপর থেকে সেই নিষেধাজ্ঞা উঠে যায়। আ ইসরায়েল আ মুসলিম ব্রাদারহুডকে ধর্মীয়ভাবে এবং সামাজিকভাবে কিছু কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেয়। রাজনৈতিকভাবে না। শুধুমাত্র ধর্মীয় এবং আ স্কুল চালানো, বিভিন্ন স্বেচ্ছাসেবী সেবামূলক কার্যক্রম চালানো, এগুলো চালানোর অনুমতি দেয়। এবং সে সময় তখন আ গাজায় যে মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন নেতা ছিল, বিশেষ করে শেখ আহমেদ ইয়াসিন, তিনি ছিলেন মুসলিম ব্রাদারহুডের অন্যতম প্রধান নেতা। তার নেতৃত্বে বিভিন্ন সংগঠন গড়ে উঠতে থাকে মুসলিম ব্রাদারহুডের। কিন্তু সেগুলো ছিল শুধুমাত্র সামাজিক সংগঠন এবং আ স্বেচ্ছ তাদের কার্যক্রম ছিল বেসিক্যালি মানুষকে আ শিক্ষা দেওয়া, মানুষকে ধর্মীয়ভাবে উৎসাহিত করা, আ মানুষকে সাহায্য করা এ ধরনের। তাদের রাজনৈতিক কোনো আ মানে সুদূর প্রসারী পরিকল্পনা ছিল না। সে সময় মুসলিম ব্রাদারহুডের মোটামুটি পরিকল্পনা ছিল এরকম যে আমরা মানুষকে আ ইসলামের বিষয়ে সচেতন করব, আ ইসলামিক শিক্ষা দিব এবং একটা পর্যায়ে যখন যথ যথেষ্ট মানুষ ইসলাম সম্পর্কে সচেতন হয়ে উঠবে, তখন আমরা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব এবং সেই ইসলামী রাষ্ট্রের নেতৃত্বে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব। যতদিন পর্যন্ত একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা রাজনীতিতে জড়াবো না। কারণ সেক্ষেত্রে কি হবে? যে আমাদের শক্তি নেই। আমরা রাজনীতিতে জড়ালে ইসরায়েল আমাদের উপর আক্রমণ করবে। আমরা উল্টা যতটুকু সামর্থ্য আছে সেটাও ধ্বংস হয়ে যাবে। এটা ছিল মুসলিম ব্রাদারহুডের ফিলসফি তখন। কিন্তু ১৯৭৯ সালে আ যখন ইরানে ইসলামী বিপ্লব সম্পন্ন হয়, তখন মুসলিম ব্রাদারহুডের এই চিন্তায় বড় ধরনের একটা আঘাত আসে। আ সে সময় মুসলিম ব্রাদারহুডের এক কর্মী ছিল, নাম হচ্ছে ফাতহি শাকাকি। আ আমি তার ছবিটা দেখাবো একটু পরে, আচ্ছা। ফাতহি শাকাকি এই ইরানের ইসলামী বিপ্লব দ্বারা খুব ভালোভাবে অনুপ্রাণিত হন এবং তিনি প্রস্তাব দেন যে তিনি একটা বই লেখেন। ইরানের ইসলামী বিপ্লব থেকে অনুপ্রাণিত হয়ে কিভাবে মুসলিম ব্রাদারহুডের উচিত যে আগে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা না করে, আগে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে যতটুকু সম্ভব এলাকা দখল করা, মুক্ত করা এবং এরপর সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। অর্থাৎ মুসলিম ব্রাদারহুডের যে ফিলসফি ছিল সেটাকে ফাতহি শাকাকি উল্টে দেন এবং তিনি নিজেই একটা মানে মিলিশিয়া গঠন করেছেন। তাকে এই প্রস্তাবের কারণে তাকে মুসলিম ব্রাদারহুড থেকে তখন বহিষ্কার করা হয়। কারণ তিনি হচ্ছেন মুসলিম ব্রাদারহুডের ফিলসফির বিপরীতে গিয়ে কথা বলছেন, আ বই লিখছেন, প্রচার করার চেষ্টা করছেন। তো তখন মুসলিম ব্রাদারহুড থেকে বহিষ্কার করা হয়। কিন্তু তিনি সেখানে দমে না গিয়ে তিনি নিজে, নিজে একটা সংগঠন গড়ে তোলেন এবং অস্ত্র-শস্ত্র জোগাড় করে ইসরায়েলি সেনাবাহিনীর উপর আক্রমণ করতে শুরু করেন। গাজার ভেতরে থেকে। আ আক্রমণ করতে শুরু করেন। গাজার শুধুমাত্র পশ্চিম তীরেও ইসরায়েলি সেনাবাহিনীর উপর আক্রমণ করতে শুরু করেন। এবং তার এই আক্রমণগুলো প্রচন্ড জনপ্রিয়তা পায় ফিলিস্তিনিদের মধ্যে।
কারণ ততদিনে কি হয়েছিল, ততদিনে ফাতার শক্তি প্রায় সম্পূর্ণ শেষ হয়ে গেছিল। দীর্ঘদিন ধরে ফাতাহ কোনো আক্রমণ করতে পারছিল না এবং আ সে সময় ১৯৮২ সালে যখন লেবাননে সাব্রাস কাতিলা গণহত্যা ঘটে, তার বিপরীতে কেউ এগিয়ে আসেনি, কোনো রাষ্ট্র কোনো ভূমিকা পালন করেনি। ফাতাহ কিছু করতে পারছিল না। তো সব মিলিয়ে ফিলিস্তিনের অবস্থা হচ্ছিল এরকম যে তাদের পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই। ঠিক সেই সময় যখন এই ফাতিহ শাকাকের ইসলামিক জিহাদ, ফাতিহ শাকাকি যেই সংগঠনটা প্রতিষ্ঠা করেন, ১ম এ অন্য নাম ছিল কিন্তু পরবর্তীতে সেটার নাম পরিবর্তিত হয়ে ইসলামিক জিহাদ, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ নাম হয়। তো তারা যখন ইসরায়েলি সেনাবাহিনীর উপর আক্রমণ শুরু করে, তখন ফিলিস্তিনদের মধ্যে এটা বেশ জনপ্রিয়তা পায় এবং ফিলিস্তিনদের ভিতরে মুসলিম ব্রাদারহুডের উপর প্রচন্ড চাপ আসতে থাকে যে বামপন্থীরা এবং পিএলও, ফাতাহ তাদের সামর্থ্য নাই। তারা পরাজিত হয়ে ফিরে গেছে, অনেক দূরে চলে গেছে। তারপরেও তারা চেষ্টা করছে। এদিকে ফাতিহ শাকাকি চেষ্টা করছে ইসলামিক জিহাদ। আর তোমরা কেন চেষ্টা করছো? তোমরা কেন শুধুমাত্র সেই আ ধর্মপ্রচার আর শিক্ষা-দীক্ষা নিয়ে বসে আছো? এ ধরনের প্রচন্ড চাপ আসতে থাকে। তো সে সময় আ শেখ আহমেদ ইয়াসিন এবং আ আ হা মুসলিম ব্রাদারহুড অন্যান্য নেতারা আ সিদ্ধান্ত নেয় যে প্রস্তুতি নিয়ে থাকে যে ওকে, আমাদের মনে হয় আমাদের ফিলোসফি চেঞ্জ করা উচিত। আমরা আ ইসলামিক জিহাদের মতোই আগে একটা সামরিক আ মানে সেল গঠন করি। সামরিকভাবে প্রস্তুতি নেই, আক্রমণ শুরু করি এবং এরপর এর মাধ্যমে ধীরে, ধীরে আমরা পরবর্তীতে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাব। এটা হচ্ছে মোটামুটি ১৯৮৪-৮৫ সালের দিকের কথা। তারা প্রস্তুতি নিতে থাকে। ইসরায়েল সে টের পেয়ে যায়। শেখ আহমেদ ইয়াসিনকে গ্রেফতার করে, অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে, বিভিন্ন ঘটনা ঘটে। এরপরে ১৯৮৭ সালে যখন একটা ঘটনা ঘটে, আ যে একটা জাবালিয়া ক্যাম্পে ইসরায়েলি সেনাবাহিনীর ট্রাকে চাপা পড়ে ৪ জন ফিলিস্তিনি শ্রমিক নিহত হয়। এবং এটা আসলে হিসাব করে দেখা যায় যে এটা খুবই সাধারণ একটা ঘটনা। নিয়মিত ইসরায়েলের গুলিতে ফিলিস্তিনিরা মারা যায় বা এই ধরনের ট্রাক চাপা ঘটে। কিন্তু যেটা হয় যে আ দীর্ঘদিন ধরে শোষণ এবং নিপীড়নের মধ্যে থাকা অবস্থায় হঠাৎ করে কোনো একটা ঘটনা স্পার্ক করতে পারে। তো এটা ছিল ঠিক সেই ধরনের একটা ঘটনা। যে এটার যখন এই ৪ জন শ্রমিক মারা যায়, পরের দিন যখন জানা যায় হাজার, হাজার মানুষ একত্রিত হয়। আ তারা পাথর ছুড়তে থাকে ইসরায়েলিদের বিরুদ্ধে। সেখান থেকে ধীরে, ধীরে সেটা একটা বিস্ফোরণের রূপ নেয়। যেটাকে আমরা বলি যে ১ম ইন্তিফাদা। এবং যখন এই ইন্তিফাদা ছড়িয়ে পড়ে, তখন এই মুসলিম ব্রাদারহুডের নেতারা শেখ আহমেদ ইয়াসিনের নেতৃত্বে তারা সিদ্ধান্ত নেন যে ওকে, আমাদের যথেষ্ট উপস্থিতি হয়েছে। এটাই হচ্ছে সর্বোচ্চ সুযোগ যে এখন যেহেতু একেবারে ফিলিস্তিনের ভিতর থেকে একটা বিদ্রোহ শুরু হয়েছে, একটা গণ আন্দোলন শুরু হয়েছে। সুতরাং আমরাও চুপ করে বসে না থেকে আমরা এটার সুযোগটা নিবো। আমরা সংগঠিত হবো এবং এর নেতৃত্ব দিব। সে সময়ই এই মুসলিম ব্রাদারহুড তখন তারা একত্রিত হয় এবং একটা সংগঠন প্রতিষ্ঠা করে। সেই সংগঠনের নাম হচ্ছে হামাস। হারাকাতুল মুকাওয়ামাল ইসলামিয়া, ফিলিস্তিনি আ আ ইসলামী প্রতিরোধ আন্দোলন, সংক্ষেপে হামাস। আ তো এর মধ্য দিয়েই মূলত হামাস প্রতিষ্ঠিত হয় এবং আ ফিলিস্তিনের ভিতর থেকে ইন্তিফাদাকে পরিচালিত করার চেষ্টা করে। আ এটা হচ্ছে হামাসের উত্থানের পট। হামাসের উত্থানের পরপর যেটা হয় যে হামাসের সাথে এতক্ষণ আমরা যেটা বললাম যে একদিকে হচ্ছে হামাস নতুন প্রতিষ্ঠিত হলো। আর অন্যদিকে পিএলও এবং ফাতাহ তারা আগে থেকেই প্রতিষ্ঠিত ছিল। দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে। কিন্তু এখন তারা অনেকটা দুর্বল। তো তারা চেষ্টা করে যখন ইন্তিফাদা শুরু হয়ে যায়, একদিকে ফিলিস্তিনের ভেতর থেকে হামাস তৈরি হয় এবং হামাস ফিলিস্তিনের ভেতরে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় আন্দোলনগুলো। অন্যদিকে আ ফাতাহ ছিল তখন তিউনিসিয়া। তারা খুব মানে খুব একটা নেতৃত্ব দিতে পারছিল না। কারণ হামাস হচ্ছে ফিলিস্তিনের ভিতরে আর ফাতাহ হচ্ছে ফিলিস্তিনের বাইরে। তো তখন তারা মানে প্রয়োজনীয়তা বোধ করতে থাকে যে আমাদের ফিলিস্তিনের ভেতরে ঢুকে যাওয়া প্রয়োজন। না হলে এই আন্দোলনটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। আ অন্য কেউ আন্দোলন করছে, তারা কিভাবে করবে আমরা জানি না। আমাদের দরকার ফিলিস্তিনের ভিতরে এসে এই আন্দোলনের নেতৃত্ব নেওয়া। তো তখন দেখা যায় যে হামাসের সাথে এই ফাতাহর এক ধরনের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এবং ফাতাহ ততদিনে আ সোভিয়েত ইউনিয়নের পতন ঘনিয়ে আসছে। ফলে ফাতাহর যে প্রধান ব্যাকার ছিল সোভিয়েত ইউনিয়ন, আ তারা দুর্বল হয়ে যাওয়ার পরে ফাতাহর পক্ষে আর আগের মতো লড়াই চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। এবং আন্তর্জাতিকভাবে তাদের উপর প্রচন্ড চাপ আসছিল। ফলে তারা অনেকটা সমঝোতা করে আ ফিলিস্তিনের ভিতরে ঢুকে আসার চেষ্টা করে। সেই সমঝোতাকে আমরা চিনি যে অসলো অ্যাকর্ড হিসেবে। যে তারা ইসরায়েলের সাথে সমঝোতা করে, ওকে আমরা উম কিছু এলাকার নিয়ন্ত্রণ নিবো। আ বাকি এলাকা তোমাদের নিয়ন্ত্রণে থাকবে। খুব ক্ষুদ্র একটা এলাকা আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব, আংশিক নিয়ন্ত্রণ এবং আমরা ফিলিস্তিনকে শাসন করব। এটা হচ্ছে এক ধরনের আতাতের মতোই বলা যায় এটাকে। হামাস এটা প্রচন্ড বিরোধিতা করে। ইয়াসির আরাফাত ফিলিস্তিনের ভেতরে ফিরে যায়, শাসন করার চেষ্টা করে কিন্তু হামাসের বিরোধিতা চলতে থাকে। এই শুরু হয় যে ফিলিস্তিনের ভেতরে ফিলিস্তিনি ২ টা প্রধান গ্রুপ, একদিকে ফাতাহ এবং একদিকে হামাস। ২ দলেরই প্রধান লক্ষ্য ছিল ফিলিস্তিনের মুক্তি অর্জন করা।
সমগ্র ফিলিস্তিনকে স্বাধীন করা, কিন্তু তাদের পথ হয়ে যায় ভিন্ন। ফাতাহ দীর্ঘদিন ধরে চেষ্টা করে স্বাধীন করার জন্য। তারা প্রচন্ড অনেক চেষ্টা করে, অনেক যুদ্ধ করে, কিন্তু বারবার পরাজিত হয়ে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় যে না, আমাদের আর শক্তি নাই। আমাদের এক ধরনের আলোচনা টেবিলে আসতে হবে। কিন্তু হামাস সেই আলোচনায় রাজি ছিল না। তারা মাত্র তৈরি হয়েছে তখন, এবং তাদের পরিকল্পনা ছিল যে আমরা যতদূর সম্ভব চেষ্টা করে যাব ফিলিস্তিনকে স্বাধীন করা। তো এটা হচ্ছে মূলত ১৯৯০ এর দশক থেকে হামাস এবং ফাতাহর যে বিপরীতমুখী যাত্রা। আ এরপরে আমরা যদি আ স্কিপ করে যাই, কারণ বিশাল ইতিহাস, সব বর্ণনা করা সম্ভব না। আ হামাস দীর্ঘদিন পর্যন্ত ছিল শুধুমাত্র একটা আ রাজনৈতিক এবং সামরিক সংগঠন। রাজনৈতিক এই অর্থে যে তারা রাজনৈতিকভাবে বিরোধিতা করবে। কিন্তু যে নির্বাচন বা ফিলিস্তিনের ক্ষমতায় যাওয়া, সেগুলোতে তারা আগ্রহী ছিল না। কারণ নির্বাচনে যেতে হলে কি করতে হবে তখন? ইসরায়েলের সাথে দর কষাকষি করতে হবে। ইসরায়েলের সাথে মিলে আ আ মানে ফিলিস্তিনের ক্ষমতায় যেতে হবে। সেটাতে তারা আগ্রহী ছিল না। কিন্তু ১ম ইন্তিফাদার পর, এরপরে যখন ২য় ইন্তিফাদা অনুষ্ঠিত হয়, ২য় ইন্তিফাদার পর দেখা যায় যে সেখানে প্রায় ৫ বছর ধরে ২য় ইন্তিফাদা চলে, এবং সেই ২য় ইন্তিফাদায় ইসরায়েল প্রচন্ড আক্রমণ করে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনকে পুরোপুরি প্রায় ধ্বংস করে দেয়। ইয়াসির আরাফাতকে তারা হত্যা করে। আ হামাসের যে প্রধান নেতা আ শেখ আহমেদ ইয়াসিন, তাকে হত্যা করে। এরপরে আ শেখ আহমেদ ইয়াসিনের পরে আব্দুল আজিজ রানতিসি ক্ষমতায় আসেন, হামাসের নেতৃত্ব গ্রহণ করেন। তাকেও হত্যা করে। মোটামুটি টপ লিডারশিপ যারা ছিল, তাদের প্রায় সবাইকে ইসরায়েল হত্যা করে। এবং ২য় ইন্তিফাদার মধ্যে দিয়ে আরেকটা বিষয় প্রমাণিত হয় যে আ মানে ইয়াসির আরাফাত যেই পরিকল্পনা নিয়ে আ ইসরায়েলের সাথে দর কষাকষিতে গিয়েছিল, যে একটা পর্যায়ে গিয়ে ফিলিস্তিনিরা তাদের কিছু অংশের মানে নিয়ন্ত্রণে ফিরে পাবে। সেটা দেখা যায় ২য় ইন্তিফাদার মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে যায় যে সেটা কোনো সম্ভাবনা নেই, সেটা হচ্ছে ব্যর্থ। তো এই ব্যর্থ হওয়ার পরে হামাস সিদ্ধান্ত নেয়, ওকে এখন আমাদের আগের স্ট্র্যাটেজি পরিবর্তন করে নতুন স্ট্র্যাটেজিতে যেতে হবে। যেহেতু অসলো ব্যর্থ প্রমাণিত হয়ে গেছে, সুতরাং আমরা এখন চাইলে নির্বাচনে যেতে পারি। নির্বাচনে গেলে এখন আমাদেরকে কেউ বলতে পারবে না যে আমরা নিজেরাও অসলোতে এসেছি, বা আমরা নিজেরা ইসরায়েলের সাথে আ মানে আ দর কষাকষিতে বা আতাতে গেছি, এটা কেউ বলতে পারবে না। সুতরাং ২য় ইন্তিফাদার পরে যখন আলোচনা হয় যে এবং ততদিনে ইয়াসির আরাফাত যখন মৃত্যুবরণ করে, তখন ফিলিস্তিনের লিডারশিপ কে গ্রহণ করবে সেটা নিয়েও একটা আলোচনা শুরু হয়। একটা নতুন নির্বাচনের সময়সীমা চলে আসে, এবং তখন হামাস সিদ্ধান্ত নেয় যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু নির্বাচন হচ্ছে ২ ধরনের নির্বাচন। একটা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন, আরেকটা হচ্ছে পার্লামেন্ট নির্বাচন। প্রেসিডেন্ট নির্বাচনে হামাস সিদ্ধান্ত নেয় যে আমরা প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করব না। কারণ শেষ পর্যন্ত যে প্রেসিডেন্ট হবে, তাকে তো আসলে ইসরায়েলের সাথে দর কষাকষি করতেই হবে, আলোচনা করতেই হবে। তো হামাস জানতো যে তারা যদি নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী দেয়, এবং সেই প্রেসিডেন্ট যদি নির্বাচিত হয়, তাহলে ইসরায়েল কখনোই সেই প্রেসিডেন্টের সাথে আলোচনায় বসবে না। সুতরাং মানে পুরো ব্যাপারটা আসলে অর্থহীন হয়ে যাবে। সেজন্য তারা আ প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী দেয় নাই। প্রেসিডেন্ট নির্বাচনে শুধুমাত্র মাহমুদ আব্বাস একা দাঁড়ায়, এবং ফাতাহর আরো ২ ১ জন দাঁড়ায়। কিন্তু মাহমুদ আব্বাস এককভাবে আ বিজয়ী হয়। এরপরে যখন পার্লামেন্ট নির্বাচন আসে, তখন হামাস সেখানে প্রার্থী দেয়। এবং এই যে এত দশক গেল, এর মধ্যে আ ১ম এ ফাতাহ একসময় প্রচন্ড জনপ্রিয় ছিল। ইয়াসির আরাফাত অবিসংবাদিত নেতা ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে তারা তারা যখন মানে ফিলিস্তিনকে শাসন করে, সেই শাসনের মধ্যে দেখা যায় যে তাদের নেতারা বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। তারপরে তারা ইসরায়েলের সাথে বিভিন্ন ধরনের আপোস করছে। বিপরীতে হামাস যেহেতু ইসলামপন্থী দল, তাদের নেতারা মোটামুটি দুর্নীতিমুক্ত। আ তাদের অনেক পলিসি নিয়ে অনেকের বিরোধিতা আছে। ফিলিস্তিনিরা সবাই হামাসকে পছন্দ করে না। তাদের রাজনৈতিক কৌশল অনেকে পছন্দ করে না, অনেকে বিরোধিতা করে। তারা যেরকম হার্ড লাইন, যে আমরা কোন কিছুতে ছাড় দিব না, সেটা অনেক ফিলিস্তিনি পছন্দ করে, অনেকে করে না। কিন্তু তাদের নেতারা যে মোটামুটি মানে সৎ, দুর্নীতিমুক্ত, সেটা মোটামুটি সবাই দেখে। এবং তারা যে আপোসশীল, এবং আপোস করলে যে আসলে খুব একটা লাভ হয় না, সেটা তো তারা ফিলিস্তিনিরা মানে ইয়াসির আরাফাতের উদাহরণ থেকে দেখেছে। ফলে দেখা যায় ইয়াসির আরাফাতের পরে যখন ২০০৭ সালে নির্বাচন হয়, সেই নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে হামাস বিপুল ভোটে জিতে যায়। আ ফাতাহ পরাজিত হয়, হামাস জিতে যায়, এবং হামাসের উপর দায়িত্ব আসে যে সরকার গঠন করা। কিন্তু আ এই নির্বাচনের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা সবাই এই নির্বাচনের জন্য ফিলিস্তিনিদেরকে চাপ দিচ্ছিল যে একটা নির্বাচন আ অনুষ্ঠান করো, একটা নির্বাচন অনুষ্ঠান করো, যেহেতু ইয়াসির আরাফাত নাই, নির্বাচনের আয়োজন করো। কারণ তাদের সবার ধারণা ছিল ফাতাহ জিতবে। কিন্তু যখন সবাইকে অবাক করে দিয়ে হামাস জিতে যায়, তখন সাথে ইমিডিয়েটলি তারা পুরা অবস্থান চেঞ্জ করে ফেলে। যে না, হামাস তো হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন। তারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। সুতরাং আমরা এই হামাসের সাথে আমরা কোন ধরনের আলোচনায় বসতে পারব না। তাদেরকে আমরা কোন স্বীকৃতি দিব না।
তাদেরকে ফান্ডিং দিব না। ইসরায়েল আমেরিকা যত ধরনের ফান্ডিং আছে মানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি, মানে এখন ব্যাপারটা হয়েছে ২ ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে হামাস জিতেছে, সুতরাং নতুন সরকার তারা গঠন করবে। অন্যদিকে পিএলও এতদিন ক্ষমতায় ছিল, ফাতাহ পিএলও এতদিন ক্ষমতায় ছিল, পিএ যেটাকে বলে প্যালেস্টিনিয়ান অথরিটি। তারা এতদিন দেশ চালাচ্ছিল। সুতরাং তারা বিপুল প্রচুর অনুদান পেত ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, আমেরিকা থেকে। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন সেগুলো স্থগিত করে। ইসরায়েল যে ট্যাক্স আদায় করত ফিলিস্তিনের কাছ থেকে সেটা তারা বন্ধ করে দেয়। আ আ সুতরাং তারা এই টাকা পয়সা আটকে দিয়ে মাহমুদ আব্বাসের উপর চাপ দেয় যে, "তুমি যদি হামাসকে মেনে নাও, তাহলে এই যে তোমার টাকা পয়সা বন্ধ করে দিলাম, তুমি পথে বসবা। তোমার দেশ চালানোর কোনো উপায় থাকবে না। তুমি প্রেসিডেন্ট, তোমার মানে মাহমুদ আব্বাসের অধীনে তো বিপুল সংখ্যক কর্মচারী আছে। বিপুল সংখ্যক আ আ নিরাপত্তা কর্মী আছে। তাদের টাকা পয়সা যখন বন্ধ করে দেওয়া হয়, তখন এটা হচ্ছে মাহমুদ আব্বাসকে চাপ দেওয়া যে তুমি হামাসের এই সরকারকে বাতিল করো। এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করো। অবৈধ ঘোষণা করে নতুন নির্বাচনের আয়োজন করো অথবা অন্য কাউকে মনোনয়ন দাও। বেসিক কথা হচ্ছে যে আমরা হামাসকে মানব না।" হামাস অনেকভাবে চেষ্টা করে। হামাস আসলে আ বিভিন্নভাবে চেষ্টা করে আ মানে সমঝোতার মধ্যে দিয়ে যাওয়ার। তারা প্রস্তাব দেয় যে, "ঠিক আছে আমরা ঐক্যমত্য সরকার গঠন করব। আমরা নিজেরা এককভাবে সরকার।" তারা জিতেছে। সুতরাং মানে তাদের অধিকার ছিল সম্পূর্ণ এককভাবে সরকার গঠন করার। কিন্তু তারা প্রস্তাব দেয় যে, "আমরা ঐক্যমত্য সরকার গঠন করব, ফাতাহকে নিয়ে সরকার গঠন করব।" কিন্তু কোনভাবেই তারা মানে আমেরিকাকে এবং পশ্চিমাদেরকে এবং ইসরায়েলকে সন্তুষ্ট করতে পারছিল না। কি কারণে? যে তাদেরকে আ মানে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিত্যাগ করতে হবে, ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে, এইসব কথাবার্তা। যেটা আসলে হামাসের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কারণ তারা সোজা কথা যে তাদেরকে জনগণ ভোট দিয়েছে কেন? আপসহীনতার কারণে। এখন ক্ষমতা যাওয়ার পর যদি তারা আমেরিকার চাপে সেই আপস স্বীকার করে, ইসরায়েলকে মেনে নেয়, তাহলে তো তাদের মানে জনগণের সাথে প্রতারণা, সেটা সম্ভব না। সুতরাং হামাস আপসহীন থাকে। আ উম বিপরীতে আমেরিকা ইয়াসির এই মাহমুদ আব্বাসকে দিয়ে চেষ্টা চালিয়ে যেতে থাকে যে হামাসের বিরুদ্ধে অভ্যুত্থান করানোর। আমেরিকা, ইসরায়েল, আ মিশর এবং জর্ডান একত্রিতভাবে মাহমুদ আব্বাসের অধীনস্থ যেই সিকিউরিটি গার্ড আছে, নিরাপত্তা কর্মীরা, তাদেরকে ট্রেনিং দিতে থাকে জর্ডানে, মিশরে এবং পশ্চিম তীরে। ট্রেনিং দিয়ে প্রস্তুত করতে থাকে হামাসের বিরুদ্ধে অপারেশন চালানোর জন্য। এবং এই নিউজ যখন আ হামাস জেনে যায় বা পুরো বিশ্ববাসী জেনে, ইসরায়েলি একটা পত্রিকা, জর্ডানের একটা পত্রিকা এগুলো ফাঁস করে দেয় যে এরকম গোপনে আমেরিকা অস্ত্র পাঠাচ্ছে, আ ট্রেনিং দেওয়া হচ্ছে, সিআইএ এর অফিসার এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। হামাসের বিরুদ্ধে অপারেশন চালিয়ে এই নতুন সরকারকে নির্বাচন বানচাল করে, নতুন সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করার জন্য। এই নিউজ যখন প্রকাশিত হয়ে যায়, তখন হামাস সেই মানে ফাতাহর অভ্যুত্থানের আগেই হামাস নিজেই পাল্টা অভ্যুত্থান করে। প্রিএম্পটিভ কু যেটাকে বলে। যে তারা সব জায়গা থেকে গাজা ভূখণ্ডের সব জায়গা থেকে হামাসের আ মানে নিরাপত্তা কর্মীদেরকে বহিষ্কার করে দেয়। বেশ মোটামুটি ১ সপ্তাহের মতো মনে হয় যুদ্ধ চলে। খুব বেশি দিন না। এবং এই ১ সপ্তাহের মধ্যে ফাতাহ বাহিনী পুরোপুরি পরাজিত হয়। কারণ সহজভাবে তাদের সে ধরনের মানে মোরাল ছিল না। তারা জানতো যে তারা আসলে মানে আ দেশের জন্য, ন্যায়ের জন্য লড়াই করছে না। তারা লড়াই করছে অল্প কিছু নেতার স্বার্থের জন্য। সেজন্য তাদের সে ধরনের মনোবল ছিল না এবং সবগুলো বাহিনী আসলে ফাতাহর অধীনে বা পিএলওর অধীনে সবগুলো বাহিনী আসলে মাহমুদ আব্বাসের প্রতি অনুগত না। অনেক বাহিনী আছে তাদের মধ্যে বিভিন্ন বাহিনী তো। খুব অল্প কিছু বাহিনী আছে তাদের প্রতি পুরোপুরি অনুগত। বাকিরা আসলে মানে ফিলিস্তিনের জন্যই ফিলিস্তিনের প্রতিই অনুগত। মাহমুদ আব্বাসের প্রতি অনুগত না। সুতরাং তারা এই লড়াইয়ে চুপচাপ থাকে। বাকিরা যারা লড়াই করে তারা খুব সহজে পরাজিত হয়ে যায় এবং হামাস তাদেরকে পুরোপুরি গাজা থেকে পুরোপুরি উচ্ছেদ করে। এবং এর মধ্য দিয়ে এটা হচ্ছে ২০০৭-২০০৮ সালের কথা। এর মধ্য দিয়ে ফিলিস্তিন পুরোপুরি আনুষ্ঠানিকভাবে পুরোপুরি ২ ভাগে বিভক্ত হয়ে যায়। গাজা চলে যায় পুরোপুরি হামাসের নিয়ন্ত্রণে। আর অন্যদিকে পশ্চিম তীর চলে যায় পুরোপুরি মাহমুদ আব্বাসের নিয়ন্ত্রণে। মাহমুদ আব্বাস সেখানে নতুন সরকার ঘোষণা করে। আর হামাস এদিকে তাদের যে নির্বাচিত সরকার সেটাকেই চালিয়ে নিয়ে যায়। সেই থেকে এখন পর্যন্ত এই যে ফিলিস্তিনের ২ অংশে ২ টা সরকার সেটা চলছে। এবং ইসরায়েল যেটা করে, আমেরিকা যেটা করে যে মাহমুদ আব্বাস যখন ঐদিকে ভিন্ন একটা সরকার ঘোষণা করে, তখন তারা আ সেই আগের যে অনুদানগুলো যেগুলো তারা এতদিন পর্যন্ত আটকে রাখছিল, সেগুলো আবার মাহমুদ আব্বাসকে দেওয়া শুরু করে। টাকা-পয়সা দেওয়া শুরু করে। ওকে, তুমি তোমার বাহিনী গঠন করো, তুমি তোমার দেশ চালাও। আর এদিকে হামাসকে পুরোপুরি গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে ফেলে। গাজাকে অবরুদ্ধ করাটা আরো আগে শুরু হয়েছিল। সেটা মোটামুটি ১৯৯৩ সাল থেকে যখন অস্লো থেকেই মোটামুটি গাজার চারপাশে একটা ফেন্স দেওয়া হয়েছিল। এরপরে ২য় ইন্তিফাদার সময় আরো কড়াকড়ি করে চারপাশে দেয়াল তৈরি করে দেওয়া হয়েছিল। যেন ফিলিস্তিনিরা এই সীমান্ত অতিক্রম করে আ আ সুইসাইড অ্যাটাক করতে না পারে। কিন্তু এই এখন যখন গাজা পুরোপুরি হামাসের নিয়ন্ত্রণে চলে যায়, তখন আ ইসরায়েলি বাহিনী গাজার সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেয়। আ গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে ফেলে যে গাজাতে কি পরিমাণ খাবার ঢুকবে, কি পরিমাণ ত্রাণ ঢুকবে সবগুলো নিয়ন্ত্রণ করা শুরু করে। এবং তারা আ মানে হিসাব করে এই ধরনের ডকুমেন্ট পাওয়া গেছে যে তারা হিসাব করে দেখে যে গাজাতে কত মানুষ আছে
সেই ধরনের একজন মানুষের মিনিমাম বেঁচে থাকতে হলে কি পরিমাণ ক্যালোরি প্রয়োজন এবং সেই হিসেবে গাজার টোটাল জনসংখ্যার কোনো মতে বেঁচে থাকার জন্য কি পরিমাণ ক্যালোরি খাবার প্রয়োজন প্রতিদিন যেন সেই পরিমাণ ক্যালোরির বেশি খাবার গাজার ভূখণ্ডে প্রবেশ করতে না পারে। এইভাবে তারা কড়াকড়ি আরোপ করে এবং হামাস চেষ্টা চালিয়ে যেতে থাকে গাজা শাসন করার। দেখা যায় যে ইসরায়েল একটা চার্ট আছে খুব সুন্দর, কার্টার সেন্টার থেকে প্রকাশিত চার্ট। সেখানে দেখা যায় যে হামাস প্রায় সময়ই রকেট নিক্ষেপ করে ইসরায়েলের ভিতরে এই অবরোধটাকে কাটানোর জন্য। যখন ইসরায়েল বেশি অবরোধ বেশি বাড়িয়ে দেয়, বেশি খাবার-দাবার আটকে দেয়, তখন হামাস রকেট নিক্ষেপ করে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার জন্য। এবং একটা চার্ট আছে সেখানে দেখা যায় যে এই রকেট নিক্ষেপের হার হচ্ছে গাজার ভেতরে ট্রাক প্রবেশ করার হারের সমানুপাতিক। মানে যত আ ব্যস্তানুপাতিক। মানে যত কম ট্রাক প্রবেশ করে রকেট নিক্ষেপের হার সেই পরিমাণে বাড়ে। যদি ঠিকমতো ট্রাক প্রবেশ করতে দেওয়া হয় তাহলে হামাস আর রকেট নিক্ষেপ করে না, তারা চুপচাপ থাকে। কিন্তু যখনই দেখা যায় ট্রাক বন্ধ করে দিচ্ছে, ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না, তখনই তারা রকেট নিক্ষেপের পরিমাণ বাড়িয়ে দেয়। এবং এটা হচ্ছিল ২০০৮ সাল থেকে। ২০০৮ সাল থেকে যেটা হয় যে গাজা হচ্ছে হামাসের নিয়ন্ত্রণে এবং সেখানে ইসরায়েল প্রতি কয়েক বছর পর, প্রথমে ছিল ২০০৬ সালে করেছে, এরপর ২০০৮ সালে, এরপর ২০১২ সালে, ২০১৪ সালে। প্রতি কয়েক বছর পর যখন তারা বুঝতে পারে যে হামাস মোটামুটি আ স্টেবল হয়েছে, মোটামুটি শক্তি অর্জন করেছে। তারা আন্ডারগ্রাউন্ড টানেলের ভেতর দিয়ে তারা খাবার-দাবার চোরাচালান করে মিশর থেকে আ মাটির নিচে সুড়ঙ্গ দিয়ে তারা খাবার-দাবার আনে। তো খাবার-দাবারের সাথে সেই সাথে তারা অস্ত্র-শস্ত্র আমদানি করে। তো যখন ইসরায়েল টের পায় প্রতি ২-৩ বছর পরে যখন তারা বুঝতে পারে যে হামাস মোটামুটি শক্তি অর্জন করেছে, মোটামুটি স্টেবল হয়েছে, তখন এবং যখন দেখা যায় যে হামাস মোটামুটি একটা স্টেবল হওয়ার পরে ফাতাহের সাথে আলোচনা করে, ওকে অনেকদিন হয়েছে, চলো আমরা কোনভাবে আবার একত্রিত হয়ে মানে একটা সরকার গঠন করতে পারি কিনা। যখনই তারা একটা ঐক্যমতের দিকে যায়, ঠিক তখনই ইসরায়েল কোন একটা অজুহাত ধরে আ ইস মানে হামাসের উপর গাজার উপর আক্রমণ শুরু করে। বড় ধরনের আক্রমণ। এ পর্যন্ত বেশ কয়েকটা বড় ধরনের আক্রমণ হয়েছে, যেটা বললাম যে ২০০৬ সালে একটা ছিল, ২০০৮ সালে একটা, ২০১২ সালে একটা, ২০১৪ সালে একটা। এরকম বেশ বড় আক্রমণ এবং সেগুলোর আক্রমণের মধ্য দিয়ে গাজাকে তারা পুরোপুরি ধ্বংস করে দেয়। হামাসকে আ হামাসকে তো আর ধ্বংস করা আসলে খুব কঠিন। কিন্তু গাজার সব ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দেয় যেন হামাসের উপর চাপ আসে। যেন মানে গাজাবাসী হামাসের উপর অসন্তুষ্ট হয়, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে, তাদেরকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করে। কিন্তু কখনোই শেষ পর্যন্ত সেরকম হয়নি। প্রতিবারই দেখা যায় যে যখন যুদ্ধ হয় এবং হামাস যখন সেই যুদ্ধের নতি স্বীকার না করে আ পাল্টা ফায়ার করতে থাকে, তখন দেখা যায় যে হামাসের জনপ্রিয়তা উল্টা আরো বৃদ্ধি পায়। তো এরকম মোটামুটি চলছিল। সর্বশেষ যুদ্ধটা হয়েছিল ২০১৪ সালে। ২০১৪ সালের পর থেকে দেখা যায় যে আ মোটামুটি স্টেবল ছিল। কিন্তু আ এই স্টেবিলিটি আসলে মানে স্থায়ী ছিল না। কারণ আ গাজার পরিস্থিতি যেরকম হয়েছিল অবরোধের কারণে আ জাতিসংঘ থেকে শুরু করে প্রতিটা মানবাধিকার সংস্থা তারা বিবৃতি দিচ্ছিল, তারা রিপোর্ট প্রকাশ করছিল যে গাজায় যেরকম অবরোধ চলছে, এরকম যদি চলতে থাকে তাহলে ২০২০ সালের মধ্যে বা ২০২১ সালের মধ্যে, ২২ সালের মধ্যে গাজা ভূখণ্ড মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। আ গাজাকে জাতিসংঘের রিপোর্টগুলো তুলনা করছিল বস্তির সাথে। আ অবরুদ্ধ কনসেনট্রেশন ক্যাম্পের সাথে গাজার অবস্থা এত খারাপ হয়ে গেছে। এবং হামাস সেটা বুঝতে পারছিল যে তারা আসলে আ তারা যেই মানে ২০১৪ সালের পর থেকে মোটামুটি ২০১৪ সালে আ গাজার উপর এত ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল যে এরপর থেকে হামাস বুঝতে পারছিল যে তারা যে স্ট্র্যাটেজি চালিয়ে যাচ্ছে সেটা আসলে খুব বেশি সফল হচ্ছে না। তাদের প্রধান লক্ষ্য ছিল কি? তারা ফিলিস্তিনকে শাসন মানে মুক্ত করবে, সম্পূর্ণ ফিলিস্তিনকে মুক্ত করবে। কিন্তু দেখা গেছে যে তারা শুধুমাত্র গাজার মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েছে। গাজার শাসন নিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে এবং কয়েক বছর পর ইসরায়েল সেখানে তাদের উপর আক্রমণ করছে। সুতরাং তারা যে গাজা থেকে বের হয়ে সম্পূর্ণ ফিলিস্তিনকে মুক্ত করবে সেটা তারা আর পারছিল না। সেজন্য ২০১৪ সাল থেকে মোটামুটি তারা ভিন্ন স্ট্র্যাটেজি খুঁজছিল যে কিভাবে আমরা এই আমরা আ বিভাজনের অবসান ঘটাবো এবং কিভাবে ২ ফিলিস্তিনকে একত্রিত করব। কিভাবে আ ইসরায়েল যেন আমাদের উপর আর অজুহাত না পায় আক্রমণ করার সেরকম মানে তারা স্ট্র্যাটেজি খুঁজছিল। তো বেশ কয়েকটা তারা স্ট্র্যাটেজি মানে অনুসরণ করে। একটা হচ্ছে যে তারা তাদের চার্টার পরিবর্তন করে। আ তাদের আগের চার্টারে ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার কথা ছিল। যেগুলো সেই সময়ের জন্য উপযোগী ছিল। কিন্তু আ আন্তর্জাতিক অঙ্গনে তাদের জন্য এগুলো মানে খুব নেগেটিভ হয়ে আসছিল। যে আন্তর্জাতিক অঙ্গনে তাদেরকে সন্ত্রাসী, তাদেরকে অ্যান্টিসেমিটিক এগুলো হিসেবে আমেরিকা, ইসরায়েল প্রচার করতে পারছিল। তো সেজন্য ২০১৭ সালে তারা একটা কাজ করে সেটা হচ্ছে তারা তাদের চার্টার সংশোধন করে। সেখানে তারা পরিষ্কারভাবে ব্যাখ্যা করে যে আমাদের
লড়াইটা ইহুদিদের সাথে না, আমাদের লড়াইটা হচ্ছে দখলদার ইসরায়েলের সাথে। এটা হচ্ছে তাদের একটা অ্যাপ্রোচ। দ্বিতীয় আরেকটা অ্যাপ্রোচ তারা নেয়, সেটা হচ্ছে যে তারা ২০১৮ সালে তারা শান্তিপূর্ণভাবে, কোনো অস্ত্রশস্ত্র না, কোনো যুদ্ধ না, শান্তিপূর্ণভাবে মিছিলের আয়োজন করে যে আমরা সীমান্তে গিয়ে আমরা আমাদের পূর্বপুরুষের ভিটেমাটিতে ফিরে যাওয়ার শান্তিপূর্ণ আন্দোলন করবো, যেটাকে নাম দেওয়া হয় যে গ্রেট মার্চ অফ রিটার্ন। যে আমরা এই সীমান্তের ওপারে যে দখলকৃত ভূমিগুলো, সেগুলো ছিল আমাদের পূর্বপুরুষের ভূমি, আমরা সেখানে ফিরতে চাই। তারা সাইনবোর্ড নিয়ে শান্তিপূর্ণভাবে সীমান্তে জড়ো হয়। ইসরায়েল সেই সীমান্তে গুলি করে প্রায় ২৫০ জনকে হত্যা করে এবং প্রায় ৮,০০০ জনকে আহত করে। সোজা কথায় মানে রক্তের বন্যা বইয়ে দেয়। ৮,০০০ মানুষকে আহত করা মানে বিশাল একটা ব্যাপার। সুতরাং দেখা গেল যে হামাস যতই শান্তিপূর্ণভাবে মানে সংকটের সমাধানের চেষ্টা করে, বাস্তবে সেগুলোর সমাধান নাই। তারা যতই শান্তিপূর্ণভাবে চেষ্টা করে, ইসরায়েল ততই আরো বেশি আগ্রাসী হয়ে ওঠে। মানে ২০০০ মানে ১৭-১৮ পর থেকে, ১৮ এই ব্যর্থতার পর থেকে হামাসের চিন্তাভাবনা ছিল যে না, আমাদের এই স্ট্র্যাটেজিও কাজে দিচ্ছে না। আমাদেরকে আ মানে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে অন্য কোনো কিছু করার। আ তো এরকম পরিস্থিতিতে ২০২১ সালে যখন দেখা যায় যে জেরুজালেমকে কেন্দ্র করে, জেরুজালেমের আশেপাশে, যেটা হয়তো আপনারা জানেন কারণ এটা রিসেন্ট ঘটনা ২০২১ সালে, তখন শেখ জার্রাহ নামক এলাকায় কিছু আ ফিলিস্তিনিকে উচ্ছেদ করার জন্য ইসরায়েল চেষ্টা করছিল। সেখানে প্রতিরোধ হচ্ছিল। সেটা নিয়ে প্রচন্ড মিডিয়াতে তো তোলপাড় চলছিল। সে সময় একই সাথে রমজান মাসে ইসরায়েল আল আকসা মসজিদের ভিতরে আক্রমণ করছিল। ফিলিস্তিনিদেরকে নামাজ পড়তে দিচ্ছিল না। লাইলাতুল কদরে তারা আ মসজিদের ভিতরে ঢুকে ফিলিস্তিনিদেরকে মারধর করছিল। সে সময় উগ্রপন্থী ইহুদিরা জেরুজালেমের আশেপাশে মিছিল করছিল মসজিদের আল আকসা মসজিদের আশেপাশে। তো তখন হামাস এই সুযোগটাকে কাজে লাগায় এবং তারা ইসরায়েলকে আল্টিমেটাম দেয় যে তোমরা যদি এত তারিখের মধ্যে আল আকসা মসজিদ থেকে সরে না যাও, তাহলে আমরা তোমাদের উপর আক্রমণ করব। এখন লক্ষণীয় যে এর আগে যতগুলো যুদ্ধ হয়েছে, হামাস যতগুলো যুদ্ধ করেছে ইসরায়েলের সাথে, সবগুলো ছিল গাজা কেন্দ্রিক। তারা গাজায় অবরুদ্ধ এবং ইসরায়েল তাদের উপর আক্রমণ করছে, তারা সেটা পাল্টা জবাব দিচ্ছে। কিন্তু ২০২১ সালে হামাস সেই গাজার যে অবরুদ্ধ অবস্থা, সেখান থেকে তারা বেরিয়ে আসে এবং তারা নজর দেয় জেরুজালেমের উপর, আল আকসা মসজিদের দিকে। এবং এবার তারা নিজেরা ইসরায়েলকে আল্টিমেটাম দেয় যে তোমরা গাজাতে আল আকসা মসজিদ থেকে তোমাদের সৈন্য সরিয়ে নাও এবং শেখ জার্রাতে যেই মানুষগুলোকে তোমরা বাড়ির ঘর থেকে উচ্ছেদ করতে চাচ্ছিলা, সেগুলো বন্ধ করো। না করলে আমরা তোমাদের উপর আক্রমণ করব। এবং ইসরায়েল যখন তাদের আল্টিমেটাম মানেনি, তখন তারা সত্যি গাজা থেকে ঝাঁকে রকেট নিক্ষেপ করতে শুরু করে হামাস এবং ইসলামিক জিহাদ ইসরায়েলের উপর। এবং এর মধ্য দিয়ে তারা নিজেরা এবার প্রথমবারের মতো যুদ্ধের সূচনা করে। ফলে হামাস দেখা যায় যে তখন থেকেই মোটামুটি আমরা দেখতে পাই যে হামাসের স্ট্র্যাটেজি পরিবর্তিত হয়ে গেছে এবং ২০২১ সালে হামাসের থেকে ইয়াহিয়া সিনওয়ার। সুতরাং ইয়াহিয়া সিনওয়ার যখন ক্ষমতায় আসে, মোটামুটি ২০১৮ সালে ইয়াহিয়া সিনওয়ার ক্ষমতায় আসে, তখন থেকেই ইয়াহিয়া সিনওয়ার অতীতের যে অবস্থান ছিল সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, যে প্রথমে শান্তিপূর্ণভাবে চেষ্টা করে আমরা কিভাবে শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারি। ইসরায়েলকে সে বারবার মেসেজ দেয় যে আমরা মানে তোমাদের সাথে যুদ্ধে আগ্রহী না। শুনতে পাচ্ছি না, নেটওয়ার্ক প্রবলেম মেবি। জি, একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছে মনে হয়, আমি একটু দেখতেছি। তারা ঠিক সেটাই করে ২০২১ সালে। আরো এখানে আরো পলিটিক্স ছিল, আমি সেখানে আর যাচ্ছি না। ইন্টারনাল সরি ভাই, একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মনে হয়। একটু মাঝখানে একটা গ্লিচ হয়েছিল, আমরা ওইটুকু মিস করছি যে ইয়াহিয়া সিনওয়ার যখন মেসেজ দেয় তাদেরকে যে আমরা শান্তিপূর্ণভাবে চাই, এরপরে একটু নেটে প্রবলেম হয়েছে। শুনতে পাচ্ছেন? আমি একটু ভাইয়ের সাথে কানেক্ট করার চেষ্টা করতেছি মেসেঞ্জারে। আপনারা সবাই একটু থাকেন, আমরা নেটওয়ার্ক ইস্যুটা একটু রিজলভ করার চেষ্টা করি। ওকে ভাই, ঠিক আছে। জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো। এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের মনে হয় একটু শুনতে পাচ্ছি। এই যে একটু নেটওয়ার্ক আর কি আপনার সাইড থেকে মনে হয় একটু গ্লিচ হয়েছিল। আমরা লাস্টের ১-২ মিনিট মিস করছি যে ইয়াহিয়া সিনওয়ারের কথা থেকে আর কি। সিনওয়ার যখন চেষ্টা করে এবং মেসেজ দেয় যে আমরা শান্তিপূর্ণ চেষ্টা করতেছি, তারপরে যে অ্যাপ্রোচটা চেঞ্জ হলো।
হ্যাঁ, প্রথমে ইয়াহিয়া সিনওয়ার শান্তিপূর্ণভাবে অনেক চেষ্টা করে, জেনুইনলি চেষ্টা করে শান্তিপূর্ণভাবে ইসরায়েলকে মেসেজ পাঠায়। এমনকি এরকমও আছে যে সে ইয়াহিয়া সিনওয়ার নেতানিয়াহুকে হাতে লিখে হিব্রুতে একটা চিরকুট পাঠায়। এই ধরনের রিপোর্ট আছে, যেহেতু ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি জেলে অনেকদিন বন্দী ছিল, অনেক বছর, 21 বছর 22 বছর বন্দী ছিল, হিব্রু ভাষা এক্সপার্ট। ইয়াহিয়া সিনওয়ার নিজে নেতানিয়াহুকে হিব্রু ভাষায় চিরকুট লিখে প্রস্তাব দেয় যে ক্যালকুলেটেড রিস্ক নিয়ে আমাদের সাথে শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসো, এই ধরনের প্রস্তাব দেয় সরাসরি। কিন্তু মানে ইসরায়েল কখনোই পাত্তা দেয় না, ইসরায়েল কখনোই শান্তির প্রস্তাবে কখনোই সাড়া দেয় না, তারা শুধুমাত্র ভায়োলেন্সের ভাষাই বোঝে। তো 2021 সাল থেকে মোটামুটি ইসরায়েল হামাস সেখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। সেখানে আরো কিছু পলিটিক্স ছিল, যে 2021 সালে মানে 2008 সালের পর থেকে 2021 সালে প্রথমবারের মতো ফাতাহ এবং হামাস একটা জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে একমত হয়েছিল, যে আমরা অনেকদিন হয়েছে, আমরা অনেকদিন ধরে বিভাজিত, আমরা একত্রিত হব, আমরা একটা জাতীয় নির্বাচনের আয়োজন করব এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে নতুন নেতৃত্ব উঠে আসবে। কিন্তু মানে ইসরায়েলের পরামর্শে, ইসরায়েলের চাপে মাহমুদ আব্বাস, এবং যখন বুঝতে পারে মাহমুদ আব্বাস যে আমি এই নির্বাচনে জিতবো না, তখন সে ওই নির্বাচন স্থগিত করে দেয়। এবং এর মধ্যে দিয়ে হামাসের যে সর্বশেষ আশা ছিল যে নতুন একটা নির্বাচন হলে সেখানে সেই নির্বাচনে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে সেই নির্বাচনে হামাস জানতো যে হামাসের জেতার সম্ভাবনা খুবই কম, কারণ হামাস আসলে 2014 সালে যুদ্ধের যে ভয়াবহতার মধ্যে দিয়ে গেছে, গাজা যেরকম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এবং এরপরে দীর্ঘদিন ধরে তারা রিকনস্ট্রাকশন করার খুব বেশি সুযোগ পাচ্ছিল না, তাতে তাদের জনপ্রিয়তা আসলে মানে ধীরে ধীরে কমছিল। ফলে 2021 সালে হামাস বুঝতে পারছিল যে তাদের একক জনপ্রিয়তা নাই, নির্বাচন হলে তারা এককভাবে মানে জয়ী হতে পারবে না। কিন্তু তারপরেও তারা নির্বাচনের ব্যাপারে খুব আগ্রহী হয়, এই কারণে যে তারা চায় যে অন্তত নির্বাচনের মধ্যে দিয়ে আমরা মাহমুদ আব্বাসকে ক্ষমতা থেকে সরিয়ে দিই। মাহমুদ আব্বাসের বিপরীতে যে তার যেই গ্রুপটা মাহমুদ আব্বাসের বিপরীতে দাঁড়ানোর কথা ছিল, হামাস তাদেরকে সমর্থন দেয় এবং তাদের সাথে হামাস এক ধরনের সমঝোতা যায়, ঠিক আছে নির্বাচনে আমি তোমাদেরকে সমর্থন দিব, তোমরা জয়লাভ করো, তোমরা ক্ষমতায় যাও, কিন্তু ক্ষমতায় গিয়ে আমাদেরকে গাজাকে এই এই অবরুদ্ধ অবস্থান থেকে উদ্ধার করো। সুতরাং হামাস এই নির্বাচনে রাজি হয় নিজেরাই ক্ষমতা যাওয়ার জন্য না, বরং যে তাদের যে অবরুদ্ধ অবস্থা, গাজা যে অবরুদ্ধ অবস্থা, সেটার অবসান ঘটানোর জন্য এবং ফিলিস্তিনের দুই অংশকে একত্রিত করার জন্য। কিন্তু মাহমুদ আব্বাস যখন সেই নির্বাচন বাতিল করে দেয়, তখন তাদের যে সর্বশেষ যে আশা, যে ফিলিস্তিনকে মুক্ত করার, ফিলিস্তিনকে একত্রিত করার এবং গাজার অবরুদ্ধ অবস্থার অবসান ঘটানোর, সেটাও ধ্বংস হয়ে যায়। তো তখন তারা সিদ্ধান্ত নেয় যারা আমাদের আর আর আমরা পাবো না, এইভাবে বসে থাকলে হবে না, আমাদেরকে মানে প্রোঅ্যাক্টিভ হয়ে কিছু একটা করতে হবে। তো তখন তারা এই আলটিমেটাম দেয় ইসরায়েলকে, যে তোমরা আজকে সন্ধ্যা 6টার মধ্যে তোমরা যদি আল আকসা মসজিদ থেকে সৈন্য সরিয়ে না নাও এবং শেখ জারা থেকে সরিয়ে না নাও, তাহলে আমরা তোমাদের উপর আক্রমণ করব। এবং তারা সত্যি সত্যি ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করে ইসরায়েলের দিকে। এবং জানা কথা যে ইসরায়েল চুপ করে বসে থাকবে না, তারা পাল্টা গাজার উপর আক্রমণ করে, এবং সেটাই হয়। ইসরায়েল 11 দিনের যুদ্ধে গাজাকে পুরোপুরি আবার ধ্বংস করে দেয়। কিন্তু এই যুদ্ধের মধ্যে দিয়ে হামাস মানে তাদের যে জনপ্রিয়তা ত্বরান্বিত চলে যাচ্ছিল, সেটা ড্রামাটিক্যালি সেটা ফিরে আসে। কারণ মানুষ দেখে যে মানে এতদিন ধরে কি হচ্ছিল, কিছুই তো হচ্ছিল না। ধীরে ধীরে ইসরায়েল আরো অবরোধ মানে চাপিয়ে দিচ্ছিল, আরো অবরোধ কড়াকড়ি করছিল। সেখানে হামাস যখন নতুন করে নিজেদের উদ্যোগে যুদ্ধের সূচনা করে এবং এরপরে যখন 11 দিনের যুদ্ধে হামাস বেশ ভালো জবাব দেয়, তখন হামাস ততদিনে 2014 থেকে 2021 এর মধ্যে হামাসের মিসাইল গুলো বেশ উন্নত মানের মিসাইল তারা তৈরি করতে সক্ষম হয়, তাদের অস্ত্রশস্ত্র বেশ বেশ ভালো হয়, এবং তারা ইসরায়েলের একেবারে গভীরে পর্যন্ত তাদের মানে রকেট গুলো নিক্ষেপ করতে সক্ষম হয়। ফলে এই যুদ্ধে ইসরায়েল, এর আগের বিভিন্ন যুদ্ধ ইসরায়েল 51 দিন পর্যন্ত টেনে নিয়ে গেছিল, এর আগের যে 2012 সালে বা 14 সালের যুদ্ধ। কিন্তু 2021 সালের যুদ্ধ মাত্র 11 দিনের মাথায় ইসরায়েল যুদ্ধ শেষ করে সমঝোতার টেবিলে ফিরে আসে, এবং মিশরের সমঝোতা তখন মিশরের মধ্যস্থতায় তখন সমঝোতা হয়, অবরোধ কিছুটা শিথিল করতে সম্মত হয় ইসরায়েল। সুতরাং এই যুদ্ধে বলা যায় যে মানে গাজার বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, গাজা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিন্তু নৈতিকভাবে এটা ফিলিস্তিনিদেরকে এক ধরনের মানে বিজয় এনে দেয়, হামাসকে এক ধরনের বিজয় এনে দেয়। এবং 2021 সালের ওই যুদ্ধই মূলত 2023 সালের যুদ্ধের মানে পূর্ব প্রস্তুতি, যে হামাস বুঝতে পারে যে তাদের মানে এটাই হচ্ছে একমাত্র পথ, মানে তারা আর কতদিন এভাবে মানে বসে থাকবে, তাদেরকে ইসরায়েলের উপর আক্রমণ করতে হবে। এবং যেই অচল অবস্থা চলছিল, যে একদিকে পশ্চিম তীর, একদিকে গাজা, এবং ততদিনে পশ্চিম তীরে যেটা হচ্ছিল, যে পশ্চিম তীরে মানে ইসরায়েলের ক্ষমতায় ততদিনে এত উগ্রপন্থী ডানপন্থী লোকেরা ক্ষমতায় আসছিল, ইতমার বেন গাভির এবং বেজালেল স্মট্রিচ, তারা ক্ষমতায় এসে এবং তারা পুরোপুরি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছিল যে তারা
আল আকসা মসজিদ দখল করে নিতে চায়, তারা পশ্চিম থেকে পুরোপুরি অ্যানেক্স করে নিতে চায়, পশ্চিম দিক থেকে ফিলিস্তিনদেরকে উচ্ছেদ করে দিতে চায়, এবং এগুলো তারা ধীরে ধীরে অ্যানেক্স করার দিকে তারা পুরোপুরি মানে প্রায় পৌঁছে গিয়েছিল। শুধুমাত্র ট্রাম্প যদি আরেক টার্ম ক্ষমতা থাকতো তাহলেই তারা পশ্চিমদের পুরোপুরি অ্যানেক্স করে নিত এবং এরপর ধীরে ধীরে ফিলিস্তিনদেরকে সেখান থেকে উচ্ছেদ করে দিত। সুতরাং হামাস যদি কিছু না করে তাহলে এই অবস্থা চলতে থাকলে ধীরে ধীরে পশ্চিম তীরের অবস্থা গাজার মতো হয়ে যাবে এবং পশ্চিম থেকে ফিলিস্তিনদেরকে ধীরে ধীরে মানে উচ্ছেদ করে দেওয়া হবে। এবং ততদিনে আরো অনেকগুলো ঘটনা ঘটে যে আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষর করে আরব আমিরাত এবং আরো 3টা দেশ। আব্রাহাম অ্যাকর্ডের মধ্যে দিয়ে তারা ইসরায়েলের সাথে সুসম্পর্ক স্থাপন করে এবং শোনা যাচ্ছিল যে যে কোনো মুহূর্তে সৌদি আরবও ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করবে। ওটা যদি হয়ে যায় তাহলে মানে ফিলিস্তিনদের পক্ষে কিছু বলার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না। ফলে এখন মানে যতটুকু হচ্ছে তখন তার চেয়ে আরো বেশি হারে ফিলিস্তিনদেরকে ইসরায়েল হত্যা করবে এবং উচ্ছেদ করবে, ফিলিস্তিনি ইস্যু পুরোপুরি নাই হয়ে যাবে। সুতরাং হামাসের সামনে আসলে আর কোনো বিকল্প ছিল না। ফলে হামাস প্রস্তুতি গ্রহণ করতে থাকে এবং সেই প্রস্তুতির চূড়ান্ত ফলাফল আমরা দেখতে পাই 2023 সালের 7 অক্টোবর তারা ইসরায়েলের উপর আক্রমণ করে এবং মানে যেটা ইসরায়েলের মানে কল্পনা বাইরে ছিল। ইসরায়েলের ব্যাপকভাবে ইসরায়েলের ভিতরে ঢুকে পড়ে, বিপুল পরিমাণ অংশ সাময়িকভাবে দখল করে নেয়, বিপুল পরিমাণ সেনাবাহিনী সেনা সদস্যকে জিম্মি করে নিয়ে যায় এবং মোটামুটি একটা নতুন যুগের সূচনা করে। এখন হামাসের এই স্ট্র্যাটেজি ভুল ছিল কিনা সেটা আমরা হয়তো এখন আমাদের কাছে মনে হচ্ছে ভুল ছিল, কারণ পরবর্তী এতদিনের আমরা যুদ্ধ আমরা দেখছি। কিন্তু আসলে হামাস হয়তো আশা করছিল যে তারা এই এতগুলো সৈন্যের বিনিময়ে তারা মানে ফিলিস্তিনের যে বিপুল পরিমাণ বন্দী, কারণ এর আগে যতগুলো বন্দী বিনিময় হয়েছে, একজন বিশেষ করে 2011 সালে একজন ইসরায়েলি সৈন্যের বিনিময়ে হামাস 1024 জন বা 1027 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করতে পেরেছিল। ইয়াহিয়া সিনওয়ার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, 23 বছর জেল খেটেছিল, তাকেও সেই 2011 সালে হামাস মুক্ত করে আনতে পেরেছিল এই বন্দী বিনিময়ের মধ্য দিয়ে। সুতরাং হামাসের হাতে আসলে এই একটা অপশনই আছে যে ইসরায়েলের উপর আক্রমণ করে তাদের মানে সৈন্যদেরকে বন্দী করা এবং এরপর নেগোসিয়েশনের মাধ্যমে সেই বন্দীদের বিনিময়ে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে মুক্ত করা। হামাসের এই অপারেশন আল আকসা ফ্লাডের মধ্য দিয়ে আমরা যেটা বুঝতে পারি, যেটা হামাসের মূল টার্গেট ছিল এরকম যে একটা হচ্ছে এই অচল অবস্থার অবসান ঘটানো, ইসরায়েলকে একটা শিক্ষা দেওয়া যে যেরকম তারা প্রথম ইন্তিফাদা দ্বিতীয় ইন্তিফাদার সময় যারা হামাস যে চেষ্টাটা করেছিল যে সুইসাইড বম্বিং এর মাধ্যমে ইসরায়েলকে একটা শিক্ষা দেওয়া যে তোমরা যদি আমাদের উপর আক্রমণ করো তাহলে আমরাও সুইসাইড বম্বিং এর মাধ্যমে তোমাদের সিভিলিয়ান এলাকা আক্রমণ করবো। সেরকম হয়তোবা এই অপারেশন আকসা ফ্লাডের মধ্য দিয়ে হামাস তাদেরকে ইসরায়েলকে মেসেজ দিয়েছে যে তোমরা যদি এই দখলদারিত্বের অবসান না ঘটাও তাহলে আমরা মরিয়া হয়ে এরকম আক্রমণ করেছি, ভবিষ্যতে হয়তো এরকম আক্রমণ করবো, আমরা মৃত্যুকে পরোয়া করি না। এটা হচ্ছে ইসরায়েলের প্রতি এক ধরনের ভয় ঢুকিয়ে দেওয়া যে যেন তারা মানে এই দখলদারিত্বের অবসান ঘটে। এটা হচ্ছে একটা কারণ হতে পারে কেন তারা এই আক্রমণটা করেছে। দ্বিতীয় একটা কারণ আমাদের সামনে পরিষ্কার যে একটা হচ্ছে যে তারা এই যে স্ট্যাটাস কো চলছিল সেটাকে ভেঙে দেওয়া, নতুন সমীকরণে যাওয়া, সেটা ভালো হোক বা মন্দ। তৃতীয় আরেকটা হচ্ছে যে বিপুল পরিমাণ সৈন্যকে জিম্মি করা এবং তাদের বিনিময়ে বিপুল পরিমাণ ফিলিস্তিনকে মুক্ত করা। কিন্তু যেটা হয় যে অনেক সময় ঘটনা নিয়ন্ত্রণে থাকে না, ফলে আমরা যেটা দেখলাম যে অপারেশন আল আকসা ফ্লাডের সময় হামাসের আসলে যেটা বিভিন্ন মানে অপারেশন আল আকসা ফ্লাডের পরে যেটা হয়েছে যে এখন পর্যন্ত এই ঘটনার বিশ্লেষণ নিয়ে খুব বেশি বিশ্লেষণ সামনে আসেনি। যুদ্ধ শেষ হয়নি, ইসরায়েল ইন্টারনাল ইনভেস্টিগেশন প্রকাশ করেনি, হামাসের অনেক নেতা যারা জড়িত ছিলেন তারা শহীদ হয়েছেন, যারা জীবিত আছেন তারাও মানে খুব বেশি মানে নিজেদের বক্তব্য দিচ্ছেন না বা দেওয়ার সুযোগ পাচ্ছেন না। ফলে যেটা হচ্ছে যে বিশ্লেষকদের ধারণার উপর ভিত্তি করে আমাদেরকে অনেক মানে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হচ্ছে। সুতরাং হামাসের হয়তো আশা ছিল যে ইসরায়েল তাদের উপর এই অপারেশনের পরে ইসরায়েল তাদের উপর আক্রমণ করবে, জানা কথা, হয়তো 5,000-10,000 মানুষকে হত্যা করবে, কিন্তু এরপরে সেই ইনিশিয়াল ফেজটা চলে গেলে একটা আলোচনায় বসতে হবে ইসরায়েলকে, যেরকম আমরা দেখলাম যে 5,000-10,000 না, আসলে 40,000 মানুষকে হত্যা করেছে ইসরায়েল। জেনোসাইডাল একটা বাহিনী, আমরা যেটা হয়তো অনেকে আশা করেনি, তারা সেটা করেছে আমেরিকার সমর্থন নিয়ে। কিন্তু এরপরে তারা আলোচনা টেবিলে বসেছে এবং অল্প কয়েকজন সৈন্যের বিনিময়ে প্রায় 2,000 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে।
কিন্তু এরপরে তারা আবারও যুদ্ধে ফিরে গেছে আনফরচুনেটলি। কিন্তু হামাসের একটা আশা ছিল যে হয়তোবা তারা এই অপারেশনের মধ্যে দিয়ে ফিলিস্তিন সংকটকে একটা দিকে নিয়ে যেতে পারবে। আহ, সেটা এই মুহূর্তে অন্তত মনে হচ্ছে যে হচ্ছে না। আহ, যেটাকে আমরা মানে সবসময় তো আর পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয় না। এবং এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে হামাসের এই অপারেশনাল আকসা ফ্লাডের মধ্যে তাদের পরিকল্পনা ছিল, যেটা মনে হয়, যেটা বোঝা যায় যে তাদের পরিকল্পনা ছিল শুধুমাত্র মিলিটারি ইনস্টলেশন গুলোকে টার্গেট করা। কিন্তু তারা এত বেশি সফল হয়ে গেছে যেটা তাদের নিজেদের পরিকল্পনা তো হয়তো ছিল না। তারা এত দ্রুত এত ইসরায়েলের এত ভেতরে ঢুকে যেতে পেরেছে, যেটা আসলে তাদের নিজেদের পরিকল্পনার মধ্যে ছিল না। তাদের পরিকল্পনা ছিল হয়তো নির্দিষ্ট কিছু সেনা ঘাঁটিতে আক্রমণ করা এবং সেখান থেকে কিছু সৈন্যকে নিয়ে আসা। কিন্তু অনেক ভেতরে ঢুকে যাওয়া যেতে পারার কারণে এবং ইসরায়েলের প্রতিরক্ষা পুরোপুরি ধসে পড়ার কারণে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেরকম সিভিলিয়ান ক্যাজুয়ালিটি অনেক বেশি হয় ইসরায়েলের। অনেক অনেক বিদেশিও মারা যায়। থাইল্যান্ডের অনেকগুলো বেশ কিছু নাগরিককে তারা জিম্মি করে নিয়ে আসে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত অনেকগুলো ঘটনা ঘটে যেগুলো আসলে ঘটার কথা না। এবং ইসরায়েল এবং পশ্চিমা গণমাধ্যম সেগুলোকে নিয়ে এবং সেগুলোকে হাজার গুণে মিথ্যা প্রপাগান্ডা দিয়ে বাড়িয়ে গণহত্যার একটা অজুহাত তৈরি করে। তো এই সবগুলো মিলিয়ে যেটা হয়েছে যে বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মানে আল আকসা ফ্লাডের পরে যেরকম হতে পারতো আসলে ফলাফলটা ফিলিস্তিনদের অনুকূলে যেতে পারতো, সেরকম আসলে যাচ্ছে না। আহ, উম, এর মধ্যে দিয়ে অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে। তারপরেও মাত্র 1 বছর বা 1.5 বছর আসলে একটা ঘটনার পরে বিচার করার জন্য যথেষ্ট না। দীর্ঘমেয়াদে হয়তোবা এই অপারেশনাল আকসা ফ্লাডের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদে ফিলিস্তিনের কল্যাণ হলেও হতে পারে। আমরা দেখেছি অলরেডি এই অপারেশনাল আকসা ফ্লাডের পরবর্তী প্রেক্ষিতে আহ, মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণ পরিবর্তিত হয়ে গেছে। সন্দেহ নাই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স যেটাকে আমরা বলি, ইরান এবং sorry, ইরান, লেবানন, হেজবুল্লাহ এবং সিরিয়া এবং এগুলো ইয়েমেন, তারাই শুধুমাত্র ফিলিস্তিনের পক্ষে সত্যিকার অর্থে দাঁড়িয়েছে। কিন্তু অপারেশন আকসা ফ্লাডের মধ্য দিয়ে আমরা যেটা দেখতে পেরেছি যে এটার একটা সীমা আছে আসলে। ইচ্ছা থাকা সত্ত্বেও ইয়েমেন ইসরায়েলকে সিজফায়ারে বসতে বাধ্য করতে পারেনি, বা হেজবুল্লাহ সিজফায়ারে বসতে বা যুদ্ধ বন্ধ করতে বাধ্য করতে পারে। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু তারপরেও তাদের একটা লিমিট আছে, এর বেশি তারা করতে পারেনি। অন্যদিকে সিরিয়া আসলে কিছুই করে। সিরিয়ার বাশার আল আসাদ ইরান যতটুকু করেছে বা ইয়েমেন এবং হেজবুল্লাহ যতটুকু করেছে, সিরিয়া আসলে কিছুই করেনি। সিরিয়া বরং ভেতরে ভেতরে ইসরায়েলের সাথে একটা আহ, সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছিল। এবং এই যুদ্ধের প্রেক্ষাপটের মধ্য দিয়ে যেহেতু সিরিয়ার বাশার আল আসাদের পতন ঘটেছে, সেখানে নতুন সরকার এসেছে। আহ, আমরা আশা করতে পারি হয়তোবা সেখানে ভবিষ্যতে আগামী দিনগুলোতে হয়তো সরকার, এমন একটা সরকার হয়তো গঠিত হবে জনগণের চাপে, যে সরকার হয়তো আসলে মানে আরব অন্যান্য আরব রাষ্ট্রগুলোর মতো আমেরিকার অনুগত হবে না। হয়তোবা একটা সময় পরে যখন তারা শক্তি অর্জন করবে, তখন হয়তোবা তারা ফিলিস্তিনের জনগণের পক্ষেই কাজ করবে। আহ অন্যদিকে হয়তোবা এরকমও হতে পারে যে আহ, যে আরব রাষ্ট্রগুলো, সৌদি আরব এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলো যে আমেরিকা পন্থী এবং ইসরায়েল পন্থী, তার একটা প্রধান কারণ হচ্ছে তারা ইরানকে হুমকি মনে করে। এখন অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স যদি কিছুটা দুর্বল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটাও হতে পারে যে তাদের সামনে ইরানকে হুমকি মনে করার যথেষ্ট কারণ নেই, এবং এর ফলে আমেরিকার যে নির্লজ্জ আনুগত্য বা ইসরায়েলের যে নির্লজ্জ ইসরায়েলকে সমর্থন দিয়ে যাওয়া গোপনে গোপনে, সেটার পক্ষে তাদের আর কোনো যৌক্তিকতা থাকবে না। ফলে নিজেদের জনগণের চাপেও তারা ইসরায়েল বিরোধী, আমেরিকা বিরোধী একটা অবস্থান নিতে বাধ্য হতে পারে ভবিষ্যতে। আমরা আমরা আশা করতে পারি যে এই ধরনের হয়তোবা ভবিষ্যতে এই ধরনের হতে পারে। বা ইসরায়েলের যে অপারেশনাল আকসা ফ্লাডের ফলে বিপুল পরিমাণে ইসরায়েল, কয়েক লাখ ইসরায়েলি ইসরায়েল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। বিশেষ করে হেজবুল্লাহর আক্রমণের কারণে সেই দিকে নর্থে প্রায় পুরোটুক খালি হয়ে গেছে। সেখান থেকে বিপুল পরিমাণে ইসরায়েলি দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এখন ইসরায়েল রাষ্ট্রটা টিকেই আছে এই ধারণার উপর যে ইসরায়েল হচ্ছে বিশ্বে ইহুদিদের জন্য একমাত্র নিরাপদ স্থান, একমাত্র আবাসভূমি। তো সেই ধারণাটা যদি ধ্বংস হয়ে যায়, যদি তারা দেখে যে ইয়েমেন থেকে মিসাইল আসছে, হেজবুল্লাহ থেকে মিসাইল আসছে, ইহুদিদের জন্য ইসরায়েল আসলে নিরাপদ না, এবং যেই কয়েক লাখ ইসরায়েলে চলে গেছে, এর এর সাথে সাথে তো অর্থনীতিতেও একটা বড় চাপ পড়েছে। ফলে ইহুদিদের মধ্যে, বিশ্বব্যাপী ইহুদিদের মধ্যে যদি এই ধারণাটা সৃষ্টি হয় যে ইসরায়েল আসলে আমাদের জন্য নিরাপদ না, তাহলে তারা ইসরায়েলে আর যাবে না, ইসরায়েলে ইনভেস্ট করবে না। ফলে ইসরায়েল যে প্রজেক্ট, যেটা আসলে আসলে একটা সেটলার কলোনিয়াল প্রজেক্ট, ইউরোপিয়ানদের প্রজেক্ট, সেটার আসলে ভবিষ্যৎ খুব বেশি উজ্জ্বল না। ফলে অপারেশনাল আকসা ফ্লাড আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যে 50,000 মানুষ শহীদ হয়েছে গাজায়,
গাজা ধ্বংস হয়ে যাচ্ছে, সেদিক থেকে এটা একটা ব্যর্থ প্রজেক্ট ছিল, এটা আমাদের কাছে এখন মনে হতে পারে। কিন্তু লং টার্মে আমরা জানি না, আল্লাহর ইচ্ছায় হয়তোবা লং টার্মে এটার একটা ভবিষ্যতে হয়তোবা একটা পজিটিভ ফলাফল আমরা দেখতেও পারি। তো এটাই ছিল আমার, আমি মনে হয় জানি না কতটুকু অনেক সময় নিলাম কিনা, মোটামুটি 1 ঘন্টা আলোচনা করলাম সম্ভবত। জি আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে যদি ক্লারিফিকেশন দরকার হয় তাহলে জিজ্ঞেস করতে পারেন। আমি মোটামুটি যে কাজটা করলাম যে আমার বইটার একটা সামারি বলা যায় তুলে ধরলাম। বইয়ে আরো বিস্তারিত এবং আরো অনেকগুলো অনুষঙ্গ আছে বইয়ে, যেটা আমি এখানে বলিনি, সময় হবে না সে কারণে। কিন্তু বেসিক্যালি বইয়ে আমি এই গাইডলাইন ধরেই আমি আলোচনা করে গেছি। এর মধ্যে বইয়ে ফাতাহর উপর অনেকগুলো চ্যাপ্টার আলোচনা, বেশ কিছু আলোচনা হয়েছে, এবং বিশেষ করে ইসরায়েলে কিভাবে উগ্রপন্থীরা ক্ষমতায় এসেছে, কিভাবে ইসরায়েল ধীরে ধীরে প্রচন্ড উগ্রপন্থী হয়ে উঠেছে, এবং এই উগ্রপন্থা কিভাবে ফিলিস্তিনদেরকে বাধ্য করেছে, হামাসকে বাধ্য করেছে এই অপারেশন চালাতে, সেটা নিয়ে আমি প্রায় 2 চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করেছি। কিভাবে যে ইসরায়েলে তারা কিভাবে আল আকসা ধ্বংস করে সেখানে তাদের থার্ড টেম্পল নির্মাণ করতে চায়, এবং এটা আসলে একসময় খুব অল্প কিছু ইহুদি এটা চাইতো। এখন সেটা একেবারে মেইন স্ট্রিম হয়ে গেছে। এখন যারা ক্ষমতায় আছে তারা সরাসরি এটার পক্ষে কথা বলছে। এই জার্নিটা কিভাবে হয়েছে সেটা আমি বইয়ে বিস্তারিত তুলে ধরেছি। তো বইয়ে অনেক বিস্তারিত। এখানে তো আর আসলে এত বেশি আলোচনা করা সম্ভব না। সেখানে আমি মোটামুটি একটা সামারি তুলে ধরলাম। আ তো কারো কিছু জানার থাকলে আমার মনে হয় যে আমরা প্রশ্ন উত্তর আলোচনায় যেতে পারি মনে হয়, নাকি? জি শুক্রিয়া তোহা ভাইকে। তাহলে আমরা কিছু প্রশ্নোত্তর করতে পারি। আপনারা যারা আছেন আপনারা প্রশ্ন শুরু করলে ভালো, আমি প্রশ্ন শুরু করাচ্ছি। হ্যাঁ, জনি ভাই হাত তুলছেন, জনি ভাই বলেন। জি সালাম তোহা ভাই, অনেক চমৎকার, অনেক কিছু জানলাম আজকে আসলে তোহা ভাইয়ের মাধ্যমে। শুকরিয়া আপনাকে, আল্লাহ যাজা দান করুন। আচ্ছা, আমি একটা জিনিস মিস করছি, আমার একটা নেটওয়ার্ক প্রবলেমের কারণে। আমি ওই যে হামাস প্রতিষ্ঠার আগে মানে মানে ওই যে নির্বাচনটা হলো আর কি, নির্বাচনের পর থেকে হামাস প্রতিষ্ঠা পর্যন্ত এই জায়গাটুকু আমি শুনতে পারিনি আর কি। ওইটুকু কি আবার একটু শর্টকাট মানে বলা সম্ভব? ব্রাদারহুডের পর থেকে হামাসের উত্থান, এই হ্যাঁ, এই ব্রাদারহুডের যে, হ্যাঁ 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 হ্যাঁ, সেনা না, সেনা অভ্যুত্থান যে ব্যাপারটা। এখানে ২ টা ব্যাপার। একটা হচ্ছে নির্বাচন তো হয় নাই তখন আসলে। একটা হচ্ছে ব্রাদারহুড থেকে হামাসের উত্থান, তখন কিন্তু কোনো নির্বাচন হয়নি। নির্বাচন হয়েছে হামাসের উত্থানের পরে। হামাসের উত্থান হয়, হামাস আত্মপ্রকাশ করে ১৯৮৭ সালে। আর প্রথম নির্বাচন হয় ৮৭ সালের পরে, যখন ১৯৯৩ সালে ৯৫ সালে তখন একটা নির্বাচন হয়, সেখানে হামাস অংশগ্রহণ করেনি। ওখানে ফাতাহ এবং অন্যান্যরা অংশগ্রহণ করেছে। পরবর্তীতে হামাস যে নির্বাচনে অংশগ্রহণ করেছে সেটা হচ্ছে ২০০৫ সাল। এখন আপনি কোনটা, আমি এখানে বুঝতে পারছি না আপনি ঠিক ভাই কোন আমি জায়গাটা হলো ওই যে যখন হচ্ছে ইরানি বিপ্লবের পরে ব্রাদারহুডের একজন ব্যক্তি যখন আচ্ছা মানে আচ্ছা ডিফারেন্ট ইয়া করলো, ওখান থেকে হামাস উত্থান পর্যন্ত আর কি, ও মানে ওখান প্রতিষ্ঠা থেকে হামাস পর্যন্ত। কিভাবে মোটিভেটেড হইলো, ওই হ্যাঁ ব্যাপারটা আমারও একটু হ্যাঁ প্রশ্ন হ্যাঁ, ছিল। ব্যক্তির নামটা আমি খুব স্পষ্ট বুঝি নাই। আর আচ্ছা উনার ওখানে হামাস ছবিটা আপনি প্রতিষ্ঠা আর স্ক্রিনশটে কি। দেখাতে চাইছিলেন আর কি। আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ হ্যাঁ তাহলে দেখাচ্ছি। ওটা হ্যাঁ হ্যাঁ হচ্ছে আহ, আহ, সেই ভদ্রলোকের নাম হচ্ছে ফাতহি সাকাকি। তিনি হচ্ছেন ইসলামিক জেহাদের প্রতিষ্ঠাতা। আচ্ছা আচ্ছা, ফিলিস্তিনি উনার ইসলামিক জিহাদ বই, ওখানে। ইসলামিক জিহাদের প্রতিষ্ঠা, উনার বইয়ের নামটা কি যেন বলছিলেন? বইয়ের নামটা আমি বলিনি, বইয়ের নামটা তো আরবিতে। এটা হচ্ছে এখন কি দেখা যাচ্ছে? এই যে এটা এখনো হচ্ছে ফাতহি আসেনি, সাকাকি। একটু সময় লাগবে স্ক্রিনশট আসতে। এখনো আসেনি। আপনার দেখাচ্ছে স্টপড ইউজিং কম্প্যানিয়ন মোড, আপনার মনে হয় ওটা ক্লোজ হয়ে গেছে নাকি পিসিতে? তো হওয়ার কথা না। একটু দেখেন। আচ্ছা আচ্ছা, যাক আমি বলতে থাকি ততক্ষণে আসুক এটা। সেটা হচ্ছে ব্রাদারহুডের একজন কর্মী ছিল, যার নাম হচ্ছে ফাতহি সাকাকি। তো ব্রাদারহুডের অফিসিয়াল অবস্থান ছিল যে তারা মানে রাজনৈতিক দল গঠন করবে না, নির্বাচনে যাবে না, এরকম কোনো অংশগ্রহণ করবে না। তারা আগে যেটা করবে, তারা আগে সমাজকে ইসলামাইজেশন, সমাজের ইসলামাইজেশন করবে, মানুষকে আগে ইসলামের পথে ডাকবে। এবং একটা সময় যখন সমাজের বিপুল সংখ্যক মানুষ মানে ইসলামী আহ, মানে জীবনযাত্রা অভ্যস্ত হয়ে উঠবে, ইসলামিক হয়ে উঠবে, তখন তারা তাদেরকে নিয়ে একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এবং সেই রাষ্ট্রের নেতৃত্বে তারা জিহাদ করবে, জিহাদ করে ফিলিস্তিনকে মুক্ত করবে। তো আগে তারা সমাজের ইসলামাইজেশন করবে, এবং এরপরে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, ইসলামিক রাষ্ট্র। এরপরে সেই রাষ্ট্রের নেতৃত্বে জিহাদ করবে। কিন্তু ফাতহি সাকাকি যখন দেখলেন যে ইরানে বিপ্লব সম্পন্ন হয়ে গেল, তখন তিনি প্রস্তাব দিলেন যে না, আমরা আগেই বিপ্লব করতে পারি, সমাজের কিছু মানুষ প্রস্তুত অবস্থায় আমরা বিপ্লব করতে পারি। বিপ্লব করে আমরা মানে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার মধ্য দিয়ে আমরা জয়লাভ করে এরপরে সেখানে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। আমাদেরকে মানে পুরো সমাজের ইসলামাইজেশন হচ্ছে একটা দীর্ঘ প্রক্রিয়া।
সেটা কয় বছর লাগবে আমরা জানি না। তার চেয়ে আমরা এখনই কিছু মানুষকে ট্রেনিং দিয়ে কিছু অস্ত্র জোগাড় করে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করি। কিছু এলাকা মুক্ত করি। সেখানেই আমরা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে এরপরে আমরা সেটাকে আরো মানে ছড়িয়ে দিতে পারি। তো এটা হচ্ছে আ মুসলিম ব্রাদারহুডের প্রায় ১৮০ ডিগ্রি বিপরীত মানে আইডিওলজি। তো দেখা গেল যে মানে মুসলিম ব্রাদারহুড এটা পছন্দ করল না। কিন্তু আ ফাতিহ সাকাকি নিজেই আ ইয়ে করলেন, আ নিজের গ্রুপ তৈরি করলেন। তৈরি করে ইসরায়েলের উপর আক্রমণ করা শুরু করলেন। এবং এর ফলে সেগুলো বেশ জনপ্রিয় হওয়া শুরু করল। আমি চেষ্টা করছি একটু ছবিটা দেখানোর জন্য। যে এখন স্ক্রিনশট দিলে আসবে, এখন আপনার কম্পানিয়ন মোডটা শো করতেছে। হ্যাঁ, আসবে কিন্তু আমি এখন পাচ্ছি না। দাঁড়ান। স্ক্রিন শেয়ার, উইন্ডো। আমার এখানে ডাউনলোড অপশনটা আসছে। এখন কি আসছে? না। এখনো আসেনি, আসতেছে, জি আসছে। আপনার পুরা পিসির স্ক্রিনটা দেখতে পাচ্ছি, তো আপনি ফাইল ওপেন করলে ফাইলটা শো হবে আর কি। ফাইলটা তো হয় নাই। ফাইল আগে ওপেন করে দেন শেয়ার দিলে আপনার অপশন আসবে উইন্ডো, কোন উইন্ডো, তখন ওই উইন্ডোটা সিলেক্ট দিলেই হবে। ওকে। ফর সাম রিজন এটা আসছে না এখনো। এনিওয়ে ফাতিহ সাকাকি আপনারা গুগল সার্চ করে দেখতে পারবেন। ফাতিহ সাকাকি ওনার নাম। আচ্ছা তো আচ্ছা, উনি এটা যখন মানে উনি এই প্রস্তাব দিয়ে যখন প্রস্তাব দেওয়ার পরে মুসলিম ব্রাদারহুড ওনাকে বহিষ্কার করলো দল থেকে। উনি বই লিখলেন এটার মানে যৌক্তিকতা তুলে ধরে এবং মুসলিম ব্রাদারহুড এই তাকে বইটা বহিষ্কার কি করলো। ইংলিশে পাওয়া যায় বা আমরা কোথাও পেতে পারি? আমার মনে হয় না। বই মানে খুবই পুস্তিকা আরকি, খুবই ছোট টাইপের বই আচ্ছা সম্ভবত। আচ্ছা, আরবিতে আমি নামটা দেখেছি আরবিতে। আমি ইংলিশটা একটু পাই নাই। তো ওটার পরে তাকে মুসলিম ব্রাদারহুড থেকে বহিষ্কার করা হলো এবং এরপর তিনি নিজেই একটা সংগঠন তৈরি করলেন। প্রথমে অন্য কিছু একটা নাম ছিল, কিন্তু পরবর্তীতে সেই সংগঠনটাই বিবর্তিত হয়ে বর্তমান যে ইসলামিক জিহাদ, ফিলিস্তিন ইসলামিক জিহাদ সেটাতে আরকি মানে রূপান্তরিত হয়। তো আচ্ছা আ আচ্ছা, মানে তার এই গ্রুপ যখন ইসরায়েলি সেনাবাহিনীর উপর আক্রমণ করা শুরু করলো, এটা ছিল একটা একদম নতুন ধরনের ঘটনা। মানে ফিলিস্তিনের ভিতর থেকে। এর আগে ফাতাহ এবং পিএলও যতগুলো আক্রমণ করত, তারা আক্রমণ করত বর্ডার থেকে। সিরিয়া থেকে, লেবানন থেকে, জর্ডান থেকে। কিন্তু একেবারে ফিলিস্তিনের ভেতরেই ভিতর থেকে, হ্যাঁ। ইসরায়েলি সেনাবাহিনীর উপর আক্রমণ, এটা একটা নতুন ধরনের ঘটনা ছিল। ফলে তার জনপ্রিয়তা, এই গ্রুপের জনপ্রিয়তা অনেক বাড়তে থাকে। এবং তখন মুসলিম ব্রাদারহুডের উপর চাপ আসে যে না, আমাদেরও তো কিছু করা দরকার। এবং এরপরেই যখন মানে সেটা ছিল ১৯৮৪-৮৫ এরকম সময়ের ঘটনা। এরপরে যখন ১৯৮৭ সালে যখন ওই যে জাবালিয়া ক্যাম্পে ৪ জন শ্রমিক নিহত হয় ইসরায়েলি ট্রাকের চাপায়, সেনা ট্রাকের চাপায়। তখন সেই সুযোগে যখন বিদ্রোহ ছড়িয়ে পড়ে, ১ম ইন্তিফাদা শুরু হয়, তখন মুসলিম ব্রাদারহুড এই সিদ্ধান্ত নেয় যে না, আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করব। আচ্ছা ভাই, এখানে আমি আরো অন্যরাও প্রশ্ন একটু রেডি করুক। আমার একটা আপনার মন্তব্য এই বিষয়ে আমার জানার ইচ্ছা, সেটা হলো যে একই ফিলিস্তিনিদের মধ্যে যখন তারা ভূখণ্ডগতভাবে দুই টুকরা হয়ে গেল, গাজা এক পাশে এবং পশ্চিম তীর আরেক পাশে, এবং এই গাজার অধিবাসীদের মধ্যে আমরা একটা হিস্টোরিক্যাল জায়গা থেকে দেখতে পাই যে রেজিস্ট্যান্সের যেই মোটিভেশন, রেজিস্ট করার মোটিভেশন, ফাইট করার মোটিভেশন যে লেভেলে, যে কারণে আমরা গাজাবাসী বা ওভারঅল আমরা বলি ফিলিস্তিনিদের ইমান, এভাবে যে আমরা বলি ইমান বলতে আমরা এখানে আসলে বুঝাই যে রেজিস্ট করা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। এখন পশ্চিম তীরের মানুষদের তাদের এই বিষয়ে রেজিস্ট করার যে স্পিরিট, ইমান বা আনকম্প্রোমাইজিং হওয়ার এইটার লেভেল তাদের কেমন, আর গাজাবাসীর কেমন, এইটার কোনো কম্প্যারিজন মন্তব্য করতে পারেন কিনা? এটা তো স্বাভাবিক। মনে করেন গাজার যেটা বললাম যে গাজার হচ্ছে 80% মানুষ হচ্ছে শরণার্থী। তাদের বাবা মারা, দাদা দাদিরা তাদের ভিটামাটি ছেড়ে এখানে এসে শরণার্থী হিসেবে উঠেছে এবং শরণার্থী হিসেবে মানে জাতিসংঘের বা অন্যান্য সংগঠনের তৈরি করে দেওয়া ক্যাম্পগুলোতে তারা উঠেছে, বাড়িগুলোতে তারা উঠেছে। তারা ২ বেলা খাবার খায়, আনরার দেওয়া খাবার খায়। সেটা না হলে তাদের মানে আনরার ফান্ডিং বন্ধ হলে তাদের খাবারের মানে টান পড়ে, এরকম অবস্থা তাদের। এখনো পর্যন্ত। কারণ এত ছোট একটা ভূমি এবং সেখানে কোনো অর্থনীতি নাই। মানে গাজার তো নিজস্ব কোনো মানে সাস্টেইনেবল অর্থনীতি নাই। ইসরায়েল সেটাকে পুরোপুরি ধ্বংস করে রেখেছে। তাদের থেকে অবরুদ্ধ করে রেখেছে। সুতরাং এই যে 80% শরণার্থী, তাদের তো আসলে মানে শরণার্থী জীবনটাই তাদের জীবন। তাদের নিজস্ব কোনো জীবন নাই। সুতরাং তাদের মধ্যে যে ডেসপারেশন থাকবে যে আমাকে যেকোনো উপায়ে আমার মানে এই বন্দিদশা থেকে, মুক্তিদশা থেকে বের হতে হবে। আমাকে ফিলিস্তিন মুক্ত করে আমার নিজের ভিটামাটিতে ফেরত যেতে হবে। সেটা পশ্চিম তীরে তো সেরকম আসলে থাকবে না। এটা স্বাভাবিক। পশ্চিম তীরে মানে বেশিরভাগ মানুষ সেখানেও প্রচন্ড কষ্টের মধ্যে আছে তারা। তারা মানে এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে পারে না। ইসরায়েলি চেক পয়েন্ট পাড়ি দিয়ে যেতে হয়।
তারা ইসরায়েলি রোড ব্যবহার করতে পারে না, তাদের তাদের জন্য চিপা একটা আলাদা রোড ব্যবহার করতে হয়, সেখানেও একটু পরপর চেক পয়েন্ট। দেখা যায় যে পাশাপাশি বাড়ি, হাজব্যান্ড এবং ওয়াইফ বিয়ে করেছে এই এলাকার ওই এলাকায়, মাঝখান থেকে ইসরায়েল দেয়াল তুলে দিয়েছে। এখন তারা মানে হাজব্যান্ড এবং ওয়াইফ দেখতে পারে একে অপরকে, মানে বাড়ির দোতলা থেকে, কিন্তু যাইতে পারে না। যাইতে হলে 2-3 ঘন্টা রাস্তা পার হয়ে এই ওয়াল ঘুরে এরপরে যাইতে হয়। এরকম অবস্থা তাদের জীবন। তো তাদের জীবনে খুব একটা আনন্দের না, কিন্তু অন্তত তারা নিজেদের ঘর বাড়িতে থাকতে পারে। তাদের মানে কিছু চাকরি আছে, কিছু কাজকর্ম করতে পারে তারা। সেজন্য তাদের ডেসপারেশনটা আসলে গাজার লেভেলের না। এটা 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 মানে স্বাভাবিক ব্যাপার। এটাকে আমি খুব বেশি মানে এটাকে আসলে আমি ঈমান বা ওই হিসেবে তুলনা করতে চাই না। এটা হচ্ছে বাস্তবতা অনেকটা যে তারা জানে যে তাদের আ তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে তারা জানে যে তারা চাকরির উপর অনেকটা আবার ইসরায়েলের উপর নির্ভরশীল। তাদের অর্থনীতি, পশ্চিমদের অর্থনীতি হচ্ছে ইসরায়েলের উপর নির্ভরশীল। তাদের পশ্চিমদের অনেকে ইসরায়েলের ভিতরে মানে ইহুদি সেটেলমেন্ট গুলোতে কাজ করে। এটা তাদের বড় একটা সোর্স। সুতরাং তাদের এখানেও একটা ভয় আছে যে আমার তো এইটাই হচ্ছে আমার একমাত্র ইনকাম সোর্স। আমি মোটামুটি কমফোর্টেবল, মোটামুটি লাইফ চলছে। এর বেশি করতে গেলে আমি এটাও হারাবো। তো সেখানে সমীকরণটা পুরোপুরি আসলে অন্যরকম। গাজার মত না। আচ্ছা, আর আপনারা আর যারা আছেন আপনাদের কোনো প্রশ্ন, যে কোনো মানে সাধারণ প্রশ্ন হোক, যে কোনো বিষয় প্রশ্ন হোক, হ্যাঁ, বলেন। ইব্রাহিম জাহিদ, জি বলেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল যে ইসরায়েলি হামলার মধ্যে যে গাজায় যে ব্যাপক বিক্ষোভ করছে ফিলিস্তিনি ভাই, মানে এটা কি কারণে করছে ভাই? এটা একটু বিস্তারিত যদি বলতেন। রিসেন্ট যে বিক্ষোভটা আমরা দেখতেছি সেটা, হ্যাঁ হ্যাঁ ভাই, আচ্ছা, বিবিসির এই নিউজে রিপোর্ট বিষয়টা ছিল। বলেন, জি। এখন এটা মানে গাজা তো আসলে হামাসের সাপোর্টার তো গাজায় 100% না। এটা তো আমরা জানি। মানে হামাস তো কখনোই গাজায় 100% দুনিয়ার কোনো মানে আল্লাহর ফেরেশতা নেমে আসলেও তো 100% সাপোর্ট দুনিয়াতে পাবে না। এটা তো জি। কমন সেন্সের কথা। সুতরাং গাজা মোটামুটি হামাসের সাপোর্টার সবসময় মোটামুটি মানে যখন যুদ্ধ থাকে না, তখন ওদের বিভিন্ন জরিপ অনুযায়ী ওদের সাপোর্ট মোটামুটি গাজার ভেতরে 25%, 26%, 28%, 30%, 32% এরকম ওঠানামা করে। যেটা বেশিরভাগ মানে পপুলার দলের ক্ষেত্রে আসলে এটা স্বাভাবিক। মানে 25, 30, 32, 35। যখন আ সংকট চলে, যুদ্ধ-টুদ্ধ চলে, তখন এটা বেড়ে যায় আবার। তখন বেড়ে 40%, 50% হয়ে যায়। এবং যখন মানে মাহমুদ আব্বাসের সাথে ফাতাহের সাথে তুলনা হয়, তখন অনেক সময় মনে হয় যে না, ওকে হামাস জিতবে। কিন্তু সবসময় এটা না। কারণ মানে শুধুমাত্র তো ফাতাহ না, এখানে আরো ইন্ডিপেন্ডেন্ট কিছু দল আছে। তো সবগুলো দলের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। সুতরাং হামাস বেশিরভাগ সময় মোটামুটি মানে অন্যান্য দলের চেয়ে বেশি জনপ্রিয় থাকে। কিন্তু সেই জনপ্রিয়তার মাত্রা আসলে কখনোই মানে 30% এর বেশি, খুব বেশি সময় যায় না। 40% সময় যায় এরকম। সুতরাং কিছু মানুষ তো অবশ্যই সেখানে এবং মানে গাজার ভেতরে প্রচুর মানুষ হচ্ছে ফাতাহ সাপোর্টার। আ আ তারা হামাসের এই স্ট্র্যাটেজির সাথে একমত না। এটাও স্বাভাবিক। আ এবং তারপরেও যুদ্ধের পর থেকে আমি আমি মানে করছিলাম, মনিটর করছিলাম। কিছু জরিপ সংস্থা আছে। তারা যুদ্ধের পর বিভিন্ন সময় আ কতগুলো জরিপ পরিচালনা করেছে ফোনের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে। এবং যুদ্ধের পর থেকে ৭ অক্টোবর পর থেকে ১ম প্রায় ১ বছর পর্যন্ত জরিপে দেখা গেছে 50% এর বেশি মানুষ। একদম ১ম মাসে, ১ম-২য় মাসে সেটা 70% এর উপরে ছিল যে তারা এই গাজাবাসীদের মধ্যে আরকি 70% এর বেশি গাজাবাসী এই অপারেশনকে সমর্থন করে। কিন্তু যখন ইসরায়েল গণহত্যা শুরু করল, তখন এই সাপোর্টটা ধীরে, ধীরে কমতে শুরু করল। স্বাভাবিক, মনে করেন আপনি যতই একটা কজ সমর্থন করেন, আপনার আত্মীয়স্বজন মারা যাচ্ছে, বম্বিং করে ছিন্ন-ভিন্ন হয়ে যাচ্ছে, আপনার খাবার জুটছে না। আপনার তো সেই সাপোর্ট আসলে বেশিদিন থাকবে না। এটা খুব মানে তখন আসলে ইমানের পরীক্ষাটা আসবে যে হুম। খুব বেশি মানুষ তো এরকম থাকবে না। তো সেই সাপোর্টের পরিমাণ ধীরে, ধীরে কমতে শুরু করেছে। এবং সর্বশেষ আ এই বছর জানুয়ারি মাসে সম্ভবত, জানুয়ারি মাসে না, আমি বইটা লেখার আগে, তার মানে হচ্ছে গত বছর সেপ্টেম্বর মাসে সম্ভবত, আ অক্টোবর মাসে এরকম। প্রায় ১ বছর পরে দেখা গেছে যে আ মানে গাজার ভেতরে হামাসের সাপোর্টার বা এই অপারেশনের সাপোর্ট কমে গেছে তুলনামূলকভাবে। যেটা আগে 70% ছিল সেটা কমতে, কমতে এখন প্রায় 40% এর মধ্যে নেমে এসেছে। তো এটা স্বাভাবিক আসলে, এবং যত সময় যাবে এটা আসলে আরো কমবে এবং হামাসের প্রতি অসন্তোষ আরেকটু বাড়বে। কিন্তু সাধারণভাবে তারপরেও যে এতদিন, এত ১ বছরের বেশি সময় পর্যন্ত যে গাজার ভেতরে কেউ হামাসের বিরুদ্ধে বিদ্রোহ করে নাই, মিছিল করে নাই, এটাই তো আমার মনে হয় একটা বড় ব্যাপার। কারণ ইসরায়েল তো চেষ্টা করছে। ইসরায়েল তো ১ম থেকেই চেষ্টা করছে কিভাবে ভেতর থেকে মানে কাউকে দিয়ে বিদ্রোহ করানো যায়। কাউকে দিয়ে কিছু বলানো যায়। এবং সেই সাথে ফাতাহও চেষ্টা করছে তাদের লোকজনদেরকে দিয়ে যেন এই মানে এটাকে অজুহাত হিসেবে দেখিয়ে যুদ্ধ থামানো যায়। তো এটা তো সবসময় একটা প্রচেষ্টা ছিল। এত মানে ১ বছর, সোয়া ১ বছর যেটা হয় নাই, এখন যে হচ্ছে, আমার তো মনে হয় এটাই একটা বড় ব্যাপার। কিছু মানুষ তো সবসময় থাকবে এবং তারা নিরুপায় হয়ে এটা করতে পারে। এটা স্বাভাবিক। আমরা দেখেছি যে ইরাকে যখন আমেরিকান বাহিনী আগ্রাসন চালিয়েছে,
তখন তো কিছু মানুষ আমেরিকার পক্ষে কথা বলেছে। তো কিছু মানুষ তো সব দেশে আসলে থাকবে, কিছু মানুষ স্বার্থের জন্য থাকবে, কিছু মানুষ ডেসপারেট হয়ে মনে করবে যে আচ্ছা আমি নিজের জীবন বাঁচাই। এটা মনে করে কিছু মানুষ করতে পারে। তো এটাকে খুব বেশি মানে বড় ঘটনা হিসেবে দেখার দরকার আছে বলে আমার মনে হয় না। এটা স্বাভাবিক একটা ব্যাপার। আ যদি দেখা যায় যে মানে নিয়মিত এরকম ঘটছে, বিপুল সংখ্যক মানুষ মানে লাখ, লাখ মানুষ, হাজার, হাজার মানুষ জড়ো হচ্ছে, তখন সেটা হচ্ছে আমাদেরকে ভিন্নভাবে চিন্তা ভাবনা করতে হবে। এখন পর্যন্ত গতকাল বা পরশুদিন দেখলাম যেটা খুব বেশি মানুষও না। এবং এটা আমার মনে হয় এই ধরনের ব্যাপারে খুব অস্বাভাবিক না, স্বাভাবিক। আচ্ছা, আপনাদের আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন। আর আমার একটা প্রশ্ন এটা হলো যে ইসরায়েলের ডোমেস্টিক সিচুয়েশন সেগুলো তো আপনি কম বেশি নিশ্চয়ই অবজার্ভ করতেছেন। তো 7 অক্টোবরের পর থেকে কি পরিমাণ ইসরায়েল থেকে বের হয়ে গেছে, ইসরায়েলের মোট জনসংখ্যা অনুপাতে তারা কি রকম, আর ওদের যেমন লেবাননের সাথে সিজ ফায়ারের পর তারা লেবাননের ওই সাইডে ফিরছে কিনা, অর্থাৎ ইসরায়েলের নর্থে তারা ফিরছে কিনা, এবং ইসরায়েলিরা নিজেরা আসলে কতটা সেফ ফিল করতেছে, এইটা কোন একটা থ্রেশহোল্ড আছে কিনা, যেই থ্রেশহোল্ড পর্যন্ত তাদেরকে ভয় ভয় দেখাইতে পারলে দেন তারা এটা একেবারে অ্যাবান্ডন করবে ইসরায়েল প্রজেক্ট, ইসরায়েলের অধিবাসীরা। এরকম কোন একটা ভয় দেখানোর থ্রেশহোল্ড আছে কিনা, আর কি পরিমাণ লোকে পর্যন্ত বের হয়ে গেছে ইসরায়েল থেকে? কি পরিমাণ বের হয়েছে এটার সংখ্যাটা, আসল সংখ্যাটা নাই। আমি বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা দেখছি। মোটামুটি 6 লাখ পর্যন্ত দেখছি আমি মনে হয়। বেশ বড় একটা সংখ্যা। কিন্তু মানে এটা আসলে নির্ভর করবে আসলে কতদিন পর্যন্ত আ মানে এর পরের ব্যাপারগুলো কিরকম সেটার উপর নির্ভর করবে। এবং সেই সাথে আসলে শুধুমাত্র একবার একটা আক্রমণ করে এরপরে থেমে গেলে আসলে লাস্টিং করবে না। সেই সাথে আসলে ইন্টারন্যাশনাল প্রেশার এগুলো জরুরি দরকার। সেটা আমেরিকার কারণে আসলে কঠিন। মানে আন্তর্জাতিকভাবে তো আন্তর্জাতিক সংস্থাগুলো তো আসলে সেটার পক্ষে আইসিজে ইসরায়েলের বিপক্ষে রায় দিয়েছে। আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে। সুতরাং ইন্টারন্যাশনালি মোটামুটি মানে সংস্থাগুলো থেকে মোটামুটি ইসরায়েলের বিরুদ্ধে প্রেশার আছে। কিন্তু আমেরিকার কারণে, আমেরিকা এবং অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রের কারণে সেগুলো আসলে খুব একটা কার্যকর হচ্ছে না। আ সুতরাং সেটা আসলে একটু কঠিন। যদি এমন হইতো যে মানে যেই সংখ্যক ইসরায়েলি বের হয়ে গেছে, সেই সাথে ইন্টারন্যাশনাল চাপও অব্যাহত আছে। তখন বড় ধরনের একটা প্রভাব মানে লাস্টিং করতো। এখন প্রভাব পড়েছে, কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেলে একটা পর্যায়ে হয়তো তাদের অনেকে আবার হয়তো ফিরে আসতেও পারে। আসবে হয়তোবা। সেজন্য আসলে ইন্টারন্যাশনাল প্রেশারটা অনেক বেশি জরুরি। সেখানে মানে আমেরিকা সুপার পাওয়ার থাকা অবস্থায় আ বা আমেরিকান রাজনীতি পরিবর্তিত হওয়ার আগ পর্যন্ত আসলে মানে যত কিছুই করা হোক, শেষ পর্যন্ত মনে হয় না খুব বেশি মানে আ সফলতার দিকে আগাবে সেটা। এখন আমেরিকার রাজনীতি অনেকভাবে পরিবর্তিত হতে পারে। মিডল ইস্টের দেশগুলো যদি একত্রিত হতো, মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি একত্রিত হয়ে চাপ দিতে পারত, তাহলেও আমেরিকা হয়তো তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে পারত। কিন্তু বর্তমানে যেরকম দেখা যাচ্ছে তাতে আমেরিকার রাজনীতি মোটামুটি আগের মতোই আছে। এবং ইসরায়েল অনেকটা সেদিক থেকে নিজেকে অনেকটা সেফ মনে করছে। আ তো এই ক্ষেত্রে লেবাননের জি, বলেন। হ্যাঁ, বলেন। আর আমি বলতে চাচ্ছিলাম যে এক্ষেত্রে দুই সাইডের যেই কনফ্লিক্টের প্যাটার্ন, একটা হচ্ছে যে ইসরায়েল যখন সিভিলিয়ান পপুলেশনের উপরে একটা প্রেসার দেয় বা একটা জুলুম নিয়ে আসে, তখন একটা সময় সিভিলিয়ান পপুলেশন তো তাদের আহ, অতিষ্ঠ হয়ে উঠতে পারে। এই ব্যাপারটা গাজার ক্ষেত্রে যতটা সহজে হইতে পারে, কিন্তু অপোজিট সাইড থেকে ইসরায়েলে যারা অ্যাটাক করতেছে, সেটা হামাস অথবা ইরান, ইয়েমেন, তারপরে হিজবুল্লাহ, তারা তো মূলত মিলিটারি এরিয়াগুলোতে ফোকাস করতেছে, সিভিলিয়ান ক্যাজুয়ালিটি তাদের মেইন টার্গেট না। যার ফলে কিন্তু ওইখানে তারা যে সিভিলিয়ানরা যে খুব অনিরাপদ বোধ করবে যে আমাদের বাড়িঘর ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা মরে যাচ্ছি, যতটা ফিলিস্তিনিরা ওরকম ফিল করতেছে, ওই রকম তো আসলে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে ইসরায়েলি পপুলেশনের ভিতরে একটা ফিয়ার ইনফ্লিক্ট করা, এটা তো মনে হয় না রেজিস্ট্যান্স করতে পারতেছে তাদের এটা অ্যাপ্রোচের কারণে। আ না, এটা ঠিক সেরকম না। যেমন ইয়েমেন থেকে যতগুলো নিক্ষেপ করা হয় বা হেজবুল্লাহ যতগুলো আসলে নিক্ষেপ করে, হেজবুল্লাহ ওগুলো অবশ্যই টার্গেটেড ছিল। কিন্তু ইয়েমেনের গুলো আসলে টার্গেটেড না সেরকম। ইয়েমেনের গুলো অনেকটা র‍্যান্ডম। আ ইয়েমেনের অ্যাটাক গুলো অনেকটা র‍্যান্ডম। তো আ এবং মানে কিছুটা ভয় ওদের থাকে। তাদেরকে তো ওই যে সাইরেন বাজে তখন তখন তাদেরকে কাজকর্ম সব বন্ধ করে দিয়ে মানে আন্ডারগ্রাউন্ড এ গিয়ে লুকোতে হয়। কিন্তু ওটা আসলে রুটিন হয়ে যায় কিছুদিন পরে। ওটা আসলে খুব বেশি লাস্টিং করে না। আচ্ছা, মানে শুধুমাত্র অতটুকু ভয়ভীতি দেখিয়ে আসলে খুব বেশি অর্জন করা সম্ভব না আমার মনে হয়, যদি না ইন্টারন্যাশনাল প্রেশার থাকে। যদি সবকিছু আসলে আচ্ছা, সবার মানে শুধুমাত্র মানে অনেকে বলে না এটা করলেই ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে।
আমার মনে হয় না শুধুমাত্র এরকম একটা পন্থা আছে। যদি সবগুলো পথ একসাথে সবাই সব দিক থেকে চেষ্টা করতো, সব দিক থেকে প্রেশার দেওয়া যেত, তাহলে একটা কিছু আশা করা যেত। কিন্তু শুধু একটা কিছু করে আসলে কঠিন বা সম্ভব না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমি আপনার একটু সময় বেশি নিয়ে ফেলতেছি কিনা। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের একজন লিখছেন যে আমাদের দেশে প্রায় সব মিডিয়াতে স্ক্রল করতে না করতেই এই সামান্য মানুষজনের প্রতিবাদকে ঢালাওভাবে দেখানো হচ্ছে, যেন ওখানে গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে। এটার পিছনে আমাদের মিডিয়া, পশ্চিমা মিডিয়ার বিশেষ হাত আছে কিনা, এরকম মানে আমাদের মিডিয়া যেভাবে দেখাচ্ছে আর কি। আমাদের মিডিয়া বেসিক্যালি আমাদের মিডিয়া, আমি যেটা দেখি, আমার অবজারভেশন হচ্ছে আমাদের বাংলাদেশের মিডিয়া তারা জাস্ট বিবিসি, সিএনএন এবং ইন্ডিয়ান নিউজ অনুবাদ করে। আমি জানি না কেন ইন্ডিয়া, মানে বিবিসি, সিএনএন অনুবাদ করলে তাও আমি সেটা লজিক পাই। কেন আমাদের মিডিয়াগুলোকে এনডিটিভি আর 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 কি কি যেন ইন্ডিয়ান মানে সাইটের হ্যাঁ, নিউজ কেন অনুবাদ করতে হবে, আমি এই লজিকটা পাই না। কিন্তু তারা এই কাজটাই করে বেসিক্যালি। তারা পশ্চিমা যেই মেইন স্ট্রিম মিডিয়াগুলো এবং ইন্ডিয়ান মিডিয়াগুলোর নিউজ অনুবাদ করে এবং সেগুলো অনুসরণ করে। এখন পশ্চিমা অনেক মিডিয়া বা বিবিসি বা সিএনএন অনেক ক্ষেত্রে তারা বেশ ভালো রিপোর্ট করে। কিন্তু ফিলিস্তিন ইসরায়েল প্রসঙ্গে তো তারা তো আসলে একটা পক্ষে, মানে বিবিসি তো ব্রিটিশ মানে সাম্রাজ্যের একটা অংশ ছিল। তো তারা তো একটা পার্টি। সিএনএন তারা তো হচ্ছে আমেরিকার। তো তারা তো হচ্ছে এই কনফ্লিক্টের একটা পার্টি। তো তারা তো বায়াসড রিপোর্টই প্রকাশ করবে এবং সবসময় করে, আমরা দেখি। সেজন্য তাদের নিউজগুলো ফলো করলে তো সেটা বায়াসড হবেই। আ সেটাই আমার মনে হয় যে দেখা যাচ্ছে। আমাদের মিডিয়াতে আলাদাভাবে বিশেষ মানে যে সবগুলো বিভিন্ন ধরনের নিউজ দেখে আমরা একটা সিদ্ধান্তে আসবো, বোঝার চেষ্টা করব, এরপরে নিউজ করব। সেরকম আমাদের কোন মানে মিডিয়া সেরকম করে বলে মনে হয় না। হ্যাঁ, মানে তারা জাস্ট আমি যতটুকু অবজার্ভ করছি বা জানি যতটুকু, বাংলাদেশে সংবাদপত্রগুলোতে ইন্টারন্যাশনাল ডেস্ক বলে যেটা আছে, ওটা মূলত ট্রান্সলেশন ডেস্ক। ওটা ট্রান্সলেশন আসলে বেশি। ইন্টারন্যাশনাল ডেস্ক না। হ্যাঁ, তো এই জন্য ট্রান্সলেশন অল এবং দে ডু এবং ইজ জাস্ট ট্রান্সলেশন। এবং সেই ট্রান্সলেশনেও মানে এরিয়া ভিত্তিক, আমার মনে হয় না যে এরিয়া ভিত্তিক ভাগ করে দেওয়া আছে যে তুমি এই এলাকাগুলো ট্রান্সলেট করবা, তুমি ওই এলাকাগুলো ট্রান্সলেট করবা, এরকম না। মিক্স। হ্যাঁ, সেজন্য যেটা হয় যে তাদের মানে বেসিক কনটেক্সটটা অনেক সময় জানা থাকে না। তারা মানে হ্যাঁ। বেসিক জিনিসগুলোই জানে না যে এটা আসলে কি অনুবাদ করতেছি আমি। সেজন্য ভুলভাল করে। প্রচুর ভুলভাল আমরা নিয়মিত দেখি। যারা ফলো করি তারা ধরতে পারি সেই ভুলগুলো। হ্যাঁ, মানে বেশ কিছু সময় তাদেরকে দেখা যায় তারা ইভেন প্রেস টিভি, রেডিও তেহরান, পার্স টুডে ওগুলো থেকে আনতেছে, আবার অপোজিট মিডিয়া থেকেও আনতেছে একই বিষয়ে, জাস্ট অনুবাদ যেহেতু করে, তো দে জাস্ট নিড সাম হ্যাঁ, কন্টেন্ট। তো এখানে কোনো হ্যাঁ, তাদের কোহেরেন্স নাই, যেটা বোঝা হ্যাঁ, যায় মোটামুটি আর কি। হ্যাঁ। হ্যাঁ। তো আমাদের আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, আর কিছু লিখছেন কিনা? হ্যাঁ, ইউনুস ভাই, জি বলেন। সালামু আলাইকুম তোহা ভাই। ওয়ালাইকুম আসসালাম। যে আমার প্রশ্ন ছিল দুইটা। প্রথমত হচ্ছে যে আহ, হামাসের এত ক্ষয়ক্ষতির পরে বা হামাসের বা হচ্ছে গাজার এত মানুষ শহীদ হওয়ার পরে এই মুহূর্তে হামাসের ভিতরকার মানে ইন্টারনাল নিজেদের স্ট্রেংথ কি পরিমাণ, মনোবল কি পরিমাণ, কি অবস্থায় আছে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যেটা বললেন যে তাদের আসলে ইমানের চেয়ে বাস্তবতাটাই হচ্ছে তাদেরকে মানে ইনফ্লুয়েন্স বেশি যোগায়। তো আমার প্রশ্নটা হচ্ছে যে ওদেরকে হেল্প করার জন্য আপনার ইরান, তারপরে লেবানন বা অন্যান্য যারা যারা রেজিস্ট্যান্স ফোর্স যারা হেল্প করেছে, তাদেরকে কোন বিষয়টা মোটিভেট করলো যে হামাসের পক্ষ হয়ে দাঁড়াবে এবং তাদেরকে যে সাপ্লাই দিচ্ছে স্ট্রেংথ বা যেভাবেই হোক। এই আর কি, এই দুটো কোশ্চেন ছিল। সো মানে হামাসের এই মুহূর্তে মনোবল কেমন, স্ট্রেংথ কেমন, এবং অন্যরা কি কারণে ইনফ্লুয়েন্সড হলো ইয়েমেনিরা বা কি কারণে ইনফ্লুয়েন্স আছে? ওকে। এনগেজ হওয়ার জন্য আর কি? হ্যাঁ, একটা হচ্ছে হামাসের সন্দেহ নেই, হামাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এটার কোনো সন্দেহ নেই। যেটা হামাস আসলে বুঝতে দিচ্ছে না। এটা হচ্ছে হামাসের স্ট্র্যাটেজি। তারা যে জিম্মি মুক্তি দেওয়ার সময় তারা যেই ফটোশুট গুলো করেছে, যে ভিডিও, যে খুব হাই কোয়ালিটি ভিডিও করে যেভাবে প্রকাশ করেছে, সেগুলোর পেছনে অন্য অনেক কারণের সাথে এই কারণটাও আছে যে তাদের তাদের নিজেদের অবস্থানটাকে দেখানো যে আমরা একটা রাষ্ট্র পরিচালনার মতো এখনো ক্যাপাবিলিটি আছে আমাদের। যেরকম প্রফেশনাল ওয়েতে তারা জিম্মিদেরকে হ্যান্ড ওভার করেছে, একজন এসে সাইন করে দিচ্ছে, একদম একদম সুপার প্রফেশনাল ওয়ে। তো ওইটা হচ্ছে একটা কারণ যে দেখানো যে আমরা আমাদের স্ট্রাকচার এখনো অক্ষত আছে। স্ট্রাকচার অক্ষত আছে সন্দেহ নেই। হামাস খুবই অর্গানাইজড একটা দল এবং খুবই ডেমোক্রেটিক একটা দল। মানে র‍্যান্ডম মানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হচ্ছে হামাস অনেক অনেক মানে উন্নত মানের, ইভেন ডেমোক্রেসি, ইন্টারনাল ডেমোক্রেসির দিক থেকে। তাদের এরকম না যে একজন নেতা মরে গেল ব্যাস মানে দল এখন কি করবে, এরকম না। তাদের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে টপ লিডার, সেই দ্বিতীয় ইন্তিফাদাতেই টপ লিডার সব শহীদ হয়ে গেছে। কিন্তু তারা ধ্বংস হয়নি, তারা আরো শক্তিশালী হয়েছে, তাদের নিচের লিডারশিপ উপরে চলে এসেছে। তাদের ইন্টারনাল ৪ বছর পর পর তাদের ইন্টারনাল ইলেকশন সম্পন্ন হয়।
এবং সেই ইলেকশন একেবারে তৃণমূল থেকে ধীরে ধীরে যোগ্য নেতারা উপরের দিকে উঠে আসে। তো সেজন্য হামাস অর্গানাইজেশনালি খুবই কেপেবল এবং খুবই স্ট্রং। সেদিক থেকে তাদের অর্গানাইজেশন মোটামুটি অক্ষুণ্ণ আছে। কিন্তু তারপরেও এটা তো সত্য যে মানে কিছু কিছু লিডার থাকে যারা দলকে অন্য পর্যায়ে নিয়ে যেতে পারে। ইয়াহিয়া সিনওয়ার একজন ছিলেন, বা মোহাম্মদ দেব ছিলেন ইয়াতে মিলিটারি দিকগুলোতে। তো তাদেরকে শহীদ করার পরে, এবং শুধুমাত্র তারা না, তো বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদ হয়েছেন। তো সেটার একটা ইম্প্যাক্ট তো অবশ্যই পড়বে, আমার সন্দেহ নেই। বড় ধরনের ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে গেছে, শেষ হয়ে যায়নি, কিন্তু মানে বড় ধরনের ক্ষয়ক্ষতির মধ্যে গিয়েছে, এটা সন্দেহ নেই। আহ, মনোবল সম্ভবত, মনোবল যেহেতু তারা মানে যেটা একটা পর্যায়ে হয় যে যুদ্ধের মধ্যে দিয়ে যারা যায়, তখন প্রথম হয়তো মনোবল একটু ঘাটতি হতে পারে, মানে মৃত্যু দেখলে বেশি। একটা পর্যায়ে কন্টিনিউ করার পর এরপরে সেগুলো খুব স্বাভাবিক হয়ে যায়। এরপর তখন তারা মানে আরো বেশি মানে যেটাকে বলে কি বলে যে না, আমাদেরকে এই যুদ্ধে জয়ী হতেই হবে, আমাদের যত ক্ষয়ক্ষতি, এরকম একটা ইয়ে চলে আসে। তো আমার মনে হয় যে গাজাবাসী, পুরো গাজাবাসী সেই সেই পর্যায়ে চলে গেছে হয়তো। সেজন্য মনোবলের দিক থেকে আমার মনে হয় না খুব বেশি, আমি জানি না আসলে, হতে পারে। কিন্তু কিছুটা ক্ষয়ক্ষতি হলেও ধ্বংস হয়ে যায়নি, সেটা আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি। কারণ সেটা সবচেয়ে ভালো ইন্ডিকেশন হচ্ছে তারা তো আলোচনা কোনো ছাড় দেয়। তারা যদি, তাদের অবস্থান যদি খুবই খারাপ হতো, তারা তো আলোচনা ছাড় দিত। তারা তো, কিন্তু সেটা তারা দিচ্ছে না। তারা সেই আগের মতো স্ট্রং অবস্থান ধরে রেখেছে, না আমাদের এই শর্তগুলি মানতে হবে, না হলে আমরা বাকি জিম্মিদেরকে মুক্তি দিব না। তো তাদের নিজেদের অবস্থা যদি খুবই খারাপ হতো, সেটা তো এই নেগোসিয়েশনের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারতাম। এটা হচ্ছে একটা। তো দ্বিতীয়ত আমরা এখানে যে মানে গাজার ইনফ্রাস্ট্রাকচারে এত ক্ষয়ক্ষতি দেখি, তো ওরা কিভাবে নিজেদের নেটওয়ার্কটা মেনটেন করতে পারতেছে, বা ওদের যে ওই যে আমরা জানি যে সুড়ঙ্গ পথ ছিল, ওগুলো কি অবস্থা এখন? কোনো ইনফরমেশন আছে এ ব্যাপারে? না, এর খুব বেশি ইনফরমেশন নাই। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সুড়ঙ্গ অনেক ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কিন্তু মানে এর মধ্য দিয়ে তো আসলে মানে রেজিস্ট্যান্স তো আসলে মানে তারা তো মানে খুব বেশি তো তাদের কিছু না। তারা হচ্ছে মানে টিকে থাকা, বেঁচে থাকা, আর মানে বাধা দেওয়া। এই তো। মানে তারা তো এরকম না যে আমাদেরকে এখান থেকে গিয়ে ওই এলাকায় গিয়ে জয় করতে হবে, এটা তো না। রেজিস্ট্যান্স সবসময় রেজিস্ট্যান্স, মানে মাটি আঁকড়ে ধরে থাকতে পারলেই অনেক বেশি। তো তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, সন্দেহ নেই, এটা আমরা দেখতে পাচ্ছি। প্রচুর সুড়ঙ্গ নিশ্চয়ই ধ্বংস হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সুড়ঙ্গগুলি যেটা হয় যে অনেকগুলি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, মানে এমন না যে একটা সুড়ঙ্গ পাওয়া গেল। ওখানে যেটা বলা হচ্ছিল যে সময় যুদ্ধের প্রথম দিকে বলা হচ্ছিল যে পানি দিয়ে সুড়ঙ্গগুলি ফ্লাড করে দেওয়া হবে, মানে ব্যাপারটা এরকম ওদের ধারণা ছিল মনে হয় যে একটাই সুড়ঙ্গ খুঁড়ে তারা পুরা মানে গাজার ভেতরে মাটির নিচে দিয়ে পড়ে গেছে, আমরা পানি ঢেলে দিব, পুরো সব সুড়ঙ্গ ধ্বংস হয়ে যাবে। ব্যাপারটা তো এরকম না, ব্যাপারটা হচ্ছে এখানে কিছু তো একটা সুড়ঙ্গ শেষ, এটা ক্লোজড, ওইখানে আরেকটা। এটা ওরা নিজেরা জানে যে আমি এখান থেকে এই ওই এলাকায় গেলে ওইখানে একটা সুড়ঙ্গ মুখ পাবো, ওই এলাকায় গেলে এটা তো বাইরের থেকে বোঝা সম্ভব। তো সেজন্য সুড়ঙ্গ কিছু ধ্বংস হলেও বাকিগুলো ইন্ট্যাক্ট আছে হয়তো বা। এবং অনেকগুলো সুড়ঙ্গ আছে আমরা জানি অনেক নিচে, অনেক গভীরে, তো সেগুলি বাম্পিং আসলে খুব বেশি ক্ষতি হয় না সেগুলোর। তো যেটা বললাম যে কিছু ক্ষয়ক্ষতি তো অবশ্যই হয়েছে, কিন্তু ধ্বংস হয়ে যায় নাই, সেটা আমরা বুঝতে পারি তাদের নেগোসিয়েশনের অবস্থা থেকে বুঝতে পারি। এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে আহ, এই দেশগুলো রেজিস্ট্যান্স অ্যাক্সিস কেন তাদেরকে সাহায্য করছে। এটা বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন পলিটিক্স। একটা হচ্ছে যে আহ, বিশেষ করে ইরানের নেতৃত্বাধীন তারা এখানে একটা সৌদি আরবের বিপরীতে একটা রাজনীতি আছে এখানে। যে সৌদি আরব যেহেতু আমেরিকা পন্থী, সেহেতু মানে ইরানের এদিক একটা প্লাস পয়েন্ট আছে যে তাদের নিজেদেরকে মানে ফিলিস্তিনের প্রো ফিলিস্তিন অবস্থান ধরে রাখা। আহ, সেটা জেনুইনলি কতটুক, সেটা জেনুইনলি কিছুটা নিশ্চয়ই অবশ্যই আছে, নাহলে তো কেউ নিজের ক্ষয়ক্ষতি স্বীকার করে এরকম করতো না, এত রিস্ক নিত না। কিন্তু এর বাইরেও আছে যে ওয়াইডার মুসলিম বিশ্বে নিজেদের একটা ইমেজ প্রতিষ্ঠা করা, যে যেখানে আরব রাষ্ট্রগুলো আমেরিকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, সেখানে আমরাই হচ্ছি মানে এই 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 এটা ধরে রাখছি আমরা, আল কুদসকে ধরে রাখছি বা ফিলিস্তিনকে ধরে রাখছি আমরা। এটা একটা বিশাল ব্যাপার, যে সুস্পষ্টভাবে ইয়েমেনের ক্ষেত্রে এটা পরিষ্কারভাবে বোঝা যায়। ইয়েমেনের ইন্টারনাল পলিটিক্স, সেখানে ইয়েমেনের হিউথিরা তারা ব্যাকফুটে আছে, তাদের নিজেদের জনগণের মধ্যে বিভাজন আছে, তারা ইন্টারন্যাশনালি অন্যান্য আরব রাষ্ট্রগুলোর মধ্যে থেকে চাপে আছে। কিন্তু এই একটা বিষয় ব্যবহার করে তারা মানে ইন্টারন্যাশনালি, বিশেষ করে আরব বিশ্বের মধ্যে তাদের ইমেজকে যেই পর্যায়ে নিয়ে গেছে, সেখানে এখন অন্যান্য আরব রাষ্ট্রের পক্ষে তাদের উপর মানে একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া, যুদ্ধ কন্টিনিউ করা, আক্রমণ করা তুলনামূলকভাবে অনেক কঠিন। সুতরাং এখানে মানে জেনুইনলি তাদের নিজেদের চাওয়া পাওয়ার সাথে সাথে মানে তাদের ইমেজ উজ্জ্বল করার ব্যাপারগুলিও ইন্টারন্যাশনালি একটা ভূমিকা আছে। হেজবুল্লাহ মানে সবসময় হেজবুল্লাহ সবসময় হামাসের সাথে
একই সাথে সবসময় সাহায্য করে, এবং হেজবুল্লাহর পলিটিক্স দাঁড়িয়েই আছে মোটামুটি মানে ইসরায়েলের বিরুদ্ধে রাজনীতি করার মধ্যে দিয়ে। কিন্তু তারপর আমরা দেখতে পাই যে তাদের মানে হেজবুল্লাহ শুরু থেকে অনেক আশা করছিল যে হেজবুল্লাহ সর্বশক্তি দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে কিনা, সেটা তো তারা করেনি। এবং করেনি লজিক আছে, তারা নিজেরা জানে যে তারা পারবে না ইসরায়েলের সাথে, সেই সক্ষমতা নাই। সুতরাং ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যে আমি কতটুকু করলে আমার সর্বোচ্চ লাভ হবে, কতটুকু পর্যন্ত গেলে আমি নিজে পুরোপুরি ধ্বংস হবো না, কিন্তু ফিলিস্তিনদেরকে কিছুটা সাহায্য করতে পারবো। তার চেয়ে বড় কথা আমার নিজের যেই অ্যান্টি ইসরায়েলি, অ্যান্টি আমেরিকান এবং প্রো ফিলিস্তিনি অবস্থান আছে সেটা আমি বজায় রাখতে পারবো। তো সেই ক্যালকুলেশন করে হেজবুল্লাহ আগায় যাচ্ছিল, যদিও শেষ পর্যন্ত সেটাও লাভ হয়নি। ইসরায়েল তাদেরকেও আক্রমণ করে, মানে আক্রমণ করেছে তাদের উপর। তো এটাই বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে, সেটার উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নেয়। আচ্ছা, শুক্রিয়া। আরেকজন মানে হাত তুলছেন, আশরাফুল আরেফিন ভাই। জি, আপনি সংক্ষেপে একটু বলেন প্রশ্নটা। সালাম। প্রশ্নটা একটু ডিফারেন্ট আর কি। মানে আমি জানতে চাচ্ছি যে এখনো অনেকে মনে করে যে হামাস আসলে সিআইএর একটা প্রজেক্ট বা আমেরিকার একটা প্রজেক্ট, এবং এখন অনেক ভিডিও দেখতে পারি যে মসজিদের মেম্বারে বসে এই কথাগুলো তারা বলে যে হামাস আসলে এরকম কি বলে সিআইএর প্রজেক্ট, আমেরিকার প্রজেক্ট, এগুলো আসলে সঠিক না ভুল। এইটা আসলে এটার ইয়েটা কি, মানে এখান থেকে আমাদের আসলে কি করা উচিত, বা আসলে এই ঘটনাগুলো কিভাবে হচ্ছে? অনেক মানুষ এগুলো বিশ্বাসও করে। এটা হ্যাঁ, আসলে আমি আমাদের জন্য একটু কতটা অ্যাড করি। দুঃখজনক? কেউ বলে যে 7 অক্টোবর ঘটনাটা নেতানিয়াহুই করাইছে এই যুদ্ধ করার জন্য বা সামথিং। সেই ধরনের যে হোয়াট উই অফটেন ভিউ অ্যাজ কনস্পিরেসি থিওরিজ, এই ধরনের কথাবার্তাগুলো কিভাবে অরিজিনেট করলো এবং এটা নিয়ে আপনি কি বলতে পারেন, এটা একটু দেখেন। হামাসের ব্যাপারে এই ধরনের আছে, আমরা জানি যে বিশেষ করে একটা গোষ্ঠী অতিরিক্ত মাদখালি পন্থী, যেটা এক ধরনের গোষ্ঠী আছে, যারা বিশেষ করে যারা প্রো মুসলিম ব্রাদারহুড পলিটিক্সের বিরোধী ইসলামপন্থী যারা, তারা এই ধরনের প্রচার করে। সেটা আমরা মসজিদের ইমামদের মধ্যে থেকে দেখতে পাই, বা এমনিতে বিভিন্ন মিডিয়াতে, যেমন মেহেদী হাসানের একটা খুব ফেমাস একটা এপিসোড আছে, সেখানে মেহেদী হাসান দাবি করেছেন যে হামাস হচ্ছে ইসরায়েল দ্বারা ফান্ডেড। তো ব্যাপারটা এগুলোর ভিত্তি নেই। এটা ব্যাপারটা এই কারণে তৈরি হয়েছে যে হামাস, যেটা আমি শুরুতে বলেছি যে হামাসের উত্থানটা কিভাবে হয়েছে। হামাসের উত্থানটা হয়েছে মুসলিম ব্রাদারহুডের সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে। মুসলিম ব্রাদারহুড আগে মানে সক্রিয়ভাবে সশস্ত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেনি। তাদের কাজ ছিল মানে ফিলিস্তিনের ভিতরে সামাজিক কার্যক্রম পরিচালনা করা, স্কুল চালানো, মসজিদ চালানো, মানুষদেরকে মানে খাবার দাবার দেওয়া, এগুলো। তো তখন সেটা হচ্ছে ৮০-র দশকে, তখন এই গাজার ভেতরে এবং পশ্চিম তীরে, প্রধানত গাজায় মানে ইসরায়েলের বিরুদ্ধে প্রধান কারা কাজ করত? ফাতাহ এবং পিএলও। তো সে সময় এই মুসলিম ব্রাদারহুড যখন আমরা রাজনীতি করি না, আমরা শুধুমাত্র সমাজে মানুষের উপকার করি, এবং আমাদের এটা লাইসেন্স দরকার। আমরা একটা প্রতিষ্ঠান চালু করতে চাচ্ছি, আমাদের লাইসেন্স দরকার। লাইসেন্স কিভাবে পাবো? ইসরায়েলের কাছে পাবো। তো তারা ইসরায়েলের কাছে অ্যাপ্লাই করেছে, ইসরায়েল তাদেরকে সেটার অনুমতি দিয়েছে। তাদের ফান্ড দরকার, তারা ফান্ড চাচ্ছে বিদেশ থেকে, সেই ফান্ড গুলো আসছে, ইসরায়েল সেগুলোতে বাধা দিচ্ছে না। তারা একটা মানে অফিস খুলতে চাচ্ছে, ইসরায়েল সেখানে বাধা দিচ্ছে না। কিন্তু অন্যদিকে ফাতাহ এবং পিএলওর অন্যান্য সংগঠন যখন এরকম কিছু করতে চাচ্ছে, তাদেরকে পুরো ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল। তো এইখান থেকে অনেকের মানে ব্যাখ্যা যে যেহেতু ইসরায়েল মুসলিম ব্রাদারহুডকে এই ধরনের হেল্প করেছে, তার মানে হচ্ছে এখান থেকেই যেহেতু পরে হামাস সৃষ্টি হয়েছে, তার মানে হচ্ছে হামাস ইসরায়েলের দ্বারা সৃষ্টি। কিন্তু বাস্তবে ব্যাপারটা এরকম না। বাস্তবে ইসরায়েলের দৃষ্টিতে ব্যাপারটা কিরকম ছিল? তখন হামাস তো ছিল না মুসলিম ব্রাদারহুড, হামাসের পূর্বসূরি। তারা তো ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে না, তারা সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। বিপরীতে পিএলও এবং ফাতাহর অন্যান্য সংগঠন, তারা সরাসরি সশস্ত্র সংগ্রাম করছে। তো ইসরায়েল তো তাদেরকে বেশি দমন করবে। বিপরীতে তারা যদি মানে ভেতরে একটা ধর্মীয় সামাজিক সংগঠনকে একটু প্রমোট করতে পারে, সেটা তো ইসরায়েলের নিজেদের জন্য ভালো, যে ফিলিস্তিনের মধ্যে বিভাজন হবে, কিছু মানুষ ফাতাহ পিএলও থেকে সরে এসে ধর্মকর্মে মনোযোগ দিবে। তো সেটা তো ইসরায়েলের সিকিউরিটি থেকে ভালো, সেজন্য তারা তাদেরকে ফ্যাসিলিটেট করেছে। কিন্তু যেই মুহূর্তে হামাস আত্মপ্রকাশ করেছে, তার ২ মাসের মধ্যে ইসরায়েল হামাসের নেতাকর্মীদের গ্রেফতার করেছে, শেখ ইয়াসিনকে গ্রেফতার করেছে, ইয়াহিয়া সিনওয়ারকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে তাদের নেতাকর্মীদের গণহারে ধরে লেবাননের নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। তো তখনই তো সব শেষ। তো ব্যাপারটা এরকম না যে হামাসকে ইসরায়েল সৃষ্টি করেছে। ব্যাপারটা হচ্ছে হামাস যখন পর্যন্ত অস্ত্র হাতে নেয় নাই, যতক্ষণ পর্যন্ত শুধুমাত্র ধর্মকর্ম নিয়ে ব্যস্ত ছিল, ততক্ষণ পর্যন্ত ইসরায়েল তাদেরকে সুযোগ দিয়েছে, ফাতাহকে দমন করেছে। যেই মুহূর্তে হামাস অস্ত্র হাতে নিয়েছে, সেই মুহূর্তে তাদেরকেও দমন করা শুরু করে দিয়েছে। তো ওইখান থেকেই ব্যাপারটা শুরু হয়েছিল যে
হামাসকে ইসরায়েল বিভিন্নভাবে সাহায্য করেছে, ফান্ডিং করেছে। এটা হচ্ছে ওই ব্যাখ্যাটা। ফান্ডিং এর ব্যাপারটা ওরকম যে মানে হামাসের আগে যখন মুসলিম ব্রাদারহুডের ফান্ড দরকার ছিল, তখন ইসরায়েল সেগুলোতে বাধা দেয়নি, বা হয়তোবা ইসরায়েলি কোনো জেনারেল বা কোনো ধনী ব্যক্তি হয়তো গোপনে ফান্ড করেছেও, হয়তো আমরা জানি না, দাবি আছে যে হয়তো ফান্ডিং করেছে। তাদের হয়তো এটা আশা যে এরকম একটা ধর্মকর্ম নিয়ে ব্যস্ত, তারা যত যত এটা বাড়বে ততই তো আমাদের সুবিধা। তারা অস্ত্রশস্ত্র বাদ দিয়ে ধর্মকর্ম নিয়ে ব্যস্ত, তাহলে তো আমাদের ভালো। এটা ফান্ডিং করতেও পারে। এবং তার মানে তো এটা না যে হামাস নিজে জেনে শুনে, যেমন শেখ আহমেদ ইয়াসিন নিজে গিয়ে ইসরায়েলের কাছ থেকে ফান্ড গ্রহণ করেছে, ব্যাপারটা তো এরকম না। মানে ইসরায়েল চাইলে তো খুব সহজেই অ্যানোনিমাসলি গোপনে ফান্ডিং করতে পারে। মানে ইসলামিক সংগঠনগুলোর মানে ফান্ডিং কিভাবে হয়? মানুষ দান করে আল্লাহর হস্তে। কেউ তো গিয়ে চেক করে না যে এই দানটা কে করছে, মানে আসল কোনো ইমানদার ব্যক্তি করছে নাকি গোপনে কোনো মানে আমেরিকা বা ইসরায়েল কেউ গোপনে করছে, এটা তো চেক করে না। তো ব্যাপারটা এরকম। এটা হচ্ছে যে মানে হামাস আসলে ইসরায়েলের কিনা। মানে আমি এবং একটু খালি অ্যাড করতে চাই যে মাঝখানে যে বাংলাদেশের পার্সপেক্টিভে যেমন শেখ হাসিনা যেমন অরাজনৈতিক ধর্মীয় গোষ্ঠীকেও হেল্প করছে, অরাজনৈতিক হ্যাঁ, সেকুলার গোষ্ঠীকে হেল্প করছে। হ্যাঁ, কিন্তু যে রাজনৈতিকভাবে একটু চাপ দেয়। রাজনৈতিক সেকুলারদেরকেও সে দমন নিপীড়ন করছে, রাজনৈতিক হ্যাঁ, ধার্মিকদেরকেও সে নিপীড়ন করছে। আর যারা অরাজনৈতিক সেই সেকুলারদেরকেও সে হেল্প করছে, মসজিদ করে দিছে, ধার্মিকদেরকে অরাজনৈতিকদেরকে হেল্প করছে। So যতক্ষণ ক্ষমতা ইন্টারফিয়ার না করতেছে ততক্ষণ ওইটাই, ভেরি মাচ ওকে উইথ দেম। ওইটাই। আর সবচেয়ে বড় ইন্ডিকেশন হচ্ছে যে আমরা দেখতে পাই হামাসের নেতাদের কি অবস্থা। মানে এমন যদি হতো যে হামাসের নেতারা বিদেশে আরামে আছে আর ভেতরে ফিলিস্তিনিরা মারা যাচ্ছে, তখন আমরা খুব সহজে সন্দেহ করতে পারতাম ওকে হামাস ইসরায়েলের এজেন্ডা নিয়ে কাজ করছে, আমেরিকার এজেন্ডা নিয়ে কাজ করছে, তারা নিজেরা আরামে আছে, মাঝখান দিয়ে ফিলিস্তিনিরা মার খাচ্ছে। কিন্তু হামাসের প্রতিনিধি ইসমাইল হানিয়া তার নিজের সপরিবারে শহীদ হয়েছে। ইয়াহিয়া সিনওয়ার যুদ্ধ করতে করতে মানে ফিল্ডে থাকা অবস্থায় শহীদ হয়েছেন। তাদের সবগুলো নেতা আমরা দেখতে পাই। এবং তাদের বিশেষ করে যে মোহাম্মদ দেইফের মৃত্যুর পর যখন মিডিয়া গেল তার বাসায়, সেখানে দেখা গেল যে তার ওয়াইফ এবং তার ৩-৪ বাচ্চা তারা সাক্ষাৎকারে বলছে যে এই যে আমাদের বাসা, আমাদের মানে খাট না, ম্যাট্রেস, মাটিতে বিছানো ম্যাট্রেস, সেখানে তারা ঘুমায়। বলে এটাই হচ্ছে আমরা সারা জীবন এই বাসাতেই আছি। এবং তাদের কল দেখা যাচ্ছে খুবই নোংরা, খুবই 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 গরিব ধরনের অবস্থা। তো সে হচ্ছে গত মানে ২০ বা ৩০ বছর ধরে হামাসের মিলিটারি উইং এর প্রধান। সেই লোকের বাসার অবস্থা মানে গাজার নরমাল এভারেজ মানুষের যে অবস্থা তার চেয়ে খারাপ। তো মানে কেউ যদি অমুক দেশের বাইরের এজেন্ট হয়ে কাজ করে, তার তো এত খারাপ অবস্থা হবে না। সে তো আরামে আসে। তো এটা হচ্ছে কনস্পিরেসি থিওরি এগুলি। আ এবং এটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো প্রচার করা হয়। যেটা বললাম যে মানে পলিটিক্যাল ইসলামকে অনেক আ অন্য ধরনের ইসলামপন্থীরা পছন্দ করে না। তো সেজন্য তাদের বিরুদ্ধে সবসময় একটা প্রচারণা থাকে। এটা হচ্ছে একটা ব্যাপার। আর দ্বিতীয়ত যে মানে অপারেশনাল আকসা ফ্লাড যেটা আপনি বললেন যে এটা আসলে নেতানিয়াহু জানতো কিনা বা তাদের মানে পরিকল্পনা অনুযায়ী হয়েছে কিনা, বা ইনসাইড জব কিনা। এটা সন্দেহ ১ম দিকে অনেক কেউ করেছে। যেহেতু মানে যেহেতু মনে করা হয় যে ইসরায়েল হচ্ছে একটা সুপার পাওয়ার। আ মানে তারা এভাবে পরাজিত হয়ে গেছে, এটা তো মানে বিশ্বাসযোগ্য না। তার মানে নিশ্চয়ই তারা জানে। তো ব্যাপারটা এরকম না, ব্যাপারটা আমি পরে প্রচুর লেখালেখি হয়েছে এগুলো নিয়ে। তো যেটা দেখা গেছে যে মানে ইসরায়েলের ফেইলিউর ছিল। ইন্টেলিজেন্স ফেইলিউর ছিল। কিন্তু সেটা ইন্টেলিজেন্স কালেকশন এর ফেইলিউর না। সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ইন্টারপ্রিটেশন এর ফেইলিউর। মানে হচ্ছে তারা সবই দেখেছে। তারা জানতো যে হামাস ট্রেনিং নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ২০১৪ সাল থেকে বা এরপর থেকে এত বছর ধরে তারা হামাসকে মনিটর করছে। তাদের হামাস বিষয়ে তাদের এরকম ধারণা হয়েছে যে হামাসের আসলে শক্তি নাই। হামাস খুবই দুর্বল। আ এবং এখন হামাসের নেতারা চাচ্ছে কোনমতে টিকে থাকতে। হামাস নতুন কোন যুদ্ধে জড়াতে চাচ্ছে না। আ তাদের ব্যাখ্যাটা ছিল এইটা। এবং যে ইন্টারনালি যে ট্রেনিং এর ছবি তারা দেখছে স্যাটেলাইট থেকে, যে হামাস ট্রেনিং নিচ্ছে, হামাস প্রস্তুতি নিচ্ছে। এগুলোকে তারা ব্যাখ্যা করছে এই হিসেবে যে হামাস নিজেদের জনগণকে খুশি রাখার জন্য যে দেখাচ্ছে, দেখো আমরা ট্রেনিং নিচ্ছি ইসরায়েলকে পরাজিত করার জন্য। আসলে তাদের সেই ধরনের মানে ব্যাপারটা হচ্ছে ইন্টেলিজেন্স তারা কালেক্ট করেছে ঠিকই। কিন্তু সেটাকে ইন্টারপ্রেট করেছে ভুলভাবে। এই কারণে ভুলভাবে যে তারা মানে ফিলিস্তিনদেরকে তারা মানুষ মনে করে না। হামাসকে তারা মানুষ মনে করে। তারা মনেই করে না যে ফিলিস্তিনিরা এতটুকু যোগ্য। ফিলিস্তিনদের এই সামর্থ্য আছে যে তারা মানে এরকম জীবনের ঝুঁকি নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করবে। কারণ জীবনে তো এর আগে হয় নাই। এর আগে জীবনে কখনো এই ৫০ বছরের ৭৩ বছরের ইতিহাসে কখনোই ফিলিস্তিনিরা সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের প্রপার যেটাকে বলে মানে অরিজিনাল ইসরায়েলি ভূমি, সেটার ভিতরে ঢুকে যে আক্রমণ করা, সেটা জীবনে এই ৭০ বছরে কখনো হয়নি। তো সেটা তো তাদের মাথায় নেই যে ফিলিস্তিনিরা এটা করতে পারে। তারা তো ফিলিস্তিনদেরকে আদারিং করে রেখেছে যে ফিলিস্তিনিরা হচ্ছে মানে হিউম্যান না, হিউম্যান অ্যানিমাল, যেটা তারা সবসময় প্রচার করে। তারা মানুষকে গণ্য করে না। তারা যদি প্রপার মানে ফিলিস্তিনদেরকে প্রপার সম্মান দিত, সমান মানুষ হিসেবে দেখত, তখন তারা বিশ্বাস করত না এরাও জ্ঞানী মানুষ, এরাও সাহসী মানুষ, এরাও পারে। তাদের তো ওইটা মাথাতেই নেই।
সেজন্য তারা দেখেছে সবকিছু, কিন্তু তারা ইন্টারপ্রিট করেছে ভুলভাবে, তারা ক্যারি করেনি যে মানে এটা তো জীবনে করেনি, জীবনে করবেও না। এরকম একটা মানসিকতা তাদের মধ্যে ছিল। সেজন্য এটা মানে সফল হয়েছে। কিন্তু বাস্তবে মানে তারা নিজেরা করিয়েছে বা মানে জানতো যে আগামীকাল করবে, এরকম এরকম এখন পর্যন্ত এটা মনে করার মতো যথেষ্ট কোনো মানে তথ্য প্রমাণ এরকম কিছু দেখা যায় না। আচ্ছা, আমরা অনেক সময় নিচ্ছি। আর আমি আরেকটা প্রশ্ন আপনাকে করি, তারপর আমরা হয়তো আপনার সময় আর নিব না। সেটা হইলো যে হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড, এই বিষয়ে একটু যদি ফোকাস করতেন, স্পেশালি হিজবুল্লাহর বর্তমান সিচুয়েশন, ইয়েমেনে যে আসন্ন হামলা মনে হচ্ছে যে B2 বোমারগুলোকে সে জড়ো করতেছে আমেরিকা, তারপর ইরানের যেই বর্তমান সিচুয়েশন, ইরান ট্রু প্রমিস 3 এখনো এক্সিকিউট করেনি, এর আগেই ইরানে হামলার নাকি বেশ কিছু প্ল্যান পরিকল্পনা হয়ে যাচ্ছে আমরা শুনতেছি। এই সার্বিক অবস্থা মিলিয়ে এবং এই যে হামাসের যে জনপ্রিয়তা একটু একটু কমে যাচ্ছে বা তারা অনেকটা দে হ্যাভ টেকেন আ হিউজ হিট, এই সার্বিক অবস্থায় এখন এই ডিফিকাল্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে কি মনে হয় যে আগামী দিনগুলোতে কি হইতে পারে বা কতটুকু পটেনশিয়াল আপনি দেখতেছেন এবং আমরা কতটা আশাবাদী হইতে পারি? না, আমি আমি আসলে ভবিষ্যৎবাণী এভাবে করা মুশকিল, এভাবে বোঝা মুশকিল। কারণ ভবিষ্যৎবাণী না, প্রতিনিয়ত মানে আশাবাদের জায়গাটা বা মানে বা অনুমান করা, your আসলে observation। না, আসলে খুবই কঠিন এগুলি। কারণ প্রতিনিয়ত অনেকগুলো ডায়নামিক্স। কোন দেশ কি ভূমিকা নিবে আসলে খুবই কঠিন। এই যে একটা সিজ ফায়ার হবে, ট্রাম্প আসার পরপরই যে একটা সিজ ফায়ার হবে, কে ভাবতে পেরেছিল? এবং সেই সিজ ফায়ারের পর যে আবার মানে এরকম হয়ে যাবে, সেটাই বা সেটা অবশ্য আশা ছিল যে সিজ ফায়ার হয়তো বেশি দিন টিকবে না, সেটা আশা ছিল। কিন্তু সিজ ফায়ার যে একটা হবে ট্রাম্প আসার পরে ড্রামাটিক্যালি ৩০ জনের বিনিময়ে ২,০০০ জন যে মুক্তি পাবে, এটা তো মানে আশা ছিল না অনেক কাল। আ এবং তারা একেবারে যে পুরোপুরি উইথড্র করে নিয়েছিল, এটাও তো আশা ছিল। তো এগুলো আসলে বলা মুশকিল। কিন্তু মানে যেটা মনে হচ্ছে যে এক ধরনের যে মোমেন্টাম ছিল আসলে ১ম এই সিজফায়ারটার পরে, সেটা আসলে ধ্বংস হয়ে গেছে। সামনে আ জানি না আসলে আ আমি কমফোর্টেবল না কি হতে পারে সেটা সেটা বলার ব্যাপারে। আ আচ্ছা, আচ্ছা। বলতে পারি না। আমরা শুধু দোয়া করতে পারি, আশা করতে পারি। এর বেশি আর কি করব? তো ইয়েমেন অবস্থার উপর একটুখানি ফোকাস করতে পারেন কিনা, যে ইয়েমেন যেরকম অবস্থা এখন দেখাচ্ছে, রিসেন্টলি আবার অ্যাটাক রিজিউম করছে এবং ইয়েমেনের উপরই আমেরিকা যে ফাইট প্ল্যানটা রিসেন্টলি লিক হয়েছে, তো এটা সাপেক্ষে ইয়েমেন অবস্থাটা কিছুটা পরিবর্তিত হতে যাচ্ছে সামনে, এটা তো মোটামুটি প্রেডিক্ট করা যায়। হ্যাঁ, কিছুটা আ কিছুটা পরিবর্তিত হতে পারে। কিন্তু ইয়েমেনের হচ্ছে কি, ইয়েমেনের আসলে বেশি কিছু হারানোর নাই। এটা হচ্ছে ইয়েমেনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। মানে বাকি অনেকগুলি দেশ তো চিন্তা করে যে আমাদের উপর আক্রমণ হবে। যেমন ইরান অনেক 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 ক্যালকুলেশন করে। তারা মানে আক্রমণ করলেও খুবই মানে ক্যালকুলেটিভ। এমনভাবে আক্রমণ করে যেন আসলে খুব বেশি ক্ষতি না হয়। তাদের নিজস্ব হ্যাঁ। ক্যালকুলেশন আছে। আমাদের উপর আক্রমণ করলে তো আমাদের এত বড় ক্ষতি হবে। হুম, অনেকগুলো হুম। দেশের ক্ষেত্রে এটা সত্য। ইয়েমেনের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম, ওদের আসলে হারানোর খুব বেশি কিছু নাই। সেজন্য ওরা randomly আক্রমণ করে যাচ্ছে। আ জানি না এখন এখন বড় ধরনের আক্রমণ হলে আসলে সেটা আসলে মানে আ পরিবর্তিত হবে নিশ্চয়ই। বলা মুশকিল। কি হতে পারে। আচ্ছা, তো ঠিক আছে ইনশাল্লাহ। আর আমরা মনে হয় একটা কমেন্ট পাইছি এইখানে, আপনি 2-3 মিনিট এটা একটা সমাধান, আমি আপনারা সময় নিতে চাচ্ছি না। এখানে একজন বলছেন যে আসসালামু আলাইকুম, আমেরিকা ও পশ্চিমা বিশ্ব চিরকাল ইসরায়েলের স্বার্থই দেখবে, এটা নিশ্চিত, সেটা ফিলিস্তিনের প্রতি যত জুলুমই হোক না কেন। এখন বাস্তবতা, আরব শাসকদের চরম মুনাফিকির কারণে এবং ইসরায়েল প্রীতির কারণেই আজ ফিলিস্তিন সহ মুসলিম উম্মাহ ও ইরানি বলয় আজ আরো বেশি ক্ষতিগ্রস্ত। এখন এই মুনাফিক আরব শাসকদের পতনের জন্য এই মুনাফিকদের বিরুদ্ধে ইরান কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, আরবদের মধ্যে কি ফিলিস্তিনের পক্ষে জনমত তৈরি করা পসিবল, যদিও সেটা আসলে অনেক কঠিন, তবুও কি প্রতিরোধ সোচ্চার করা আদৌ সম্ভব কিনা? সো আরব কান্ট্রিগুলোর ভিতর থেকে একটা রেজিস্ট্যান্সের আ মানসিকতা তুলে আনার কি পরিমাণ সোশ্যাল কনটেক্সট আমরা এখানে ২ টা দেখতে ব্যাপার। পাই? একটা হচ্ছে আরবদের ভেতরের ব্যাপার, আরেকটা হচ্ছে ইরানের ভূমিকা। ইরানের আসলে এখানে আরব দেশগুলির মানে করার জন্য ইরানের ভূমিকা আসলে খুব বেশি কাজে দিবে না। কারণ আ মানে আ ফিলিস্তিন প্রসঙ্গে ইরানের ভূমিকার সাপোর্টার প্রচুর। আরবদের মধ্যে প্রশংসা আছে, সাপোর্টার আছে। কিন্তু ইন জেনারেল আরবদের মধ্যে আসলে ইরানের প্রতি খুব বেশি পজিটিভ ধারণা নাই। এটা মানে বিভিন্ন কারণে, ইরাকে ইরানের ভূমিকার কারণে এবং মানে মিডিয়ার ভূমিকার কারণেও অবশ্যই। সেজন্য আরবদের মধ্যে আসলে ইরানের প্রতি খুব বেশি পজিটিভ ধারণা মানে এখন বিশেষ করে একসময় ছিল। আহমেদিনেজাদের সময় আহমেদিনেজাদ খুব প্রচন্ড জনপ্রিয়। পুরো আরব বিশ্বের মধ্যে জনপ্রিয় শাসক ছিল। কিন্তু বিশেষ করে মানে ইরাক যুদ্ধের পর ইরাকে ইরানের ভূমিকার পর থেকে আ আরব জনমত অনেক চেঞ্জ হয়ে গেছে। সেজন্য এখন আসলে ই ইরান মানে আরব দেশগুলোতে ইরান
কিছু করে তাদের জনমত চেঞ্জ করবে বা এটা সম্ভাবনা নাই। কিন্তু আরব দেশগুলো নিজেদের মধ্যেই অসন্তোষের সম্ভাবনা আছে, যেটা মানে যেটা আসলে যে কোনো ভাবে বিস্ফোরিত হওয়ার কথা হতে পারে। যে কারণে দেখা যায় যে আমরা যখন ট্রাম্প ইয়ের প্রস্তাব দিচ্ছিল গাজাবাসীকে মিশরে এবং জর্ডানের প্রস্তাব দিচ্ছিল, ওরা যে একেবারে ডাইরেক্ট রিজেক্ট করে দিল। কেন রিজেক্ট করে দিল? কারণ ওরা জানে যে এই এত বড় এরকম একটা ঘটনা ঘটলে ওদের জনগণ ওদেরকে আস্ত রাখবে না, ওদের পতন ঘটায় দিবে। তো ওই দেশগুলোতে মানে মানুষের মধ্যে ক্ষোভ আছে, সেটা হয়তো এখনো ক্ষোভটা মানে প্রকাশিত হওয়ার রাস্তা পাচ্ছে না। কোনো এক সময় হয়তো আমরা আশা করতে পারি যে মানে মিশর, জর্ডান, বিশেষ করে মিশরের মানে পতন না হওয়া পর্যন্ত, মিশরের একটা মানে স্বৈরশাসনের পতন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের মুক্তি আশা করা কঠিন। এবং মিশরের সেই সাথে মিশর তো আসলে একা মানে চেঞ্জ হয়ে টিকতে পারবে না। সেই সাথে হচ্ছে অর্থনৈতিক সাপোর্ট এবং উন্নয়নের জন্য মানে গালফ আরব কান্ট্রিগুলোর মানে পরিবর্তন দরকার। সেজন্য ওভারঅল একটা পরিবর্তন অবশ্যই দরকার। সেটা আসলে কতটুকু হবে বলা মুশকিল। গালফ কান্ট্রিগুলিতে হয়তো দেরি হবে, অত সহজে হবে না। কিন্তু মিশরে বা জর্ডানে হওয়া উচিত হতে পারে। সেটা আমরা আশা করতে পারি। মানে মোটামুটি এই ৭ অক্টোবরের মধ্যে দিয়ে আমি যেটা দেখি যে ৭ অক্টোবরের আগের আরব বিশ্ব এবং পরের আরব বিশ্ব এক নাই। ডায়নামিক্স চেঞ্জ হয়ে গেছে। সেটা যেরকম আশা করা হচ্ছিল তার চেয়ে অন্যভাবে চেঞ্জ হয়ে গেছে। সিরিয়াতে বাশার আল আসাদের পতন ঘটেছে। বাশার আল আসাদ যদিও অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স এর মেম্বার ছিল, কিন্তু ইসরায়েল প্রসঙ্গে বাশার আল আসাদ কিন্তু কিছু করতে পারছিল না। তার নিজের সীমাবদ্ধতার কারণে হোক, তার নিজস্ব হিসাব নিকাশের কারণে। সুতরাং বাশার আল আসাদের পতন হয়ে যাওয়ার কারণে ওখানে একটা সমীকরণ পরিবর্তন হয়ে গেছে। এখন যে সরকার ক্ষমতায় আসছে তাদের মধ্যে অনেক বিশৃঙ্খলা আছে, অনেক সন্দেহ আছে তাদেরকে নিয়ে। কিন্তু তাদের সাপোর্টারদের মধ্যে বেঁচে মতো একটা বড় অংশ হচ্ছে ইসলামপন্থী, এবং এই ইসলামপন্থীদের অনুপ্রেরণায় মিশরে সরকার পতন হতে পারে। আমরা আশা করতে পারি। মানে একই ধরনের আদর্শের তারা মোটামুটি কাছাকাছি ধরনের আদর্শ ফলো করে। সেটার প্রভাব জর্ডানে পড়তে পারে। সুতরাং এগুলোর রিপল ইফেক্ট হতে পারে, আমরা আশা করতে পারি। এবং আসলে এই দেশগুলোর পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত আসলে মানে খুব বেশি কিছু হবে না। কারণ যেটা আপনি বলেছেন, যেটা আসলে সত্য কথা, যে আমেরিকা চেঞ্জ না হলে ইসরায়েল চেঞ্জ আসবে না, এবং আমেরিকা চেঞ্জ করার, আমেরিকাকে চাপ দেওয়ার প্রধান পথ হচ্ছে আরব রাষ্ট্রগুলোর এক হওয়া। বিশেষ করে গালফ কান্ট্রিগুলোর মানে তেল ভিত্তিক অর্থনৈতিক সাপোর্ট, এবং মিশর যেহেতু সীমান্তের পাশে এবং সবচেয়ে মানে বড় একটা সেনাবাহিনী, সেজন্য মিশর এবং গালফ কান্ট্রিগুলো এগুলো যদি একত্রিত হয়, তাহলে আমরা আশা করতে পারি যে মানে আমেরিকা একটা চাপে পড়বে এবং ইসরায়েলকে চাপ দিবে। এছাড়া আসলে আশা করা খুব কঠিন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মনে হয় আজকের সেশন কনক্লুড করতে পারি। আর কোনো বিষয় থাকলে একটু জি আমার ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমার এখন রাখতে হবে মনে হয়। হ্যাঁ, জি, সেটাই বলতে চাচ্ছিলাম। তাহলে ঠিক আছে, আমরা আজকে অনেক সময় পেলাম মোজাম্মেল হোসেন তোহা ভাইয়ের কাছ থেকে। ইনশাআল্লাহ যদি আমরা আবার রিকোয়েস্ট করি, স্পেশালি আমরা অল্প কিছু মানুষ আমরা এখানে পড়াশোনা করি, ক্লাস করি, তো যদি আপনার সময় আমরা আবার রিকোয়েস্ট করি, আশা করি আপনাকে আমরা আবার পাবো ইনশাআল্লাহ। তো অনেক শুকরিয়া মোজাম্মেল হোসেন তোহা ভাই, আমাদের আল-আকসা ফ্লাড বিষয়ে যে গবেষণামূলক বইয়ের লেখক। আমি আশা করব আপনারা সবাই এবং আমরা সবাই বইটা পড়বো এবং এটার আরো ইনডেপথ নলেজ গুলো সেখান থেকে অ্যাকোয়ার করবো। আর আপনার ইফতার ভালো হোক, দোয়া রাখি, আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।